Assalamu alaikum. Welcome everybody our today's class. আমি ডক্টর কামরুজ্জামান, FCPS পার্ট 2 ট্রেনি অর্থোপেডিক সার্জারি। আজকে আমরা বেলি লাভ পড়ব পার্ট 4 and 5, I mean ট্রমা অ্যান্ড ইলেকটিভ অর্থোপেডিক্স। পুরো বেলি লাভ প্রায় 1500 পেজের বই, আপনারা জানেন। এর মধ্যে আজকে আমরা যে দুটো চ্যাপ্টার পড়ব সেটা প্রায় 280 পেজ, অর্থাৎ বেলি লাভের একটা বড় অংশ আজকে পড়া হবে। শুরুতেই বলে নিই, আমরা প্রজেক্টরে পুরো বেলি লাভকেই নিয়ে এসেছি। আমরা স্পেশালি এখান থেকে পিকচারগুলো দেখব। আপনাদের সবার কাছে 27th এডিশন বেলি লাভ আছে আমি আশা করি। আজকের ক্লাসে যেটা থাকতেই হবে। অ্যান্ড প্রত্যেকের কাছে কালার পেন রাখবেন প্লিজ। আমরা যেটা বলবো স্পেশালি নোট করার জন্যে, মার্ক করার জন্য, আন্ডারলাইন করার জন্য, স্টার দেওয়ার জন্য, সেগুলো ফলো করলে আফটার দ্য এন্ড অফ ক্লাস আপনি দেখবেন আপনার বেলি লাভের এই দুটো চ্যাপ্টার বর্ণাঢ্য এবং কালারফুলভাবে কিছুটা পড়াও হয়ে গিয়েছে এবং দাগানো হয়ে গেছে। দেন আপনি এই গাইডলাইন ফলো করে ইনশাল্লাহ আপনার সামনে নিশ্চয়ই অলমোস্ট সবারই কোনো এন্ট্রান্স এক্সাম থাকবে। যেই পরীক্ষায় আপনি বসেন, নাও এ ডেইজ আইদার রেসিডেন্সি অর FCPS, বেলি লাভ আপনাকে ফেস করতেই হবে, বেলি লাভের প্রশ্ন ফেস করতেই হবে। আশা করি এই দুই চ্যাপ্টার থেকে আপনার প্রিপারেশন ইনশাল্লাহ মোর দেন এনাফ হয়ে যাবে। ওকে, আমরা শুরুতে ইলেকটিভ অর্থোপেডিক্স পড়ব। চ্যাপ্টার 31, হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ মাসকুলোস্কেলেটাল সিস্টেম। এই চ্যাপ্টারের শুরুতে যেটা বলি সেটা হচ্ছে যে মাসকুলোস্কেলেটাল সিস্টেম বেসিক্যালি ইনক্লুড করে হচ্ছে আমাদের শরীরের মাসলস, বোন, টেন্ডন, লিগামেন্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নিউরোভাস্কুলার স্ট্রাকচার। মাসকুলোস্কেলেটাল সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা তিনটা প্রিন্সিপাল বলি। আপনাদের পেজ নম্বর 437-এ দেখেন, লুক, ফিল অ্যান্ড মুভ। ওকে, প্রথমে লুক বা ইন্সপেকশন। সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে দ্য ইন্সপেকশন শুড বিগিনস অ্যাজ সুন অ্যাজ অ্যালং উইথ দ্য you enter in the exam hall, and you have to look the patient as a whole, not only the joint of interest. এখানে দুইটা টার্ম আমাদের দেখতে হবে, একটা হচ্ছে গেট and another one is limb. Gait basically process, manner of walking, the person's manner of walking basically, আর limb basically walking difficulties. আপনারা দেখেন টেবল 31.1 আপনাদের 437 পেজের, এখানে লিম্প এবং এর অ্যাসোসিয়েটেড কিছু প্যাথোলজির কথা আছে। প্রথমে হচ্ছে হিপ জয়েন্ট আর্থ্রাইটিস, এটাতে অ্যান্টালজিক গেট হতে পারে। উইকনেস অফ দ্য হিপ অ্যাবডাক্টর, এখানে ট্রেন্ডেন্ট বা গেট হতে পারে। হাই স্টেম্পিং গেট পাওয়া যাবে ফুট ড্রপ সেকেন্ডারি টু কমন পেরোনিয়াল নার্ভ পলসি। স্পাস্টিক পাওয়া যাবে সেরিব্রাল পলসি, এবং লাস্ট ওয়ান অ্যাটাক্সিক পাওয়া যাবে সেরিবেলার প্যাথোলজিতে। নাও ফিলের ক্ষেত্রে ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট ফার্স্ট ওয়েদার দে হ্যাভ এনি এরিয়া অফ টেন্ডারনেস অর নট, then you should go through the palpation of the patient, and later on move. মুভের ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ, অ্যানাদার ওয়ান ইজ স্টেবিলিটি। অ্যাক্টিভ মুভমেন্টের ক্ষেত্রে আপনি পেশেন্ট অ্যাক্টিভলি মুভ করবে একটা জয়েন্টে, টার্গেট জয়েন্টের। প্যাসিভ মুভমেন্টে আপনি মুভ করবেন, দেন ইউ উইল কম্পেয়ার দ্য ওয়েদার দ্য এনি টেন্ডারনেস প্রেজেন্ট অর নট, ডিগ্রি অফ মুভমেন্ট, এইসব বিষয়গুলো কম্পেয়ার করতে হবে। স্টেবিলিটির ক্ষেত্রে আমরা দুইটা অ্যানাদার কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে ডাইনামিক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ট্যাটিক। স্ট্যাটিক কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে ইন্টিগ্রিটি অফ দ্য লিগামেন্ট অ্যান্ড জয়েন্টস, অ্যান্ড ডাইনামিক কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা দেখবো সেটা হচ্ছে ফাংশন অফ দ্য মাসল অ্যান্ড টেন্ডন। পেজ 438-এ দেখেন আপনারা টেবিল 31.4, এখানে আমরা বেসিক্যালি মাসল পাওয়ার, মাসকুলার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মাসল পাওয়ারটাকে অ্যানালাইসিস করা। এই মাসল পাওয়ারটুকুকে আমরা অ্যানালাইসিস করবো এখানে। একটু হোল্ড করেন। ওকে, স্টেবিলিটি কম্পোনেন্ট নিয়ে আমরা বলছিলাম। স্টেবিলিটির দুটা কম্পোনেন্ট, একটা ডাইনামিক, অ্যানাদার ওয়ান ইজ স্ট্যাটিক। স্ট্যাটিক কম্পোনেন্ট বেসিক্যালি টেস্ট অ্যাসেস দ্য ইন্টিগ্রিটি অফ দ্য লিগামেন্ট অ্যান্ড জয়েন্টস, অ্যান্ড ডাইনামিক টেস্ট ইন্টিগ্রিটি অফ দ্য ফাংশন অফ দ্য মাসলস অ্যান্ড টেন্ডন। টেবিল 31.4-এ একটু খেয়াল করেন, এখানে আমরা মাসল পাওয়ারের 5টা গ্রেডিংয়ের কথা বলি। যদি নো মুভমেন্ট থাকে, মাসল কোনো মুভমেন্ট নেই, তখন আমরা 0 দিব, এবং যদি নর্মাল মুভমেন্ট থাকে সেটাকে আমরা হাইয়েস্ট 6 দিতে পারি। এর মাঝখানে যদি ফ্লিকার মুভমেন্ট থাকে গ্রেড 1, অ্যাক্টিভ মুভমেন্ট উইথ গ্রেভিটি এলিমিনেশন, অর্থাৎ অ্যালং উইথ গ্রেভিটি যদি মাসল মুভ করতে পারে তাহলে আমরা সেটাকে দিব হচ্ছে গ্রেড 2। অ্যাগেনস্ট দ্য গ্রেভিটি অ্যাক্টিভ মুভমেন্ট যদি পসিবল হয় গ্রেড 3, এবং অ্যাক্টিভ মুভমেন্ট অ্যাগেনস্ট রেজিস্ট্যান্স বাট পাওয়ার ইজ মিনিমাম, এটা গ্রেড 5, অলমোস্ট নর্মাল গ্রেড 6। আমরা এখন আমাদের হ্যান্ডের সেন্সরি সাপ্লাইটা পড়বো। আপনাদের পেজ 443-তে আসেন, হ্যান্ডের সেন্সরি ডিস্ট্রিবিউশন অ্যান্ড নার্ভ সাপ্লাইয়ের প্রথমে পড়ব। লুক অ্যাট মাই হ্যান্ড প্লিজ। আমাদের এই হ্যান্ডের যে পামার স্পেক্ট আমরা দেখছি, পামার স্পেক্টের
রিং ফিঙ্গার এটাকে 50-50 করেন, এই অংশ সেন্সরি ইনারভেটেড বাই মেডিয়ান নার্ভ অ্যান্ড এই পোর্শন পাবে হচ্ছে বাই আলনার নার্ভ। ওকে, ডরসাম ইমাজিনারি লাইন পাসেস থ্রু দ্য মিডল ফিঙ্গার, এই অংশ পাবে হচ্ছে বাই আলনার নার্ভ অ্যান্ড এই অংশ পাবে রেডিয়াল নার্ভ। টিপ অফ দ্য ফিঙ্গার সাপ্লাইড বাই median nerve. Okay, now the short muscles of the hand, এটা নার্ভ সাপ্লাই আমরা বলছি। এখানে হচ্ছে আমাদের থিনার এমিনেন্স সাপ্লাইড বাই মেডিয়ান নার্ভ, এখানে হাইপোথিনার এমিনেন্স সাপ্লাইড বাই আলনার নার্ভ। আমাদের আরও যে শর্ট মাসলস আছে লুম্ব্রিকেলস 4টা, 1 and 2 তে দিবে মেডিয়ান নার্ভ, 3 and 4 যেটা সেটাকে দিবে আলনার নার্ভ। দেন আরও 8টা শর্ট মাসলস আমাদের হাতে আছে, 4টা হচ্ছে পামার ইন্টারোসি অ্যান্ড অ্যানাদার 4 ইজ ডরসাল ইন্টারোসি। ওই 8টা মাসেলকে সাপ্লাই দিবে আলনার নার্ভ। ওকে, এখন আসেন আমার যদি থিনার অ্যাসপেক্ট, এখানে সব মাসলগুলোকে সাপ্লাই দিবে মেডিয়ান নার্ভ এক্সেপ্ট ওয়ান, অ্যাডাক্টর পলিসিস, এটাকে সাপ্লাই দিবে আলনার নার্ভ। হাইপোথিনার পুরোটাই সাপ্লাই দিবে আলনার নার্ভ। পামার ইন্টারোসি এবং ডরসাল ইন্টারোসি এই দুইটা মাসেল, এখানে 8টা মাসেল থাকবে, সবগুলোকে সাপ্লাই দিবে আলনার নার্ভ। তাদের কাজটা হচ্ছে বেসিক্যালি পামার এর কাজ হচ্ছে তারা আমাদের ফিঙ্গারগুলোকে কাছাকাছি আনবে অ্যান্ড ডরসাল ইন্টারোসি বেসিক্যালি অ্যাডাক্ট করবে, দূরে নিয়ে যাবে, ফিঙ্গারগুলোকে অ্যাডাক্ট করে দিবে। পামার ইন্টারোসি অ্যাডাক্ট করবে, ডরসাল ইন্টারোসি অ্যাবডাক্ট করবে। লুম্ব্রিকেলসের ফাংশন যদি বলি, দিস ইজ দ্য ফাংশন অফ লুম্ব্রিকেলস বেসিক্যালি ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্লেঞ্জিয়াল জয়েন্ট, ফ্লেকশন অ্যান্ড হাইপার এক্সটেনশন অফ দ্য ইন্টারফ্লেঞ্জিয়াল জয়েন্ট, দিস ইজ দ্য ফাংশন অফ লুম্ব্রিকেলস। সো আমরা এখন যদি নার্ভ রিলেশনের কথা বলি, যেটা আমাদের 443 পেজে টেবল 31.6 দেখেন, আমরা বলেছিলাম থিনার মাসল সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। সো যদি থিনার মাসল ওয়াস্টেড হয় আমরা চিন্তা করব মিডিয়ান নার্ভের পালস। ওকে, হাইপোথিনারকে আমরা বলেছি সাপ্লাইড বাই আলনার নার্ভ। সো এখানে যদি আমরা অ্যাট্রোফি পাই তাহলে আমরা চিন্তা করব আলনার নার্ভ ড্যামেজ। ওকে, পেজ 444, এখানে দেখেন প্রথমেই স্পেশাল কিছু হ্যান্ড টেস্টের কথা আছে, একটা অ্যালেন্স টেস্ট, টিনেলস টেস্ট, ফ্যালেন্স টেস্ট অ্যান্ড ফ্রোমেন্স টেস্ট। দিস ইজ দ্য পিকচার অফ অ্যালেন্স টেস্ট। দেখেন এখানে আমরা আমাদের এদিকে দুইটা আর্টারি আছে, একটা হচ্ছে রেডিয়াল, একটা আলনার। বাই গিভিং দ্য প্রেশার অফ দ্য হ্যান্ড অফ এক্সামিনার আমরা এই পেশেন্টের আলনার এবং রেডিয়াল যে আর্টারি আছে, যে সামনে যে আর্টারি আর্কেট তৈরি করে, আর্স তৈরি করে, সেই আর্টারি দুটাকে আমরা কম্প্রেস করলাম এখানে, এবং কম্প্রেস করে পেশেন্টকে বললাম যে ফিস্ট করতে, রিপিটেডলি ফিস্ট করতে। যদি আর্টারি দুটাকে আমরা অক্লুড করি, অ্যাজ এ রেজাল্ট দ্য টিপ অফ দ্য ফিঙ্গার্স উইল বি পেল, অ্যান্ড আমরা যখন এই প্রেশারটাকে আবার রিলিজ করে দিব, এই পেলনেসটা আবার তার পুনরায় ভাস্কুলারিটি এবং ফিরে আসবে। ওকে, আমরা দেখব যে এটার কালারটা আবার নর্মালাইজেশন হয়ে যায়। বেসিক্যালি এর মাধ্যমে আমরা ভাস্কুলার কজটাকে এক্সক্লুড করি। ওকে, নাও টিনেলস টেন্স, দিস ইজ দ্য লুক অ্যাট দিস পিকচার। এখানে আমরা একটা মেডিকেল হ্যামার দিয়ে ট্যাপিং করছি ওভার দ্য কার্পাল ফ্লেক্সুরেটিনাকুলাম, যেখানে আমাদের মেডিয়ান নার্ভ থাকে বেসিক্যালি। সো এখানে যদি ট্যাপিং করি এবং কারো যদি মেডিয়ান নার্ভ এন্ট্র্যাপমেন্ট থাকে, প্যাথোলজি থাকে, তাহলে দ্য এরিয়া অফ ডিস্ট্রিবিউশন অফ মেডিয়ান নার্ভ, এই জায়গায় টিংলিং সেন্স যদি হয়, দেন টিনেলস টেস্ট পজিটিভ। দ্যাট ইজ ফ্যালেন্স টেস্ট। ফ্যালেন্স টেস্টের ক্ষেত্রে আমাদের শোল্ডার, এলবো থাকবে এক্সটেন্ডেড অ্যান্ড রিস্ট থাকবে ফ্লেক্সড, লাইক দ্যাট পিকচার। ওকে, আমরা বলছিলাম ফ্যালেন্স টেস্ট, যেখানে আমরা বলছিলাম যে আমাদের এলবো থাকবে এক্সটেন্ডেড অ্যান্ড রিস্ট থাকবে ফ্লেক্সড। এভাবে আমরা ধরে রাখবো 30 সেকেন্ড। যদি এখানে আমাদের মিডিয়ান নার্ভ এভাবে এই পজিশনে রাখলে মিডিয়ান নার্ভটা কম্প্রেসড হবে। যদি 30 সেকেন্ড রাখার পরে এই মিডিয়ান নার্ভের এরিয়া অফ ডিস্ট্রিবিউশনে টিংলিং সেন্স হয়, দেন ফ্যালেন্স টেস্ট পজিটিভ। ওকে, ফ্রোমেন্স টেস্ট, দিস ইজ দ্য পিকচার। ফ্রোমেন্স টেস্টের এই ছবিটা একটু খেয়াল করেন। বেসিক্যালি আমরা এখানে দেখছি আমাদের থাম্ব, আমরা আগেই বলেছিলাম অ্যাডাক্টর পলিসিস যে মাসল, আমরা যদি থাম্বকে দিয়ে ইন্ডেক্সকে চেপে ধরি তাহলে বেসিক্যালি এটা ফাংশন, থাম্বকে অ্যাডাক্ট করে হচ্ছে অ্যাডাক্টর পলিসিস, যেটা সাপ্লাই দেয় আলনার নার্ভ। আমরা যদি থাম্বকে দিয়ে ইন্ডেক্সকে চেপে ধরি এইভাবে, এবং একজন পেশেন্টকে বলি যে থাম্ব এবং ইন্ডেক্সের মাঝে সে একটা পেপারকে ধরে রাখবে, এবং যদি আমি চেষ্টা করি আমার থাম্ব এবং ইন্ডেক্সের মাঝখানে প্রেশার দিয়ে পেপারটাকে টেনে নিতে, তাহলে যদি আমি নিয়ে যেতে পারি, দ্যাট ইন্ডিকেট করবে যে পেশেন্টের এই অ্যাডাক্টর পলিসিস নার্ভটা উইক, অর্থাৎ অ্যাডাক্টর পলিসিসকে সাপ্লাই দেয় যে নার্ভ, সেই নার্ভ ড্যামেজ, অ্যাডাক্টর পলিসিস মাসল উইক, তখন আমরা ফ্রোমেন্স টেস্টকে পজিটিভ বলব। ওকে, আমরা 448 পেজে দেখেন, এখানে আমরা দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে মেডিয়াল এপিকন্ডাইলাইটিস, অ্যানাদার ওয়ান ইজ ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস।
ওকে, মেডিয়াল এপিকন্ডালাইটিস, এখানে আমাদের বেসিক্যালি কমন ফ্লেক্সর অরিজিন, আমরা যখন কোনো পেশেন্ট গলফ খেলে তার এই কমন ফ্লেক্সর অরিজিন মাসল যেগুলো আছে এগুলোতে টিয়ার হতে পারে। আমরা যদি তার রিস্টকে রেজিস্ট্যান্সের এগেনস্টে কম্প্রেস করতে বলি, ফ্লেক্স করতে বলি, তাহলে এখানে প্রেশার পড়বে এবং পেশেন্ট টেন্ডার অ্যান্ড টেন্স ফিল করবে। তখন আমরা তাকে এই টেস্ট পজিটিভ এবং তার মেডিয়াল এপিকন্ডাইলাইটিস বলতে পারি, যেটা আরেকটা হচ্ছে গলফার্স এলবো। ওকে, অ্যানাদার ওয়ান আমরা পাবো হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো। দেখেন এখানে বেসিক্যালি কমন এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলের অরিজিন। আমরা যখন টেনিস খেলতে যাই তখন এই কমন এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল বেসিক্যালি ইউজ হয়, এবং যদি এখানে পেশেন্টকে আমরা জাস্ট বিলো দ্য ল্যাটারাল এপিকন্ডাইল প্রেস করি, পেশেন্ট টেন্ডার ফিল করবে, এবং এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স যদি পেশেন্টের রিস্টকে এক্সটেন্ড করতে বলি, তাহলে এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলের যেখানে কমন অরিজিন সেখানে বেসিক্যালি পেশেন্ট টেন্স অ্যান্ড টেন্ডার ফিল করবে, তখন আমরা সেটাকে বলবো ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। ওকে, এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে দ্যাট ইজ রেজিমেন্টাল বেজ এরিয়া। এটি ইন্ডিকেট কি করে, এখানে যদি তার সেন্সিটিভিটি লস থাকে তাহলে ইন্ডিকেট করে যে বেসিক্যালি তার এক্সিলারি নার্ভ ড্যামেজ। 451। ওকে, 451 পেজে দেখেন এখানে একটা টেবল 31.10, জাস্ট এখানে কিছু কজ লেখা আছে, যেটা হচ্ছে যে কমন ক্লিনিক্যাল ডিজিজ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। একটু দেখে নেওয়া যে অ্যাডাল্টের ক্ষেত্রে স্পেশালি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি আর্থ্রাইটিস আছে, এভাসকুলার নেক্রোসিস, ল্যাব্রাল টিয়ার অ্যান্ড রেফার্ড পেইন। ওকে, আমরা 453 পেজে আপনারা চলে আসেন। 453 পেজে দেখেন স্পেশাল টেস্টের কথা বলা আছে, সামারি বক্স 31.8। এখানে প্রথমেই আছে থমাস টেস্ট। বেসিক্যালি থমাস টেস্টটা কি জিনিস, এখানে দেখেন একটা পেশেন্ট সুপাইন পজিশনে আছে, তার একটা হিপকে ফ্লেক্স করা হলো, নিকে ফ্লেক্স করলেন এক্সামিনার, এবং তার যে রাইট লেগ আছে সেটা টোটালি কিন্তু স্ট্রেট হয় নাই, দেয়ার ইজ অ্যাঙ্গুলেশন অ্যান্ড দ্যাট ইন্ডিকেটস থমাস টেস্ট ইজ পজিটিভ। এটা কেন হয়, যদি হিপ জয়েন্টে কোনো ফ্লেকশন ডিফর্মিটি থাকে তাহলে এইখানে তার একটু অ্যাঙ্গুলেশন থাকবে, সে এই টোটাল লেগকে স্ট্রেট করতে পারবে না, তখন থমাস টেস্ট উইল বি পজিটিভ। ওকে, এখানে আমরা দেখছি অ্যানাদার টেস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেন-লেনবার্গ টেস্ট। এখানে এক্সামিনারের উপরে দুই হাতের উপরে পেশেন্টের দু হাত রাখলেন এবং পেশেন্টকে আমরা বললাম ডান পা উঁচু করতে, এক পা উঁচু করে আরেক পার উপরে দাঁড়ালো। এখানে দেখেন যদি তার লেফট হিপ জয়েন্টে কোনো প্যাথোলজি থাকে তাহলে এই পেশেন্ট তার অপোজিট হ্যান্ডের উপরে প্রেশার দেবে, অর্থাৎ রাইট হ্যান্ডের উপরে তার ওই প্রেশারটা ব্যালেন্স করার জন্য ক্রিয়েট করবে, তখন আমরা বলবো যে ট্রেন-লেনবার্গ টেস্ট পজিটিভ। এই সবগুলো জিনিসই আমরা বেসিক্যালি হিপ এক্সামিনেশনের ক্ষেত্রে করি। এবার আসেন নি এক্সামিনেশন। নি এক্সামিনেশনের ক্ষেত্রে পেজ 455 455 এখানে দেখেন ক্রুশিয়েট লিগামেন্টের টেস্টের ক্ষেত্রে আমাদের প্রথম আছে একটা লাকম্যান টেস্ট, অ্যান্টেরিয়র ড্র টেস্ট অ্যান্ড পোস্টেরিয়র ড্র টেস্ট। এখানে উদাহরণটা দেখেন, লাকম্যান টেস্ট, এই ছবিটার দিকে তাকান, পেশেন্ট সুপাইন পজিশনে আছে এবং তার নিটাকে আমরা জাস্ট 15 to 30 ডিগ্রি ফ্লেক্স করলাম, করে আমরা এই নিটাকে যে আপার এন্ড অফ লেগের আপার এন্ড অফ দ্য টিবিয়া এটাকে পুল করলাম টুয়ার্ডস দ্য এক্সামিনার, পুল। যদি এখানে আমরা দেখব হচ্ছে লেভেল অফ লেক্সিটি, বেসিক্যালি যদি এক্সট্রিমলি লেগস হয়, লেক্সিটি প্রকাশ করে, তখন আমরা বলবো যে তার লাক্সম্যান টেস্ট পজিটিভ। এটা ইন্ডিকেট করে বেসিক্যালি ক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার অর ইনজুরি। ওকে, এখানে দুইটা দেখছি আমরা অ্যান্টেরিয়র ড্র টেস্ট অ্যান্ড পোস্টেরিয়র ড্র টেস্ট। এই দুটাও অ্যান্টেরিয়র ড্র টেস্ট ফর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট টেস্টিং অ্যান্ড পোস্টেরিয়র ড্র টেস্ট ফর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট টেস্টিং। পেশেন্ট সুপাইন পজিশনে আছে, তার হিপ এবং নি সেমি ফ্লেক্স অবস্থায় থাকবে। এক্সামিনার এখানে বসলেন ওভার দ্য ফুট অফ দ্য পেশেন্ট অ্যান্ড বসে তার আপার এন্ড অফ দ্য লেগ অর্থাৎ টিবিয়াকে পুল করলেন টুয়ার্ডস দ্য এক্সামিনার, সেখানেও লেভেল অফ লেক্সিটি দেখা যাবে। যদি ক্রুশিয়েট লিগামেন্টে কোনো টিয়ার অর ইনজুরি থাকে, এই লেক্সিটি উইল বি মোর দেন দ্য নর্মাল, তখন আমরা বলবো ড্র টেস্ট পজিটিভ। আপনাদের 456 পেজে দেখেন মেনিসকাস একটা হেডলাইন, এর মাঝখানে দেখেন ম্যাকমারিস টেস্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাকমারিস টেস্ট স্পেশালি মেনিসকাস ইনজুরির জন্য করা হয়ে থাকে। আমাদের ম্যাকমারিস টেস্টের ছবি এখানে নাই, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সে ফর দ্যাট ইজ লোয়ার লিম্ব, এখানে ধরেন এটা নি জয়েন্ট। ম্যাকমারিস টেস্টের জন্য আমাদের হিপটা ফ্লেক্স রাখতে হবে এবং নিও ফ্লেক্স রাখতে হবে। ফ্লেক্স করে আমরা প্রথমে নিকে একটু মিডিয়ালি রোটেট করলাম, করে আমরা এই অবস্থাতেই আবার নিটাকে এক্সটেন্ড করতে চাইব, তো তখন তার বেসিক্যালি ল্যাটারাল মেনিসকাসের উপরে বেশি প্রেশার পড়বে। যদি ল্যাটারাল মেনিসকাসে কোনো ইনজুরি থাকে, পেশেন্টের এই পজিশনে পেইন ফিল করবে, টেস্ট পজিটিভ হবে।
আবার নিকে আমরা ফ্লেক্স করলাম, এক্সটার্নাল রোটেট করলাম, এই এক্সটার্নাল রোটেট অবস্থায় নিকে এক্সটেন্ড করতে চেষ্টা করব, তখন প্রেশারটা পড়বে বেসিক্যালি মিডিয়াল মেনিসকাসের উপরে, এবং যদি এই মেনিসকাসে কোনো ইনজুরি থাকে, টিয়ারিং থাকে, দেন পেশেন্ট পেইন ফিল করবে, টেস্ট উইল বি পজিটিভ, ম্যাকমারিজ টেস্ট। নাও স্পোর্টস মেডিসিন অ্যান্ড স্পোর্টস ইনজুরি, এই টপিক থেকে সবচেয়ে দামি পড়া হচ্ছে ক্রুশেট লিগামেন্ট ইনজুরি অ্যান্ড মেনিসকাস ইনজুরি। এই টপিক, এই চ্যাপ্টারটা আপনি পুরো পড়ার পরে এটা সম্পর্কে হয়তো 4-5টা তথ্য পাবেন, এর বেশি পাবেন না, কিন্তু পরীক্ষায় আপনাকে এই টপিক ফেস করতে হবে। আমরা আরও কিছু বইয়ের সহযোগিতা নিয়েছি, এই আজকের বেরি ল্যাবের পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা অন্য যেই তথ্যগুলো দিব ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপ্লিজ অর্থোপেডিক্সের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস টেক্সট বুক, সেটা থেকে নেয়া। আমরা প্রিপারেশনের সুবিধার্থে এবং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার সুবিধার্থে কিছু তথ্য সেখান থেকে দিব। আমরা ক্রুশেট লিগামেন্ট ইনজুরি এবং মেনিসকাস ইনজুরি এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটার জন্য কিছু তথ্য আমরা দিব। ওকে, প্রথমে আপনারা একটু কোথাও নোট করবেন প্লিজ। নোট হচ্ছে এক পাশে লিখবেন ক্রুশেট লিগামেন্ট ইনজুরি এবং আরেক পাশে লিখবেন হচ্ছে মেনিসকাস ইনজুরি, লাইক দ্যাট। সরি, ওকে, প্রথম কথা হচ্ছে ক্রুশেট লিগামেন্ট এবং মেনিসকাস ইনজুরির কিছু অবভিয়াস ফিচার আছে, যেই কি পয়েন্টসগুলো আমরা বলবো, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসতে হয় এই পয়েন্টগুলোকে টাচ করে আসবে। প্রথমে আপনি লিখবেন আপনার পেজ নম্বর 462, দেখেন 462 পেজের নিচে একটু খালি জায়গা আছে, সেখানে লিখতে পারেন ক্রুশেট লিগামেন্টের নিচে প্রথমে লিখবেন হোয়েন নি ইজ বেন্ট অ্যান্ড ডিউরিং ফুটবল ট্যাকল, নিটা যখন বেন্ট অবস্থায় থাকবে অথবা স্ট্রেট থার্স্ট হবে অথবা ডিউরিং ট্যাকলিং অফ আ ফুটবল, এই ইনজুরিটা কমনলি হয়। ওকে, ক্রুশেট লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্ট একটা হিস্ট্রি দেয় যে একটা লাউড ক্র্যাক অর সাউন্ড লাইক পপ, এটা শুনেছে সে। ওকে, তাহলে একটা লাউড ক্র্যাক অর সাউন্ড লাইক পপ মে বি হিয়ার্ড। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্টস ইন কেস অফ ক্রুশেট লিগামেন্ট ইনজুরি, এই ইনজুরিটা ভেরি পেইনফুল অ্যান্ড পেশেন্ট ইমিডিয়েটলি ফলোয়িং ট্রমা দ্য নি উইল বি সোয়েল আপ, অর্থাৎ ট্রমার পরপরই নিটা সোয়েল আপ হবে এবং পেশেন্ট ভেরি পেইন ফিল করবে। পেশেন্ট যদি খেলতে থাকে, এই প্লেইং ইজ নট বি এবল টু কন্টিনিউ, পেশেন্ট মাঠ ছেড়ে দিবে, চলে যাবে। ওকে, এখন এই যে বললাম যে নি সোয়েলিং হয় ইন কেস অফ ক্রুশেট লিগামেন্ট ইনজুরি, আমরা যদি এই সোয়েলিং থেকে অ্যাসপিরেট করি তাহলে আমরা দেখব যে ব্লাড অর্থাৎ হেমার্থ্রোসিস হবে এখানে। নেক্সট পয়েন্ট ফর ক্রুশেট লিগামেন্ট ইনজুরি, সেটা হচ্ছে লস অফ রেঞ্জ অফ মুভমেন্ট, লস অফ রেঞ্জ অফ মোশন। ওকে, these are the important point for cruciate ligament injury. Now meniscus injury, মেনিসকাসের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা রোটেশনাল গ্রিন্ডিং ফোর্স হোয়েন নি ইজ ফ্লেক্সড, তাহলে কি বললাম, রোটেশনাল গ্রিন্ডিং ফোর্স হোয়েন নি ইজ ফ্লেক্সড এবং ইউজুয়ালি ডিউরিং ট্যাকলিং অফ আ ফুটবল। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা বেসিক্যালি মডারেট পেইন থাকে এবং যদি একটা ফুটবল প্লেয়ার মাঠে ইনজুরি, মেনিসকাস ইনজুরি হয়, তাহলে তাকে কোনো অ্যানালজেসিক স্প্রে দেওয়ার পরে বা অ্যানেস্থেটিক স্প্রে দেওয়ার পরে সে কিন্তু খেলা কন্টিনিউ করতে পারে, যেটা লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে পারে না। সো মেসেজ হচ্ছে যে ইন কেস অফ মেনিসকাস ইনজুরি পেইনটা হয় মাইল্ড টু মডারেট অ্যান্ড পেশেন্ট মে কন্টিনিউ হিজ প্লেইং বাই টেকিং সাম লোকাল অ্যানেস্থেটিক্স অর অ্যানালজেসিক। ওকে, এবং মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে তার যে নি সোয়েলিং হবে, সোয়েলিং এখানে হবে অলসো, বাট এটা ডিলেড সোয়েলিং, ফলোয়িং আফটার ট্রমাতেই সোয়েলিং হয়ে যাবে না, এটা সেভারাল আওয়ার্স লেটার নিটা সোয়েল আপ হবে। এবং এই সোয়েলিং থেকে যদি আমরা অ্যাসপিরেট করি, আমরা ক্লিয়ার টার্বিড, ক্লিয়ার ফ্লুইড অ্যাসপিরেট হবে ইন কেস অফ মেনিসকাস ইনজুরি। এখানে আরেকটা ফিচার থাকে, পেশেন্ট জয়েন্ট লকিংয়ের হিস্ট্রি দেয় এবং পেশেন্ট বলতে পারে যে ডিউরিং মুভমেন্ট ক্লিকিং লাইক একটা সাউন্ড ক্লিকিং লাইক ফিলিং হয়, বেসিক্যালি ক্লিকিং লাইক ফিলিং। ওকে, অ্যান্ড অ্যানাদার হিস্ট্রি থাকে মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে, সেটা হচ্ছে রিকারেন্ট পেইন অ্যান্ড ইফিউশন। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট টু ডিফারেন্সিয়েট ক্রুশেট লিগামেন্ট ইনজুরি অর মেনিসকাস ইনজুরি। লাস্ট অফ অল আপনার একটা পয়েন্ট লিখে নেন, সেটা হচ্ছে ক্রুশেট লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে ACL ইজ মোর কমন দেন PCL, মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে মেডিয়াল মেনিসকাস ইজ মোর কমন দেন ল্যাটারাল মেনিসকাস। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে ক্রুশেট লিগামেন্ট ইনজুরি এবং সেখানে আলাদাভাবে বলা নাই বা বের করার সুযোগ নাই যে আসলে কোন লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশেট না অ্যান্টেরিয়র ক্রুশেট, আপনি চোখ বন্ধ করে অ্যান্টেরিয়র ক্রুশেট আনসার করবেন। সেম কথা হচ্ছে মেনিসকাসের ক্ষেত্রেও, মিডিয়াল মেনিসকাস আনসার করবেন। ওকে,
এখানে দেখেন আপনাদের 463 পেজে একটা সামারি বক্স আছে, টাইপস অফ স্পোর্টস ইনজুরি। একিউট এক্সট্রিনজিক হতে পারে কজ বাই ডিরেক্ট এক্সটার্নাল ব্লো, একিউট ইন্ট্রিনজিক হতে পারে ইন্টারনাল ফেইলিউর সেকেন্ডারি টু এক্সেসিভ এক্সটার্নাল ফোর্স, অ্যান্ড ক্রনিক হতে পারে রিপিটেটিভ অ্যান্ড স্ট্রেস ইনজুরি। সামারি বক্স 32.1, পেজ উল্টান। 464 পেজে দেখেন টেবিল 32.1, এখানে মাসল ইনজুরি গ্রেডিং অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আছে, 3টা গ্রেড আমরা বলতে পারি, এবং লিগামেন্ট ইনজুরির গ্রেডিংয়ের একটা বক্স আছে নিচেই 32.2, এটাও 3টা গ্রেড আছে। ওকে, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি মাসলের কমপ্লিট টিয়ার হয় বা লিগামেন্টের কমপ্লিট টিয়ার হয় সেটাকে আমরা গ্রেড 3 বলি, বাট পার্শিয়াল হলে গ্রেড 2 বলতে পারি। এবং লিগামেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রথম যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি নো ইনক্রিজ ইন জয়েন্ট লেক্সিটি বাট দেয়ার ইজ টেন্ডারনেস অ্যারাউন্ড দ্য ইনজুর্ড লিগামেন্ট। ইনজুর্ড লিগামেন্টের চারপাশে তার ট্রমার হিস্ট্রি ছিল, ইনজুর্ড লিগামেন্টের চারপাশে তার টেন্ডারনেস আছে, এটা গ্রেড 1 লিগামেন্ট ইনজুরি। ওকে, নাও 467 পেজে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি নি ইনজুরির ক্ষেত্রে পয়েন্টগুলো, 468 পেজে চলে আসেন। 468 পেজে দেখেন অ্যাঙ্কেল ইনজুরি। লোয়ার লিম্বে যত ইনজুরি আছে এর মধ্যে অ্যাঙ্কেল ইনজুরি ইজ দ্য মোস্ট কমন কজ অফ মরবিডিটি। অ্যাঙ্কেল ইনজুরিটা বেসিক্যালি আমরা অ্যাঙ্কেল ইনজুরি পেশেন্ট হরহামেশাই পাই, খুব কমনলি, স্পেশালি ফিমেল পেশেন্টদের এটা বেশি হয়। এবং অ্যাঙ্কেল ইনজুরির ক্ষেত্রে আমরা বলি যে আমরা কখন এক্সরে করবো, বেসিক্যালি ওটায়া ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে, 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। নাম্বার 1, যদি পেশেন্ট ট্রমার পরে তার মেডিয়াল যে মেলিওলাস আছে সেটা মেডিয়াল মেলিওলাসের নিচে টেন্ডার হয়, আপনি ল্যাটারাল মেলিওলাসের নিচে টেন্ডার পান, এবং ডিউরিং এক্সামিনেশন পেশেন্ট ইজ আনএবল টু বিয়ার ওয়েট ইন দ্য এফেক্টেড জয়েন্ট, এই 3টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে বা 3টার যে কোনো একটা, তখন আমরা ওটা ক্রাইটেরিয়া বলি, এবং ওই পেশেন্টকে রেডিওগ্রাফি বা এক্সরে করতে হয় অ্যাঙ্কেল জয়েন্টের। ওকে, ট্রিটমেন্ট হচ্ছে প্রাইস, প্রোটেকশন, রেস্ট, আইস কম্প্রেশন অ্যান্ড ইলিভেশন। দেখেন 468 পেজের দ্বিতীয় কলামের উপরেই আছে। ওকে, চলে আসেন 469 পেজ, শোল্ডার জয়েন্ট। এই পেজে দেখেন উপরে যে একটা মহামূল্যবান লাইন লেখা আছে, শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা খুব কমন, অ্যান্ড শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা বলা হয় যে অলমোস্ট অল আর অ্যান্টেরিয়র। যখন এই ডিসলোকেশনটা হয় সেখানে অ্যানাটমিক্যাল ডিফর্মিটি হয় কিছুটা, সেখানে টিয়ার অফ দ্য ল্যাব্রাম হতে পারে, কমনলি 50% ক্ষেত্রে হয়। এবং যাদের একবার শোল্ডার ডিসলোকেশন হয় দেখা যাচ্ছে যে এরপরে 60% অলমোস্ট এটা রিকারেন্ট হতে পারে, এবং যদি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয় তাহলে অনলি ট্রিটমেন্ট ইজ সার্জিক্যাল ইন্টারভেনশন। ওকে, কথাগুলো আছে 469 পেজের প্রথম প্যারাতে, দেখেন এই জায়গাটুকু। ওকে, নিচে চলে আসেন, শোল্ডার ইনজুরির একটা বক্স আছে, বক্সটা আমরা একটু দেখে নিই। অ্যান্টিরিয়র ডিসলোকেশন আর ইনিশিয়ালি ট্রিটেড উইথ physiotherapy. Okay, recurrent dislocation will require surgical intervention, right? Overuse injury are common, and rotator cuff impingement is common. Torn rotator cuff should be repaired in young patient. Young patient যদি হয় তাহলে torn rotator cuffটাকে রিপেয়ার করে দিতে হয় সার্জিক্যালি। Now spine, chapter 33. স্পাইনের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখব যে একটা এপিডেমিওলজি আছে এখানে, স্পাইনের ক্ষেত্রে এপিডেমিওলজিটা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে লো ব্যাক পেইন ইজ এক্সট্রিমলি কমন। এর মধ্যে 90% লো ব্যাক পেইন এটা 6 মাসের মধ্যে সেটেল হয়ে যায়। এবং আরেকটা তথ্য আছে যে সায়াটিকা ইউজুয়ালি খুব লেস কমন একটা ঘটনা, যদিও সায়াটিকা কারো হয় এটার অলমোস্ট 70% একিউট সায়াটিকা, সেটা উইদিন 3 মান্থস সেটেল হয়ে যায়। প্রথম এটা গেল, পেজ উল্টান। পরবর্তীতে আমরা 472 পেজ, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি কোনো পেশেন্ট লো ব্যাক পেইন নিয়ে আসে তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, আমরা এগুলো পড়ব। বেসিক্যালি রেড ফ্ল্যাগ সাইন ইন্ডিকেট করে লাইকলি দেয়ার মে বি সাম সিরিয়াস প্যাথোলজি, আন্ডারলাইন প্যাথোলজি থাকতে পারে। সো হোয়াট আর দ্য রেড ফ্ল্যাগ সাইন? প্রথমেই দেখেন পেজ নম্বর 472, টেবিল 33.1, যদি 20 বছরের নিচে হয় অথবা 50 বছরের বেশি হয় তার লো ব্যাক পেইন নিয়ে আসছে, যদি রিকারেন্স সিগনিফিক্যান্ট ট্রমা থাকে, যদি হিস্ট্রি অফ মেলিগনেন্ট ডিজিজ থাকে, যদি ওই পেশেন্টের আনএক্সপ্লেইনড ওয়েট লস থাকে, কনস্টিটিউশনাল সিমটম লাইক ফিভার, চিলস থাকে, ইমিউনোসাপ্রেশন থাকে, ড্রাগ অ্যাবিউজার হয়, প্রলং স্টেরয়েড নিয়ে থাকে, ডায়াবেটিক হয় প্রলং, ওকে, সিভিয়ার progressive sensory alteration or motor weakness থাকে, acute difficulty with micturition and numbness in the perineum and buttock and fecal incontinence. These are the red flag sign. একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন। নিচের টেবিলে দেখেন 33.2, কিছু কজ আমরা পাই যেটা বেসিক্যালি লো ব্যাক পেইন নিয়ে আসে বাট পেশেন্টের প্যাথোলজিটা অন্য জায়গায়, যেমন পেশেন্টের লাংসে মেজোথেলিয়ামিয়া,
লো ব্যাক পেইন নিয়ে আসে, পেশেন্টের ইউরেটারি স্টোন লো ব্যাক পেইন নিয়ে আসে। একটু দেখেন, রেসপিরেটরি মেজোথেলিমিয়া হতে পারে, ভাস্কুলার অ্যাবনর্মাল অ্যাওর্টিক অ্যানোরিজম হতে পারে, রেনাল পাইলোনেফ্রাইটিস হতে পারে, পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস, টেস্টিকুলার, ওভারিয়ান প্রোস্টেটিক কার্সিনোমা। ওকে, নাও আমরা পড়বো কর্ড আইগুইনা সিনড্রোম নিয়ে। স্পাইনাল কর্ড, এটা যে স্পাইনাল কর্ড হয়, এর নিচে আমরা কোনাস মেডুলারিস পাই, এর নিচে যেই হর্স টেইল লাইক ফাইবার লাইক নার্ভ ফাইবারগুলো থাকে স্ট্রাকচার, সেটাকে আমরা বলছি কর্ড আইগুইনা। যদি কোনো কারণে এই কর্ড আইগুইনা ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হয়ে কম্প্রেসড হয়, তখন সেখানে এ গ্রুপ অফ সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, আমরা সেটাকে বলছি কর্ড আইগুইনা সিনড্রোম। 33.3 472 পেজের বক্সটা দেখেন, একটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। লো ব্যাক পেইন নিয়ে আসতে পারে, ইউনিলেটারাল বাইলেটারাল সাইটিকা নিয়ে আসতে পারে, স্যাডেল অ্যানেস্থেসিয়া নিয়ে আসতে পারে, পেশেন্টের ব্লাডার বাউল ইনকন্টিনেন্স নিয়ে আসতে পারে, ইম্পর্টেন্সি থাকতে পারে, এবং মোটর উইকনেস ইন দ্য লোয়ার এক্সট্রিমিটি থাকতে পারে। ইনফিনিটি স্টার 473 নম্বর পেজে দেখেন, আমাদের সেই ছোটোবেলার পড়া আপার মোটর নিউরন লেশন অ্যান্ড লোয়ার মোটর নিউরন লেশন, দুইটা করে স্টার দিয়ে রাখেন। এই সবগুলো পয়েন্টই বোঝা যায় আপার মোটর নিউরন লেশনের। দেখেন, ইনক্রিজ টোন, হাইপার রিফ্লেক্সিয়া, মাসেল স্পাজম, মোটর উইকনেস, ডিজোজেস্ট্রফি, পজিটিভ হফম্যান সাইন, অ্যাঙ্কেল অ্যান্ড প্যারালার ক্রোনাস, আপগোয়িং প্যারালার রেসপন্স। হফম্যান সাইনটা কি জিনিস? ধরেন এই একটা পেশেন্ট আপার মোটর নিউরন লেশন যদি থাকে, আমরা পেশেন্টের এই মিডল ফিঙ্গারকে এখানে ধরলাম, ধরে আমরা পেশেন্টের মিডল ফিঙ্গারের টিপ অফ দ্য মিডল ফিঙ্গারে জাস্ট ট্যাপিং করছি, সিম্পল ট্যাপিং। ওকে, যদি আপার মোটর নিউরন লেশন থাকে, তাহলে অ্যালং উইথ দ্য ট্যাপিং অফ মিডল ফিঙ্গার পেশেন্টের ইন্ডেক্স ফিঙ্গার উইল বি মুভিং, পেশেন্টের ইন্ডেক্স ফিঙ্গার অলসো মুভ করবে। এরকম ঘটনা ঘটলে আমরা বলবো হফম্যান সাইন পজিটিভ, এটা ইন কেস অফ আপার মোটর নিউরন লেশন পাওয়া যেতে পারে। সামারি বক্স 33.3-তে দেখেন লোয়ার মোটর নিউরন লেশনের সাইন আমরা পাবো, এইটাও দুটো স্টার দিয়ে রাখেন, জাস্ট সবগুলোই বোঝা যায়। পরে আসেন 475 নম্বর পেজে কর্ড আইগুইনা সিনড্রোম। এখানে দেখেন ছোট্ট করে এখানে আছে হচ্ছে নিচের দিকে এবারে L4-5 মোস্ট কমনলি কোথায় হয়, নাম্বার 4 and 5। পরের পেজে কর্ড আইগুইনা সিনড্রোমের সামারি বক্স আছে 476 পেজ 33.4। সেখানে দেখেন আমাদের এই বিষয়গুলো আগেই পড়েছি। কমনেস্ট প্রেজেন্টিং ফিচার আমরা দেখেছি, এমআরআই ইজ দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন, এবং যদি কর্ড আইগুইনা সিনড্রোম ডায়াগনোসিস হয় তাহলে উইদিন 24 আওয়ার সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে ফর দ্য বেটার আউটকাম। একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন এই কথাগুলোকে। ওকে, নাও সামারি বক্স 33.5, এখানে দেখেন স্পাইনাল স্টেনোসিস। ওকে, এটা কি জিনিস? আমাদের স্পাইনাল ক্যানেল অর ইন্টারভার্টিব্রাল ফোরামেন অর ফোরামেন অফ দ্য নার্ভ রুট, এই যে কোনো জায়গায় যদি ন্যারোয়িং হয়, এবং এতেও পেশেন্টের কিছু সিমটম প্রডিউস নিয়ে আসবে, আইদার লাইক দ্যাট পেইন ইন দ্য বাটক, পেইন ইন দ্য কাফ মাসল, পেইন ইন দ্য থাই, কমনলি এগুলো নিয়ে আসে, এবং খুব কমনলি হয় ওল্ডার এজের পেশেন্টদের অ্যালং উইথ পিএলআইডি, সেটাকে আমরা স্পাইনাল স্টেনোসিস বলি। বক্স নম্বর 33.5 পেজ 476 দেখেন, এক্সট্রিমলি কমন ওল্ডার এজে, ক্লাসিক্যাল সিমটম পেইন ইন দ্য বাটক, থাই অ্যান্ড কাফ পেইন, ওয়াকিং এবং স্ট্যান্ডের পোস্টারে এটা বেড়ে যায়, ফ্লেক্স পোস্টারে কমে আসে, এবং সিমটম প্রোগ্রেস ইন আপ টু 1/3 অফ আনট্রিটেড পেশেন্টের সিমটম প্রোগ্রেস করে যায়। নাও একটা টপিক আমরা এখানে দেখব 477 নম্বর পেজে, স্পন্ডাইলোলাইসিস। স্পন্ডাইলোলাইসিস কি জিনিস? একটা ভার্টিব্রার যে ফ্যাসেট জয়েন্টগুলো আছে, সেই ফ্যাসেট জয়েন্টের থেকে কিছু বনি প্রজেকশন থাকে, আমরা সেগুলোকে বলছি পার্স ইন্টারকুলারিস। এই পার্স ইন্টারকুলারিসগুলো যদি ডিফেক্ট হয় আর ফ্র্যাকচার হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলছি স্পন্ডাইলোলাইসিস। খুব কমনলি অ্যাসিমটোমেটিক থাকে, ইয়াং অ্যাডাল্টদের হতে পারে, স্পেশালি হয় যারা অ্যাথলেট খেলাধুলা করে তাদের কমনলি হয়ে থাকে, এবং সেটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে। 477 পেজের দেখেন সামারি বক্স 33.6, স্পন্ডাইলোলাইসিস। Incidence general population 6%, incidence athlete 47% up to high range. Okay, may be completely asymptomatic. Okay, difficult to image but MRI আমরা করতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে অ্যাক্টিভিটি মডিফিকেশন, এন্টিলোরোটিক ব্রেস অ্যান্ড সার্জিক্যাল ইন্টারভেনশনের মধ্যে আমরা ডিরেক্ট রিপেয়ার, প্রিজার্ভিং মোশন অর স্পাইনাল ফিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিস্ক ডিজেনারেশন। 478 নম্বর পেজে খুবই দামি একটা টপিক এখানে আছে। আমি একটা প্রশ্ন প্রথমে আপনাদেরকে করি, সেটা হচ্ছে ধরেন একটা পেশেন্ট প্রোগ্রেসিভ স্পাইনাল পেইন নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করলো। প্রোগ্রেসিভ স্পাইনাল পেইন, আপনি পেশেন্টের সাধারণত স্পাইনাল পেইন নিয়ে আসলে আমরা এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ স্পাইনাল কর্ড প্যাথোলজি। ওকে, তাহলে আমরা এমআরআই করলাম, সেখানে আমরা দেখলাম যে সেকেন্ডারি মেটাস্টেসিস ভার্টিব্রাল বডিতে। সো আমরা বললাম যে
কমনেস্ট প্রাইমারি সাইট কোনটা বলে আপনার ধারণা? নাম্বার 1 যদি দিই ব্রেস্ট, লাংস, প্রোস্টেট, রেনাল অ্যান্ড থাইরয়েড, আপনি এসবি অ্যান্সার করবেন। ওকে, তাকান 478 পেজের টেবিল। প্রথমে দেখবেন হচ্ছে সামারি বক্স 33.7, এটা একটু খেয়াল করেন আগে। সামারি বক্স 33.7, এখানে যে কথাগুলো লেখা আছে মেটাস্টেটিক স্পাইনাল টিউমার একটু পড়েন। কমনেস্ট প্রেজেন্টেশন প্রোগ্রেসিভ পেইন, এমআরআই মোস্ট মেটাস্টেসিস এমআরআই ডিটেক্ট করে ফেলে এবং সার্জারি ইন্ডিকেটেড, ফরেন ইনস্টেবিলিটি এবং নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে। এর উপরের বক্সটার দিকে এখন তাকাবেন আপনাদের বইয়ে 478 পেজে। ম্যালিগন্যান্সি দ্যাট মেটাস্টেসাইজ, সবচেয়ে কমনেস্ট হচ্ছে ব্রেস্ট 21%, এরপরে লাংস, এরপরে প্রোস্টেট, এরপরে কিডনি, এরপরে জিআইটি, এরপরে থাইরয়েড। ওকে, একটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। নাও 482 পেজে চলে আসেন। 482 482 পেজে দেখেন স্কোলিওসিস অর্থাৎ সাইডওয়ে কার্ভেচার অফ দ্য স্পাইনাল কর্ডের 4টা কারণ দেখা আছে, ইডিওপ্যাথিক, নিউরোভাস্কুলার, কনজেনিটাল অ্যান্ড সিনড্রোম রিলেটেড। এটা দাগ দিয়ে রাখেন জাস্ট। 483 পেজে স্পাইনা বাইফিডা। ওকে, স্পাইনা বাইফিডা নেব। বেসিক্যালি স্পাইনা বাইফিডা একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি যেখানে ফেলিউর অফ দ্য ফিউশন অফ ভার্টিব্রাল প্রসেস আর্চেস অ্যান্ড অ্যালং উইথ নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, সেটা আমরা স্পাইনা বাইফিডা বলি। সাধারণত 300টা লাইভ বার্থের মধ্যে একজনের হতে পারে এবং কমনলি অ্যাসোসিয়েটেড উইথ হাইড্রোকেফালাস। দুইটা ভ্যারাইটি হয়, একটাকে আমরা বলছি মেনিঙ্গোসিল, আরেকটা হচ্ছে মেনিঙ্গোমায়োসিল। মেনিঙ্গোসিলে বেসিক্যালি মেনিনজেস হার্নিয়েটেড হয় থ্রু দ্য বোনি ডিফেক্ট কভার্ড বাই স্কিন, বাট মেনিঙ্গোমায়োসিল যেখানে রুফ ডিফেক্ট থাকে এবং নিউরোলজিক্যাল যে টিস্যু আছে দ্যাট উইল বি এক্সপোজড। ওকে, নাও আপার লিম্ব। আপার লিম্বের প্রথম পড়া রোটেটর কাফ। ওকে, রোটেটর কাফ আমাদের শোল্ডার জয়েন্ট, এর চারপাশে রোটেটর কাফ যেটা থাকে, আমরা রোটেটর কাফে 4টা মাসেল থাকে, আমরা বলি SITS, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর অ্যান্ড সাবস্কিপুলারিস। এরা রোটেটর কাফ তৈরি করে। ইউজুয়ালি রোটেটর কাফের ব্লাড সাপ্লাইটা থাকে কম এবং অ্যালং উইথ দ্য ইনক্রিজিং এজ ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে এই রোটেটর কাফ সাধারণত ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখন সেটা খুব উইক হয়ে যায় এবং সেখানে টিয়ারিং হতে পারে আইদার পার্শিয়াল অর কমপ্লিট। এটা একটা প্যাথোলজি। আরেকটা হচ্ছে সেখানে আমরা জানি যে শোল্ডার জয়েন্ট, এই যে শোল্ডার জয়েন্টের হেড অফ দ্য হিউমেরাস, এর উপরে অ্যাক্রোমিয়ান প্রসেস, খেয়াল করে দেখেন আপনাদের বইও দেখতে পারেন নিচে সাব অ্যাক্রোমিয়ান বার্সা, এর মাঝখানে ইমপিজমেন্ট হয়ে ইমপিজমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। ওকে, এখন এই যে রোটেটর কাফ যদি টিয়ার হয় তাহলে আমরা প্রথমে যেটা পাই সেটা হচ্ছে এই যে পেশেন্টের 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, এইটা হচ্ছে তার আর্ক আছে, এই আর্ক এই সময় সে এলবো শোল্ডার অ্যাবডাকশনের এই সময় সে পেইন ফিল করবে। ওকে, রোটেটর কাফ টিয়ার যদি হয়, এখানে ছবিতে দেখেন উপরের ছবিগুলোতে নর্মাল রোটেটর কাফের ছবি, এখানে পার্শিয়াল টিয়ারিং অ্যান্ড নিচের ছবিতে আছে কমপ্লিট টিয়ারিং এর ছবি। 491 পেজের রোটেটর কাফ টিয়ার প্রথম 4-5 লাইন দাগাবেন প্লিজ। প্রথম 4-5 লাইন ছবিগুলো একটু দেখে নেন, পৃষ্ঠা উল্টান। 492 পেজে চলে আসেন, সামারি বক্স 34.3 দেখেন প্রতিটা পয়েন্ট আমরা বলেছি অকার্স মোস্টলি ওল্ডার এজ রোটেটর কাফ টিয়ার এবং 20% পর্যন্ত অ্যাসিমটোমেটিক থাকতে পারে। 70 ইয়ার্স যত এজ বাড়ে অ্যাসিমটোমেটিক থাকার হার আরও বাড়তে পারে। ওকে, এখন এই রোটেটর কাফ সাবঅ্যাক্রোমিয়াল ডিকম্প্রেশন ইজ ক্যারিড আউট টু ফ্যাসিলিটেট পেইন রিলিফ at cuff repair, and last দুইটা পয়েন্ট acute tears may present with little pain but profound weakness, অর্থাৎ acute tear যদি হয় পেইন কম থাকবে, এই পেশেন্টের শোল্ডার উইকনেসের কমপ্লেইন থাকবে বেশি। লাস্ট পয়েন্ট হচ্ছে যে ট্রমাটিক অনসেট গিভ বেটার রেজাল্ট, যত আর্লিয়ার রিপেয়ার করব রেজাল্ট এবং আউটকাম তত বেটার হবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে শোল্ডার জয়েন্টের অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, আর আমরা বলতে পারি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। একটা শোল্ডার জয়েন্ট আমরা জানি এটা সাইনোভিয়াল জয়েন্ট, ফ্রিলি মুভেবল জয়েন্ট, এবং সাইনোভিয়াল জয়েন্টের একটা ধরন হচ্ছে যে এর চারপাশে একটা জয়েন্ট ক্যাপসুল থাকবে। শোল্ডার জয়েন্টের চারপাশে যে জয়েন্ট ক্যাপসুল আছে, এই জয়েন্ট ক্যাপসুলটা যদি কোনো কারণে ফাইব্রোপ্লাস্টিক প্রলিফারেশন হয়, এই জয়েন্ট ক্যাপসুলটা থিক এন্ড হয়, স্টিফেনিং হয়, তখন শোল্ডার জয়েন্টের মুভমেন্ট উইল বি ভেরি পেইনফুল। দিস কন্ডিশন ইজ ইউজুয়ালি নোন এজ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর ফ্রোজেন শোল্ডার। এই ঘটনাটা স্পন্টেনিয়াসলি হতে পারে এবং 1 থেকে 2 বছরের মধ্যে স্পন্টেনিয়াসলি ইমপ্রুভ করে যেতে পারে।
ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টকে যদিও পেইনফুল হয় তবুও তাকে আমরা সুইমিং অর ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইন্সপায়ার করি এবং পেশেন্ট এখানে লোকাল অ্যানেস্থেটিক দেওয়া যায়, স্টেরয়েড দেওয়া যায় যদি এটা রিপিটেটিভ হয় বা ফেলিউর হয়, রেসপন্স না করে। সার্জিক্যাল একটা ইন্টারভেনশনের অপশন আছে, সেটা হচ্ছে স্টিফনেস অফ দ্য ক্যাপসুল যেটা আছে এটাকে স্লাইটলি রিলিজ করে দেওয়া। 492 পেজের ফ্রোজেন শোল্ডার এর ট্রিটমেন্ট অপশনটার পুরো পড়াটা পড়তে হবে। ট্রিটমেন্ট অপশন পুরো পড়াটা পড়লে যা বললাম এগুলো পাবেন কথাগুলো। ওকে, এর উপরে প্যারাতে দেখেন হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, এই প্যারাটা পুরো পড়তে হবে, আন্ডারলাইন করে ফেলেন প্লিজ। এই প্যারাতে দেখেন একটা কথা লেখা আছে প্যাথোগনোমিক সাইন লস অফ এক্সটার্নাল রোটেশন, ট্রিপল স্টার দিয়ে রাখেন আন্ডারলাইন করে। নাও এই টপিকটা এই বক্সের দিকে খেয়াল করেন। ফ্রোজেন শোল্ডার মোস্ট কমনলি ফিমেলদের হয়, স্পন্টেনিয়াস অনসেট, প্রডিউস সিভিয়ার পেইন ফলোড বাই রিডিউস শোল্ডার মোশন, স্পন্টেনিয়াস রেজলিউশন হয়ে যায় 1 থেকে 2 বছরের মধ্যে, আর এটা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেওয়া আছে। নাও শোল্ডার আর্থ্রাইটিস আসেন 495 নম্বর পেজে। ওকে, সিভিয়ার কেস অফ শোল্ডার আর্থ্রাইটিস আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে আইদার হেমি আর্থ্রোপ্লাস্টি অর টোটাল শোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট। ওকে, প্রথম কথা। দ্বিতীয়, আমরা যদি শোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট করিও তাহলে বেসিক্যালি এই পেশেন্টের ইমপ্রুভমেন্ট করবে হচ্ছে পেইনটা রিলিভ হবে গুড, বাট তার রেঞ্জ অফ মুভমেন্ট কতটুকু ইমপ্রুভ করবে এটা প্রেডিকশন করা যায় না ইন কেস অফ শোল্ডার রিপ্লেসমেন্ট। ওকে, এই কথাগুলো আছে আপনাদের সামারি বক্স 34.6 495 পেজে, খেয়াল করেন, একটু দাগায় রাখেন এগুলো। শোল্ডার জয়েন্ট, আমরা যদি শোল্ডার জয়েন্ট রিপ্লেস করার ক্ষেত্রে দেখি যে আমরা শোল্ডার আর্থ্রাইটিস হয়েছে, শোল্ডার জয়েন্ট রিপ্লেস করবো, বাট ওই পেশেন্টের রোটেটর কাফ টিয়ারিং থাকে, রোটেটর কাফ গ্যাপ থাকে, তাহলে শোল্ডার জয়েন্ট রিপ্লেস সাধারণত করা হয় না। নাও 503 পেজে চলে আসেন, আমরা এখন ইনফেকশন, এই দুইটা টপিক ছোট ছোট টপিক পড়বো। 503 ইনফেকশন, প্রথম হচ্ছে প্যারোনাইকিয়া। প্যারোনাইক ইনফেকশনটা বেসিক্যালি বিসাইড দ্য নি, এই যে ফিঙ্গার আমাদের এই অংশ বিসাইড দ্য নি জয়েন্ট, প্যারোনাইকে ব্যাকটেরিয়াল ইনভেশন যদি হয় তাহলে এখানে পাস জমে জায়গাটা ইনফেক্টেড ইনফ্লেমড হতে পারে, আমরা সেটাকে প্যারোনাইকিয়া বলি। বেস্ট ট্রিটেড হচ্ছে ইনসিশন ড্রেনেজ করে এই অ্যাবসেসটাকে ড্রেন করে দেওয়া, ক্লিন করে ওয়াশ আউট করে ফেলা, অ্যান্ড দেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে ট্রিট করা। সামটাইমস, সবসময় না, সামটাইমস পার্শিয়াল নেইল এভালস্টন করলে এই বেটার রেজাল্ট পাওয়া যায় সামটাইমস প্যারোনাইকিয়ার ক্ষেত্রে। ওকে, অ্যানাদার টার্ম ইজ ফেলন, আমাদের যে ফিঙ্গার পাল্প, এখানে যে ফাইব্রাস সেপটা আছে সেখানে যদি পাস জমে যায় এবং এই জায়গাটা ইন্টেন্স পেইন নিয়ে পেশেন্ট আসে, তখন সেটাকে আমরা বলি ফেলন। এটা হচ্ছে ম্যাক্সিমাম সোয়েলিং যে এরিয়া, সেখানে ইনসিশন দিয়ে এটাকে ড্রেন করে দিতে হবে, অ্যালং উইথ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে হবে। ওকে, নাও আর্থ্রাইটিস, দুইটা আর্থ্রাইটিস আমরা এখানে পড়বো, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানাদার ওয়ান ইজ অস্টিও আর্থ্রাইটিস। বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিস আমরা কখন বলি, একটা জয়েন্ট, যে কোনো একটা জয়েন্টের আমরা আর্টিকুলার কার্টিলেজ আছে এবং সেই কার্টিলেজগুলি ইউজুয়ালি হাইল ইন নেচার। যদি কখনো সেই কার্টিলেজগুলো ডিজেনারেটিভ চেঞ্জ হয় তখন সেখানে জয়েন্টের ফ্রিকশন হয়ে সেখানে ইউজুয়ালি লেস ইনফ্লামেটরি একটা চেঞ্জ হয় এবং যে আর্থ্রাইটিস হয় আমরা সেটাকে অস্টিও আর্থ্রাইটিস বলি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট রিউমাটয়েড আর্থ্রাইটিস? দ্যাট ইজ অ্যানাদার টাইপস অফ আর্থ্রাইটিস, বেসিক্যালি ক্যারেক্টারাইজড বাই কয়েকটি ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল সিমটম থাকে, লাইক মর্নিং স্টিফনেস, তারপর হচ্ছে আপার জয়েন্ট ইনভলভমেন্ট, এরপর রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ, সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, হ্যান্ড ডিফর্মিটি, দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার। 504 পেজের এইখানে দেখেন, 504 পেজের এই অংশে খেয়াল করে দেখেন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিসের রেডিওলজিক্যাল ফিচারটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, হোক সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, আমরা রেডিওলজিক্যাল ইম্পর্টেন্সের দুইটার ক্ষেত্রেই জয়েন্ট স্পেস ন্যারোয়িং পেতে পারি, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, বাট তাদের যে আর্টিকুলার কার্টিলেজ আছে এর নিচে যেই বোনি এরিয়াটা থাকে আমরা সেটাকে বলি সাবকন্ড্রাল রিজিয়ন। আচ্ছা, সাবকন্ড্রাল রিজিয়ন, ইন কেস অফ অস্টিও আর্থ্রাইটিস আমরা পাবো সাবকন্ড্রাল স্ক্লেরোসিস অর সিস্ট, আর ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা পাবো সাবকন্ড্রাল ইরোশন। খেয়াল করে দেখেন 504 পেজের টেবিল 34.1, সাবকন্ড্রাল ইরোশন, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, পার্টিকুলার সফট টিস্যু সোয়েলিংটা বেশি থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে, অস্টিও আর্থ্রাইটিসে কম থাকে, জয়েন্ট স্পেস ন্যারোয়িং দুইটার ক্ষেত্রেই থাকে, মার্জিনাল ইরোশন থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে, অ্যান্ড মার্জিনাল অস্টিওফাইট থাকে অস্টিও আর্থ্রাইটিসে। একটা ট্রিপল স্টার দিয়ে রাখতে হবে পার্থক্যটাকে। নিচে দেখেন, এই নিচের ছবিতে দেখা যাচ্ছে দুইটা, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমরা দেখছি বটোনিয়ার ডিফর্মিটি, অ্যান্ড নিচেরটা হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। এই ডিফর্মিটিগুলো পাওয়া যায় ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস।
না অস্টিওআর্থ্রাইটিস। ওকে, এই ছবিটা দেখেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের হ্যান্ড মুভমেন্টটা কেমন। এখানে দেখেন রিস্ট, বেসিক্যালি রিস্টটা হচ্ছে রেডিয়াল ডেভিয়েশন হয়, রিস্টের রেডিয়াল ডেভিয়েশন হয়, আর ইন কেস অফ মেটাকার্পোফ্লেঞ্জিয়াল জয়েন্ট যেখানে, সেটার হচ্ছে আলনার ডেভিয়েশন হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা টিপিক্যাল ফিচার্স। 506 পেজে চলে আসেন। এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের একটা ছবি। এখানে দেখেন তার স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ডগুলো ইনভলভ, এবং এখানে জয়েন্টগুলো প্রক্সিমাল ইন্টারফ্লেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্লেঞ্জিয়াল জয়েন্ট, এগুলো সোয়েল আপ হয়ে আছে। যখন একটা পেশেন্টের ডিস্টাল ইন্টারফ্লেঞ্জিয়াল জয়েন্ট সোয়েল আপ হবে, সেটাকে আমরা হ্যাভার্ডিয়ান নডিউল বলি, এবং প্রক্সিমালটা সোয়েলিং যখন হয় তখন সেটাকে আমরা বলছি বোচার্স নডিউল। বেসিক্যালি এই নডিউলগুলো হচ্ছে থিকেনিং অফ দ্য বোনস, এগুলো পাওয়া যায় অস্টিওআর্থ্রাইটিস। নাও দ্য টপিক ডুপিট্রেন কন্ট্রাকচার। আমাদের যে হ্যান্ড মাসল, থিক মাসল, এখানে এপিডার্মিসের 5টা লেয়ারই আছে থিক মাসল। এই হ্যান্ড মাসলের নিচে, এপিডার্মিস এর নিচে থাকে কিছু ফাইব্রাস ব্যান্ড। কোনো সময় ফাইব্রাস ব্যান্ডগুলো থিকেনিং হয়, কর্ড লাইক হয়, এবং ফিঙ্গারকে এরকম ব্যান্ড লাইক করে দেয়। এই কন্ডিশনগুলো নিয়ে পেশেন্ট আসে, আমরা এটাকে ডুপিট্রেন কন্ট্রাকচার বলি। এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, তাকাবেন 506 নম্বর পেজে ডুপিট্রেন কন্ট্রাকচার। ফ্যাক্টরগুলো একটু দাঁড়ান প্লিজ, দাগায় ফেলেন। স্মোকিং, ট্রমা, এপিলেপসি, দেখেন 3-4 লাইনের মধ্যেই আছে। এইডস, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিজম, দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হয় কাদের? 5th to 6th decade in case of male predominant, এবং এটা অটোজোমাল ডোমিন্যান্ট ইনহেরিটেন্স অ্যান্ড মে বি স্পোরাডিক কেসেস। পরের পেজে 508 কম্প্রেসিভ নিউরোপ্যাথি বা সিটিএস, আমরা কার্পাল টানেল সিনড্রোম বলতে পারি। ফ্লেক্সিওরেটিনিকুলাম এখানে থাকে, যেটা বেসিক্যালি কার্পাল বোনের দুই পাশে অ্যাটাচমেন্ট নেয়, এবং এর নিচে দিয়ে কিছু স্ট্রাকচার, স্পেশালি কিছু টেন্ডন এবং একটা নার্ভ, মিডিয়ান নার্ভ। যদি কখনো এই মিডিয়ান নার্ভটা এখানে এনট্র্যাপমেন্ট হয়, সো এরিয়া অফ মিডিয়ান নার্ভ ডিস্ট্রিবিউশন, টিংলিং সেন্সেশন নিয়ে অথবা থিনার মাসলের ওয়াস্টিং নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে। সেই কন্ডিশনটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। কাদের ক্ষেত্রে বেশি হয়, ফ্যাক্টরগুলো দাগাতে হবে 508 পেজে, ট্রিপল স্টার দিয়ে রাখেন 508 পেজ। কার্পাল টানেল সিনড্রোম, এখানে কিছু ফ্যাক্টর লেখা আছে। একটা হচ্ছে অ্যালকোহলিজম, ডায়াবেটিস, থাইরয়েড, প্রেগনেন্সি, অ্যামাইলোইডোসিস, ওবিসিটি, দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, কার্পাল টানেল সিনড্রোমের এই বক্সটা একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন। এখানে দেখেন নাইট পেইন রাতে বেশি বাড়ে এবং শেকিং হ্যান্ডে কমে যায়। থিনার ওয়াস্টিং থাকতে পারে অ্যাডভান্স অথবা লেট এই কেসে। টিনেল স্টেন্স আমরা আগে পড়েছি, ট্যাপিং এখানে করলে, যদি টিনেল স্টেন্স এখানে ট্যাপিং যদি করি ওভার দ্য মিডিয়ান নার্ভ, এরিয়া অফ ডিস্ট্রিবিউশন মিডিয়ান নার্ভ, টিংলিং সেন্স হবে। ফ্যালেন স্টেট হচ্ছে আমরা যদি রিস্টকে ফ্লেক্স করে রাখি, অ্যান্ড ডার্কিং স্টেট হচ্ছে আমরা যদি কম্প্রেস করি ওভার দ্য কার্পাল টানেল ফর 30 to 60 সেকেন্ড, জাস্ট কম্প্রেস ওভার দ্য ফ্লেক্সিওরেটিনিকুলাম যেখানে মিডিয়ান নার্ভ আছে। যদি এনট্র্যাপমেন্ট থাকে, মিডিয়ান নার্ভের প্যাথোলজি থাকে, কার্পাল টানেল সিনড্রোম থাকে, তাহলে এরিয়া অফ ডিস্ট্রিবিউশন অফ মিডিয়ান নার্ভ এই অঞ্চলে টিংলিং সেন্সেশন থাকবে, তখন আমরা সেটাকে বলবো ডার্কিংস টেস্ট পজিটিভ। ওকে, নাও হিপ অ্যান্ড নি, চ্যাপ্টার 35। প্রথমেই দেখেন এখানে অ্যানাটমি। হিপ জয়েন্ট এটা একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটা দুই ধরনের স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ডায়নামিক অ্যান্ড একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক ফ্যাক্টরগুলো হচ্ছে ক্যাপসুল, লিগামেন্ট অ্যান্ড নেব্রাম। ডায়নামিক স্টেবিলাইজার বেসিক্যালি মাসল অ্যাক্টিং অ্যান্ড অ্যাক্রস দ্য জয়েন্টস। অ্যান্ড হিপ জয়েন্টের মেইন ব্লাড সাপ্লাই যেটা হেড অফ দ্য ফিমারকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন। এখানে ছোট্ট কথা একটু বায়োমেকানিক্স অফ দ্য হিপ জয়েন্ট একটু খেয়াল করেন। এটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট তো নর্মালি আমাদের শরীরের ওয়েটকে বেয়ার করে, বাট আমরা যখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে থাকি, নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তখন হিপ জয়েন্ট ইউজুয়ালি আমাদের শরীরের 3 গুণ ওজনকে ক্যারি করে। এবং যখন ফিজিক্যাল ডিমান্ডিং অ্যাক্টিভিটি করতে থাকি লাইক এক্সারসাইজ, তখন অলমোস্ট 8 থেকে 10 গুণ ওয়েট এই হিপ জয়েন্ট দিয়ে ক্যারি হয়। পরের পেজে দেখেন একটা বক্স আছে, এই বক্সটার দিকে তাকান। সামারি বক্স 35.2 দেখেন, লিফটিং লেগ ফ্রম দ্য বেড 1.5 times of the body, standing on the one leg 3 times of the body, and running and the jumping 10 times of the body weight হিপ জয়েন্টের ভেতর দিয়ে পাস হয়। নাও অ্যাভাসকুলার নেক্রোসিস, এটা একটা ইনফিনিটি স্টার টপিক। অ্যাভাসকুলার নেক্রোসিস বেসিক্যালি কখন হয়, স্পেশালি হেড অফ দ্য হিউমেরাসে হয়। যখন এটা ভাস্কুলারিটিটা কম্প্রোমাইজড হবে, তখন এই এরিয়া অফ দ্য বোনস উইল বি নেক্রোসড, উইল বি ইসকেমিক, অ্যাভাসকুলার নেক্রোসিস হবে।
আচ্ছা, এইটা হয়ে কিছু অবভিয়াস চেঞ্জ পাওয়া যায়, আমরা সেগুলো একটু পরেই পড়বো। প্রথম হচ্ছে হোয়াট আর দ্য এটিওলজি অফ ভাস্কুলার নেক্রোসিস। অনেকগুলো এটিওলজি দেওয়া আছে এখানে, একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন, অনেকগুলো কারণের কথা এখানে বলা আছে, যতগুলো মনে থাকে আপনার। এর নিচে আছে ক্লিনিক্যাল ফিচার্স ভাস্কুলার নেক্রোসিসের। ক্লিনিক্যাল ফিচার্স খুবই ক্লাসিক্যাল, পেশেন্ট গ্রোয়েন পেইন নিয়ে আসবে, ওয়াকিং ডিফিকাল্টিজ আমরা যেটাকে বলছি লিম্ব সেটা নিয়ে আসবে, এবং পেশেন্টের মুভমেন্ট লিমিটেশন নিয়ে আসবে। 512 পেজের ক্লিনিক্যাল ফিচারের এইখানেই পাবেন এই কথাগুলো, ক্লিনিক্যাল ফিচার। ওকে, কি কি বললাম? একটা হচ্ছে গ্রোয়েন পেইন, নাম্বার 2 লিম্ব অর ওয়াকিং ডিফিকাল্টি, অ্যান্ড নাম্বার 3 পেশেন্টের মুভমেন্ট লিমিটেশন নিয়ে আসবে। এই তিনটা ফিচার। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দেখেন প্লেন রেডিওগ্রাফ যদি আমরা করি, সিম্পলি যে কথাগুলো বলবো একটু আন্ডারলাইন করবেন। প্রথম কথা হচ্ছে ক্লাসিক্যাল ফিচার পাওয়া যাবে ভাস্কুলার নেক্রোসিসের ক্ষেত্রে, ইনক্রিজ স্ক্লেরোসিস আন্ডারলাইন করেন, ক্রিসেন্ট সাইন ইন্ডিকেটিং সাবকন্ড্রাল বোন রিজেকশন আন্ডারলাইন করেন, এবং নিচে মেবি ফ্ল্যাটেনিং ইন্ডিকেটিং সেগমেন্টাল কলাপস আন্ডারলাইন করেন। ওকে, ভাস্কুলার নেক্রোসিস নিয়ে আমরা এবার আসি, এটার গ্রেডিং। গ্রেডিংয়ের ক্ষেত্রে এই চারটা, আমরা এটাকে বলছি স্টেইনবার্গ ক্লাসিফিকেশন। ওকে, আমরা এটাকে 6টা গ্রেডে ভাগ করতে পারি ভাস্কুলার নেক্রোসিসের, এবং আলটিমেটলি এর ট্রিটমেন্ট হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট, এবং আমরা কমনলি পেশেন্ট এই স্টেজ 5 এবং 6এই প্রেজেন্ট করে এসে। এর নিচে যেটা আছে সেটা বক্সটা হচ্ছে 35.3। অ্যাভাস্কুলার নেক্রোসিস সম্পর্কে কিছু পয়েন্ট আছে দেখেন। পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, এমআরআই স্ক্যান আর্লি ডায়াগনোসিসের জন্য প্রয়োজন, এবং পেশেন্টের ট্রিটমেন্টটা কি হবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করে পেশেন্ট কি প্রি কলাপস স্টেজে এসছে নাকি পোস্ট কলাপস। যদি প্রি কলাপস স্টেজে আসে তাহলে আমরা রিভাস্কুলারাইজেশনের চেষ্টাটা করব, বাট যদি পেশেন্ট আসে আপনার কাছে পোস্ট কলাপস স্টেজে, অর্থাৎ হেড কলাপস হয়ে আছে ফলোয়িং অ্যাভাস্কুলার নেক্রোসিস, দেন ট্রিটমেন্ট একটাই, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। সামারি বক্স 35.3 একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন। পরের পেজে আসেন 514, সেখানে এটিওলজি আছে কিছু, হিপের অস্টিওআর্থ্রাইটিসের একটা দাগ দিয়ে রাখেন, এবং সামারি বক্স 35.4 সেটা ইম্পর্টেন্ট একটা টপিক আছে এখানে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ জয়েন্ট। ওকে, প্রথম কথা অস্টিওআর্থ্রাইটিস আমরা কাকে বলেছিলাম? এটা যদি একটা জয়েন্ট হয়ে থাকে তাহলে এর আর্টিকুলার কার্টিলেজ আছে, অ্যান্ড দ্য আর্টিকুলার কার্টিলেজ ইউজুয়ালি হাইলিন ইন নেচার। অ্যালং উইথ ইনক্রিজিং এজ এই আর্টিকুলার কার্টিলেজগুলো ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখন এই ফ্রিকশন হয় এবং সেইখানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। ইউজুয়ালি অস্টিওআর্থ্রাইটিসটা নন ইনফ্লামেটরি হয় হিপে, লেস ইনফ্লামেটরি ইনভলভমেন্ট থাকতে পারে, এবং সেটা পেশেন্টের কমন প্রেজেন্টেশন হচ্ছে গ্রোয়েন পেইন অ্যান্ড মুভমেন্ট লিমিটেশন। আরেকটা ইম্পর্টেন্ট গোপন কথা বলি, অস্টিওআর্থ্রাইটিস হিপে হোক নিয়ে হোক, আপনারা রেডিওলজিক্যাল এক্সরে খুবই দামি এখানে ইনভেস্টিগেশন, 4টা ক্লাসিক্যাল সাইন পাওয়া যাবে এক্সরেতে, 4টা ক্লাসিক্যাল ফাইন্ডিংস। নাম্বার 1 জয়েন্ট স্পেস ন্যারোয়িং, নাম্বার 2 পেশেন্টের স্ক্লেরোজিং পাওয়া যাবে, স্ক্লেরোসড অফ দ্য সাবকন্ড্রাল রিজিয়ন, তারপরে পাওয়া যাবে সাবকন্ড্রাল সিস্ট, অ্যান্ড নাম্বার 4 পাওয়া যাবে অস্টিওফাইট ফর্মেশন। খেয়াল করে দেখেন সামারি বক্স 35.4 রেডিওলজিক্যাল ফাইন্ডিং, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, সাবকন্ড্রাল সিস্ট অ্যান্ড অস্টিওফাইট ফর্মেশন। কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা দিতে পারি ওয়াকিং এইড, এনএসএইডস, ফিজিওথেরাপি অ্যান্ড ওয়েট লস। সার্জিক্যাল অপশন হচ্ছে অস্টিওটমি, আর্থ্রোডোসিস এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, যেটা নাওয়াডেজ প্র্যাকটিস করা হয়, জয়েন্ট রিপ্লেসমেন্ট। পরের পেজে আসেন 516, সেটা হচ্ছে ফিচার্স অফ অ্যান আইডিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট। একটা জয়েন্ট রিপ্লেসমেন্ট আইডিয়ালের কী কী ফিচার হওয়া উচিত, একটু একটা স্টার দিয়ে রাখেন। পরের পেজে চলে যান, নি অ্যানাটমি 518 পেজ। 518 পেজের এখানে দেখেন কমপ্লিকেশন অফ টোটাল হিপ রিপ্লেসমেন্ট, কিছু আছে পার অপারেটিভ কমপ্লিকেশন, কিছু পোস্ট অপারেটিভ, একটু জেনে রাখা ভালো, একটা স্টার দিয়ে রাখেন, এগুলো পড়লেই বোঝা যাবে। নি জয়েন্টের এখানে কিছু অ্যানাটমি লেখা আছে, প্রথম কথা সাইনোভিয়াল হিন জয়েন্ট, একটা স্টার দিয়ে রাখেন কথাটাকে, এবং এখানে দেখেন নি জয়েন্টের স্ট্রাকচারটা আমরা দেখছি। ওকে, নি জয়েন্টের দ্যাট ইজ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা সামনে থেকে অরিজিন হয়ে সেটা আমাদের ফিমারের ল্যাটারালি যে অ্যাটাচ করলো, এবং পেছনে যেটা দেখা যাচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ওকে, এখানে ব্যাক ফ্রম পিকচার ফ্রম দ্য ব্যাক দেখা যাচ্ছে। 519 পেজে চলে আসেন, 519 পেজ, এই নি জয়েন্টের ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি ডিটেলস আমরা পড়েছি। 519 পেজে আসেন, অ্যানাটমি অফ দ্য নি। এখানে এই বক্সটা একটু জানতে হবে। কমপ্লেক্স সাইনোভিয়াল হিন জয়েন্ট নি আমরা বলেছি, শেপ অফ দ্য জয়েন্ট সারফেস মেক ইনহেরিটেন্টলি আনস্টেবল। স্ট্যাটিক স্টেবিলাইজার আগের মতো জয়েন্ট ক্যাপসুল, মেনিসকাস, ক্রুশিয়েট লিগামেন্ট, এবং ডায়নামিক স্টেবিলাইজার হচ্ছে মাসলগুলো, এর সারাউন্ডিং মাসলগুলো। ওকে, এরপরের পেজে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আমরা পড়েছি। 521 পেজে দেখেন ইন্ডিকেশন অফ দ্য নি আর্থ্রোস্কোপি, 521 পেজ।
35.8 টেবল ইন্ডিকেশন অফ দ্য নি আর্থ্রোস্কোপি। নাও ডেজ আর্থ্রোস্কোপি খুব ইমার্জিং সাবজেক্ট, আমাদের দেশে অনেক জায়গায় শুরু হচ্ছে আর্থ্রোস্কোপি, এবং অসাধারণ একটা ট্রিটমেন্ট অপশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগনস্টিক অপশন। আর্থ্রোস্কোপির কিছু কমন ইন্ডিকেশন আছে, দেখেন টর্ন মেনিসকাস যদি হয়, তারপর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন পারপাস হতে পারে, লুজ বডি রিমুভাল, কার্টিলেজ রিজেনারেশন, সেপটিক আর্থ্রাইটিস ওয়াশ আউট, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস সাইনোভেক্টমি করতে পারি, ডায়াগনোসিস অফ আনএক্সপ্লেইন নি পেইন, ডায়াগনস্টিক পারপাসে আর্থ্রোস্কোপি করা যায়, অ্যান্ড টিবিয়াল প্লেটু ফ্র্যাকচার যদি হয় সেটার ক্ষেত্রে আর্থ্রোস্কোপি করা যেতে পারে। 522 পেজে দেখেন কমপ্লিকেশন অফ টোটাল নি রিপ্লেসমেন্ট, এটাও ইন্ট্রাঅপারেটিভ অ্যাজ ওয়েল পার অপারেটিভ পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন আছে একটু জেনে রাখা। ফুট অ্যান্ড অ্যাঙ্কেল আমাদের নেক্সট চ্যাপ্টার 36 ফুট অ্যান্ড অ্যাঙ্কেল। প্রথম কথা, আমাদের এই যে ফুট, এখানে প্রায় 26 মেজর বোনস আছে এবং সোল অফ দ্য ফুটের 4টা লেয়ার আমাদের আছে, মাসলের 4 লেয়ার্স, অ্যান্ড দ্য ব্লাড সাপ্লাই বেসিক্যালি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি অ্যালং উইথ পেরোনিয়াল আর্টারি। সামারি বক্স 36.1 টেস্টার দিয়ে রাখেন। ওকে, এরপরে দেখেন এখানে আছে বায়োমেকানিক্স। বায়োমেকানিক্সের প্রথম লাইনটি ইম্পর্টেন্ট, দেখেন ওয়াকিং সাইকেলের একটা স্ট্যান্স ফেস, অ্যানাদার ওয়ান ইজ সোয়িং ফেস, আন্ডারলাইন করে রাখেন। চলে আসেন মিড ফুট অ্যান্ড হাইট ফুট। আচ্ছা, মিড ফুট অ্যান্ড হাইন্ড ফুট আমরা টপিকটা পড়বো, এর আগে একটু বলে নেই মিড ফুট কী জিনিস, হাইন্ড ফুট কী জিনিস। ওকে, এই ছবিটা দেখে বলি। দেখেন এখানে বেসিক্যালি আমাদের মেটাকার্পাল বোনস, এরপরে ফ্লাঞ্জেস, এরপরে সামনেরটুকু সব হচ্ছে 4 ফুট। এখানে হচ্ছে আমাদের টার্সাল বোনস থাকে। টার্সাল বোনসের ক্ষেত্রে যেটা নেভিকুলার, কিউবয়েড অ্যান্ড কিউনিফর্ম, এরা মিলে করবে মিড ফুট, অ্যান্ড টেলাস ক্যালকেনিয়াস মিলে করবে হাইন্ড ফুট। ওকে, 528 পেজে আসেন। পেজে মিড ফুট অ্যান্ড হাইন্ড ফুট সম্পর্কে একটা সামারি বক্স আছে, একটু দাগায় রাখেন। এখানে এই বক্সের সবচেয়ে নিচের কথাটা ইম্পর্টেন্ট, যদি ফুটের কোনো ডিফর্মিটি থাকে ইউ হ্যাভ টু কারেক্ট নি ডিফর্মিটি ফার্স্ট, ইম্পর্টেন্ট। 533 পেজে চলে যান, লাস্ট একটা ট্রিপল স্টার বক্স 36.9, এই বক্সটা ট্রিপল স্টার। এই বক্স সম্পর্কে প্রথমে আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে চারকোট জয়েন্ট। চারকোট জয়েন্টটা কি জিনিস? বেসিক্যালি 3টা ক্লাসিক্যাল ফিচার থাকে, একটা হচ্ছে নন ইনফেক্টিভ অস্টিওআর্থ্রোপ্যাথি, নিউরোপ্যাথিক অস্টিওআর্থ্রোপ্যাথি অ্যান্ড প্রোগ্রেসিভ জয়েন্ট অ্যান্ড বোনস ডিস্ট্রাকশন। এই 3টা ফিচার নিয়ে আমরা অ্যাট এ গ্ল্যান্স বলি চারকোট জয়েন্ট। এই পেশেন্টগুলো বা চারকোট ফুট, এই পেশেন্টগুলো প্রেজেন্ট করবে বেসিক্যালি সোয়েল, টেন্ডার, রেড একটা ফুট নিয়ে। এটাকে সিমস টু বি সেলুলাইটিস অথবা ডিপ ভেন থ্রম্বোসিস, এবং মিস ডায়াগনোসড হয় পেশেন্টগুলো খুব। বেসিক্যালি যদি চারকোট ফুট থাকে, এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা উচিত এবং সার্জিক্যাল ইন্টারভেনশনে যাওয়া উচিত। 533 পেজের দেখেন, 533 পেজের উপরের লাইনগুলো একটু পড়েন, এই কথাগুলো লেখা আছে। নাও এই পয়েন্টগুলো দেখেন। নিচে ডায়াবেটিক একটা পেশেন্টের কেন প্রোন টু ইনফেকশন, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে এবং ইম্পেয়ার্ড রেজিস্ট্যান্স টু ইনফেকশন। এবং শেষের 2টা পয়েন্ট দেখেন, চারকোট ফুট ইজ অফেন মিসডায়াগনোসড বাট সার্জিক্যালি ইমার্জেন্সি অ্যান্ড রিকোয়ার্স আর্জেন্ট অ্যাডমিশন অ্যান্ড ম্যানেজমেন্ট। মাসকুলোস্কেলেটাল টিউমার। ওকে, এই টপিক থেকে এই যে চ্যাপ্টারটা আমরা এখন পড়বো মাসকুলোস্কেলেটাল টিউমার, এখান থেকে 5টা জায়গা থেকে প্রশ্ন আসে। সেই জায়গাগুলো আমরা এই বেরিয়া থেকে যে তথ্যগুলো পাওয়া যায় এর বাইরেও প্রশ্ন আসে। আমরা প্লিজ বা অন্য জায়গা থেকে কিছু হেল্প নিয়েছি, কিছু টপিক আমরা বলে দিব, জাস্ট পয়েন্ট। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করতে হয়, অস্টিওসার্কোমা থেকে প্রশ্ন করবে, ইয়ং সার্কোমা থেকে প্রশ্ন করবে, প্যাজেট ডিজিজ থেকে প্রশ্ন করবে, তারপরে জায়ান্ট সেল টিউমার থেকে প্রশ্ন করবে। এগুলো আমরা পয়েন্ট ভিত্তিক বলে দিব, আপনারা প্লিজ একটু নোট ডাউন করবেন। যেই পয়েন্টগুলো লিখবো, যদি প্রশ্ন করতে হয় এই পয়েন্টগুলো টাচ করতে হবে, এবং যদি এই পয়েন্টগুলো টাচ করে তাহলে ইনশাল্লাহ আপনি অ্যান্সার পাবেন, কারণ আপনার কাছে নোট করা আছে, আপনি পড়েছেন। ওকে, তো প্রথমে একটু দেখেন 537 পেজে বোনসে ম্যালিগনেন্সি হওয়ার জন্য কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে, এগুলো একটু দাগায় রাখেন একটা স্টার দিয়ে। হাই রিস্ক, মডারেট রিস্ক এবং লো রিস্ক। 537 পেজ গেল। 538 পেজে আসেন, কিছু মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টেসিস। নাম্বার 1 হচ্ছে স্পাইন, পয়েন্ট টু বি নোটেড, প্রক্সিমাল ফিমার অ্যান্ড প্রক্সিমাল হিউমেরাস হতে পারে। 539 পেজে দেখেন সামারি বক্স 37.4,
টিউমার প্রডিউসিং বোন, একটা স্টার দিয়ে রাখেন, মুখস্থ রাখার জিনিস জাস্ট। 540 পেজে আসেন, 540। আমরা এখান থেকে যে পেশেন্টগুলো একটু যেই টপিকটা পড়ব, প্রথম হচ্ছে অস্টিওসার্কোমা। কোথাও এই জায়গাতে কালার পেন দিয়ে এই নোটগুলো করবেন, আমি বলে দিচ্ছি। অস্টিওসার্কোমা, ফার্স্ট অফ অল অস্টিওসার্কোমা থেকে 6টা পয়েন্ট বলবো, 6টা পয়েন্ট লিখবেন। নাম্বার 1, malignant proliferation of osteoblastic cells. Malignant proliferation of osteoblastic cells. Number 2 লিখেন more common in teenagers, টিনেজারদের বেশি হয়। নাম্বার 3 লিখেন কমন সাইট অ্যারাউন্ড নি, মেটাফাইসিসে হয়। মেটাফাইসিস অ্যান্ড অ্যারাউন্ড নি, অর্থাৎ অ্যারাউন্ড নি মানে হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য ফিমার অ্যান্ড আপার এন্ড অফ দ্য টিবিয়া। নেক্সট পয়েন্ট, ইমেজিং যদি আমরা এক্সরে করি কি পাবো? সানবার্স্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড কডম্যানস ট্রায়াঙ্গেল, সানবার্স্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড কডম্যানস ট্রায়াঙ্গেল। লাস্ট পয়েন্ট লিখেন বায়োপসি যদি করি প্লিওমরফিক সেলস প্রডিউসিং অস্টিওয়েড, এটা পাবো, প্লিওমরফিক সেলস প্রডিউসিং অস্টিওয়েড। ওকে, নাও জায়ান্ট সেল টিউমার। প্রথম পয়েন্ট লিখেন comprised of multinodular giant cells, comprised of multinodular giant cells, young adultদের মোর কমন, বেশি হয়। কমন সাইট হচ্ছে এপিফাইসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, অর্থাৎ লোয়ার এন্ড অফ দ্য ফিমার অ্যান্ড আপার এন্ড অফ দ্য টিবিয়া অ্যাজ ওয়েল অস্টিওসার্কোমা। এক্সরে যদি করি আমরা পাবো সোপ বাবল অ্যাপিয়ারেন্স, সোপ বাবল অ্যাপিয়ারেন্স। অ্যান্ড লাস্ট পয়েন্ট লিখবেন এটা লোকালি অ্যাগ্রেসিভ, লোকালি অ্যাগ্রেসিভ। নাও উইং সার্কোমা, এটা সম্পর্কে প্রথম পয়েন্ট ট্রান্সলোকেশন অফ জিন, এইটার এই ক্যান্সারটার পেছনে দায়ী হচ্ছে ট্রান্সলোকেশন অফ জিন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে malignant proliferation of poorly differentiated cells, malignant proliferation of poorly differentiated cells from neuroectoderm, from neuroectoderm. কমন সাইট হচ্ছে ডায়াফাইসিস, মেল প্রিডোমিনেন্ট, পুরুষদের বেশি হয়, এবং চাইল্ড মোর দেন 15 ইয়ার্স ইউজুয়ালি হয়। লাস্ট অফ অল এক্সরে যদি করি আমরা পাবো অনিয়ন অ্যাপিয়ারেন্স, অনিয়ন অ্যাপিয়ারেন্স। নাও প্যাজেট ডিজিজ, মোস্ট কমন লেট অ্যাডাল্টহুড, খুব বয়োবৃদ্ধদের হয়, পসিবলি ভাইরাল, এটা ভাইরাল অরিজিন। সাধারণত পেলভিস, স্পাইন, ফিমার, স্কাল, টিবিয়া এইসব জায়গাতে বেশি হয়। 3টা ডিস্টিংক্ট প্যাটার্ন থাকে এটার, আইদার অস্টিওব্লাস্টিক অর মিক্সড অস্টিওব্লাস্টিক অ্যান্ড ক্লাস্টিক অ্যান্ড অস্টিওক্লাস্টিক, 3টার যে কোনো একটা ডিস্টিংক্ট ফিচার নিয়ে এসে আসে। বায়োপসি যদি করি মোজাইক প্যাটার্ন অফ ল্যামেলার বোন, মোজাইক প্যাটার্ন অফ ল্যামেলার বোন। নাও ক্লিনিক্যাল ফিচার্স লিখেন 1 নম্বরে বোন পেইন, ইনক্রিজিং হেড সাইজ, ইনক্রিজিং হেড সাইজ, HAT হেড সাইজ, হেয়ারিং লস থাকতে পারে, লায়ন লাইক ফেস, অর্থাৎ যদি পেশেন্টের অস্টিওক্লাস্টিক এই স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করে, সো লায়ন লাইক ফেস নিয়ে আসতে পারে। অ্যান্ড আরেকটা পয়েন্ট লিখবেন, এটা আইসোলেটেড ALP ইনক্রিজ করে, অ্যালকালাইন ফসফেটেজ ইনক্রিজ করে প্যাজেট ডিজিজ। নাও ট্রিটমেন্ট ক্যালসিটোনিন অ্যান্ড বিসফসফোনেট, লিখে রাখেন ক্যালসিটোনিন অ্যান্ড বিসফসফোনেট জাস্ট। পাঁচশো 42 পেজে আসেন, 37.2 এই টেবিলটা একটু দাগাবেন। বোন টিউমার অ্যাকর্ডিং টু সাইট, ডায়াফাইসিস, মেটাফাইসিস, এপিফাইসিস, যতটুকু মনে থাকে। ওকে, আদার বোন টিউমার সামারি বক্স 37.6 একটা স্টার দিয়ে রাখেন।
544 পেজে আসেন। সফট টিস্যু টিউমারের ক্ষেত্রে কিছু ওয়ার্নিং সাইন আছে, আমরা এখানে একটু দেখব। একটা হচ্ছে লার্জার দেন 5 সেন্টিমিটার, ইনক্রিজিং ইন সাইজ, পেইনফুল যদি হয়, ডিপ টু দ্য ফাসা অ্যান্ড রিকারেন্স আফটার প্রিভিয়াস এক্সিশন। একটা ট্রিপল স্টার দিয়ে রাখবেন। সামারি বক্স 37.8। নাও 547 পেজে আমরা এখন ট্রিটমেন্ট অফ বিনাইন টিউমার, ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট টিউমার অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেটাস্টেটিক টিউমার, এই তিনটা টপিক পড়ে এই চ্যাপ্টার শেষ করব। সামারি বক্স 37.11 দেখেন, ট্রিটমেন্ট অফ বিনাইন টিউমার 547 পেজে। সিম্পলি কিউরেট করা যায়, একটা বিনাইন টিউমার যদি হয় এটাকে সিম্পলি কিউরেট করে ফেলে দেওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2, সিটি গাইডেড থার্মোকোয়াগুলেশন করা যায়। লার্জ বিনাইন টিউমার যদি হয় তাহলে রিকনস্ট্রাকশন করা লাগতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে দেখেন ইউজুয়ালি দুইটা জায়গায় আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিই, একটা হচ্ছে অস্টিওসার্কোমা, একটা হচ্ছে ইউনিসার্কোমা। কন্ড্রোসার্কোমা ইনসেনসিটিভ টু রেডিওথেরাপি অর কেমোথেরাপি। ওকে, মোস্ট ম্যালিগন্যান্ট টিউমার ক্যান বি ট্রিটেড উইথ লিম্ব সালভেজ। তবে একটা কথা হচ্ছে যে পেশেন্টের যে সার্ভাইভেল, এটা লিম্ব সালভেজ হোক অথবা অ্যাম্পুটেশন হোক, এর মধ্যে কোনো তফাৎ নাই। অর্থাৎ আপনি লিম্বকে সেভ করলেন, লিম্ব সালভেজ মিনস লিম্ব সেভিংস। ওকে, আর অ্যাম্পুটেশন তো লিম্ব আমরা স্যাক্রিফাইস করলাম। এই দুইটার ক্ষেত্রে পেশেন্টের সার্ভাইবিলিটির খুব তফাৎ নাই, অলমোস্ট সেম, সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই। কেমোথেরাপি পরের পেজে 548, ট্রিটমেন্ট অফ বোন মেটাস্টেসিস। প্রথম কথা হচ্ছে যদি বোনই মেটাস্টেসিস হয়ে যায় তাহলে এই পেশেন্টের সার্জারি তার লাইফকে এক্সটেন্ড করে না, বরং কিছু কিছু ক্ষেত্রে শর্টেন্ড করে দেয়। প্রথম পয়েন্ট, সামারি বক্স 37.13। ওকে, যদি স্পাইনে মেটাস্টেসিস হয় এবং সেখানে নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, আমরা স্পাইনকে ফিক্স করতে পারি বাই পেডিক্যাল স্ক্রু, পেডিক্যাল রড অ্যান্ড স্ক্রু। নাম্বার 3, লং বোন উইল নিড স্টেবিলাইজেশন, কারণ যদি বোন মেটাস্টেসিস হয় খুব ফ্রেজাইল থাকে, বোন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যায়। সো লং বোনকে আমরা প্রোফাইলেকটিক্যালি স্টেবিলাইজ করে রাখতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে পেশেন্ট হু হ্যাভ পসিবিলিটি টু লাইফ লং টার্ম সার্ভাইভাল মে নিড প্রোস্থেসিস দেওয়া যেতে পারে, এবং রেডিওথেরাপি দিতে পারে যদি ইন্টেন্স পেইন হয়, সেটাকে রিলিফ করার জন্য রেডিওথেরাপি দেওয়া যেতে পারে। ওকে, পরের চ্যাপ্টার হচ্ছে 38, ইনফেকশাস ডিজিজ অফ দ্য বোন অ্যান্ড জয়েন্ট। নাও চ্যাপ্টার 38, ইনফেকশন অফ দ্য বোনস অ্যান্ড জয়েন্টস। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অস্টিওমাইলাইটিস, আমরা এখন এটা পড়বো। সো হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস? বেসিক্যালি osteomyelitis is the infection and inflammation of the bones and bone marrow, that is osteomyelitis. এই ছবিতে দেখেন আমরা এখানে দুইটা জিনিস দেখছি। অস্টিওমাইলাইটিসের দ্যাট ইজ সিকোস্ট্রাম, অস্টিওমাইলাইটিস হয়ে ডেড পিচ অফ বোন সিকোস্ট্রাম। যখন একটা বোনসে অস্টিওমাইলাইটিস হয়ে একটা ডেড পিচ অফ বোন তৈরি হয়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি এটাকে কোনোভাবে মেডিকেলি এক্সপ্লেন আউট করতে পারবেন না, এবং এটাকে গেট আউট না করে ওই ট্রিটমেন্টও করা ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু নিড a consultation with a surgical intervention consultant, surgical specialist, orthopedic specialist to surgical intervention must. ওকে, আর পাশে যে ছবিটা দেখছেন, যখন একটা বোনসে ডেড পিস অফ বোন থাকে তখন আমাদের এই ডেড পিস অফ বোনটাকে কনফাইন করার জন্য, সিল ডাউন করার জন্য আমাদের শরীরের ইমিউনিটি চেষ্টা করে, এবং তারা সেখানে কিছু অস্টিওব্লাস্টিক সেলস আসে। কোত্থেকে আসে? আসে হচ্ছে পেরিওস্টিয়াম থেকে, যেখানে থাকে অস্টিওপ্রোজেনেটর সেল আনডিফারেন্সিয়েটেড অবস্থায়। এরা এখানে এসে অস্টিওব্লাস্টে কনভার্ট হয়, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট নিউ বোন অ্যারাউন্ড দ্য ডেড পিচ অফ বোন টু সিল ডাউন ইট, এটাকে কনফাইন করার উদ্দেশ্যে। সেই যে নিউ বোন ফরমেশন সেটাকে আমরা বলি ইনভলিওগ্রাম। এখানে দেখেন সেই ছবি দেখা যাচ্ছে ইনভলিওগ্রাম। ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম? স্টেফাইলোকক্কাস অরিয়াস। 550 পেজে দেখেন গ্রাম পজিটিভ, এই যে চার্টের মধ্যে স্টেফ অরিয়াসের কথাটা লেখা আছে। স্টেফ অরিয়াস ইজ দ্য মোস্ট কমনেস্ট অর্গানিজম। আমরা সিকোস্ট্রাম পড়লাম, ইনভলিওগ্রাম পড়লাম। এখন চলে আসেন অস্টিওমাইলাইটিসের 552 পেজে আসেন। 552, এই যে অস্টিওমাইলাইটিস যেহেতু একটা ইনফেক্টিভ অ্যান্ড ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে ইএসআর বাড়বে, তারপরে সিআরপি বাড়বে, বাট এটা খুব বেশি সিগনিফিক্যান্ট না, স্পেসিফিসিটি এটার খুব বেশি নাই। ওকে, আমরা যদি খুব আর্লি স্টেজে রেডিওগ্রাফ করি, এক্সরে করি, আর্লি স্টেজে এক্সরে উইল বি নর্মাল। ওকে, তাহলে ইনভেস্টিগেশন কি? যদি অস্টিওমাইলাইটিসের ফিচার নিয়ে পেশেন্ট আসে, চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই। আলট্রাসাউন্ড কিছু ক্ষেত্রে করা যেতে পারে, যদি সেখানে লোকালাইজড পাস কালেকশন থাকে, এডেমাটাস ফ্লুইড থাকে, সেটা আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে। ওকে,
সামারি বক্স 38.3 খেয়াল করেন, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমরা সেখান থেকে যদি কোনো ডিসচার্জ থাকে, সুপারফিশিয়াল সোয়াব নিয়ে খুব বেশি লাভ নাই, কারণ অস্টিওমাইলাইটিস যে অর্গানিজম করে সেটা ডিপ অর্গানিজম, সোয়াব নিতে হবে ডিপ থেকে সরি। এবং যদি পেশেন্ট প্রিভিয়াসলি অ্যান্টিবায়োটিক শুরু করে থাকে তাহলে তার কালচারটা ফলস নেগেটিভ আসতে পারে। ওকে, মাল্টিপল বায়োপসি স্পেসিমেন শুড বি অবটেইন ফর optimize the microbiological diagnosis, and neutrophil infiltrate on histology is strongly indicative of infection. Summary box 38.4 এ দেখেন অ্যান্টিবায়োটিক অফ অস্টিওমাইলাইটিস বলা হয়ে থাকে। অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি ইউ হ্যাভ টু স্টার্ট ইট ফ্রম ভেরি আর্লিয়ার, এবং সেটা আপনাকে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের কথা আমরা বলি। Summary box 38.4 একটু দেখেন, septic shock needs treatment without delay with antibiotic, closely empirical based on local guideline. In clinical stable patient, antibiotic should be delayed until the specimen have been taken. কারণ যদি অ্যান্টিবায়োটিক আমরা আগেই দিয়ে দিই স্পেসিমেন নেওয়ার আগে, তাহলে সেটা ফলস নেগেটিভ আসবে। সো স্টেবল পেশেন্ট যদি হয় একটু ডিলে করা যায়। এবং ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক 2 সপ্তাহ আগে বন্ধ করে দেওয়া উচিত। এজেন্টস সাচ কোএমোক্সিক্লেভ অর ceftriaxone are appropriate for most community acquired infection. Vancomycin দিতে পারি আমরা for methicillin resistant Staphylococcus aureus, এবং meropenem may be needed for Pseudomonas species. চলে আসেন 556 পেজে, acute osteomyelitis এবং chronic osteomyelitis. ওকে, ডায়াগনোসিস 556 পেজে দেখেন, acute osteomyelitis যদি হয় একেবারে আর্লিয়ার ফার্স্ট 2 to 3 days আমরা যদি এক্সরে করি কোনো ফাইন্ডিংস আমরা পাবো না নর্মাল। যদি এমআরআই করি তাহলে দুইটা ফাইন্ডিংস পাবো, একটা হচ্ছে আমরা পাবো হচ্ছে টিস্যু এডেমা অ্যান্ড পেরিওস্টিয়াল এলিভেশন। প্লিজ আন্ডারলাইন অ্যান্ড গিভ আ ট্রিপল স্টার হেয়ার। ওকে, 5 থেকে 7 দিন পরে আমরা যদি আবার এক্সরে করি আমরা সেখানে কিছু অস্টিওপেনিক ফিচার পাবো, অস্টিওপেনিয়া পাবো এবং পেরিওস্টিয়াল নিউবোন ফর্মেশন পাবো। ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখেন প্রথম 3 লাইন একটু দাগাবেন, ম্যানেজমেন্টের প্রথম 3 লাইন, সেখানে দেখেন যে acute osteomyelitis can be treated with antibiotic alone when the diagnosis is made within 2 to 3 days onset of symptom, and dead bone on imaging there is no adjacent septic arthritis. No dead bone, no adjacent septic arthritis, তাহলে সেই কেসে acute osteomyelitis এ আপনি শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে পারবেন, that should be injectable. Chronic osteomyelitis আসেন দেখেন, এটার ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথম যেটা কথা সেটা হচ্ছে আমরা যদি প্লেন রেডিওগ্রাফ করি আমরা এখানে কিছু ফাইন্ডিংস পাবো। একটা হচ্ছে যে সফট টিস্যু সোয়েলিং পাওয়া যাবে, সাব পেরিওস্টিয়াল রিঅ্যাকশন দেখা যাবে, বোন ডিস্ট্রাকশন অ্যান্ড সিকোয়েস্ট্রেশন দেওয়া যাবে, যে সিকোয়েস্ট্রামের ছবি আমরা আগে দেখলাম। ওকে, সিটি স্ক্যান অলসো গুড ফর হেয়ার এবং এমআরআইও করতে পারি। সামারি বক্স 38.9 এটা একটা ট্রিপল স্টার 38.9, খুব ইম্পর্টেন্ট কিছু কথা এখানে আছে। প্রথম হচ্ছে দেখেন, প্রেজেন্ট ইন চিলড্রেন উইথ টক্সিমিয়া, ফিভার অ্যান্ড আনউইংনেস টু মুভ দ্য লিম্ফ, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে মে এফেক্ট দ্য ভার্টেব্রাল কলাম ইন অ্যাডাল্ট হোয়ার ব্যাক পেইন মে বি দ্য অনলি সিমটম। তাহলে যেটা আমরা দেখলাম, পেশেন্ট যদি চিলড্রেন হয় অস্টিওমাইলাইটিসের, সে টক্সিমিয়া ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং যেই জয়েন্টটা এফেক্টেড, যেই বোনসটা এফেক্টেড, সে ওই বোনস বা জয়েন্ট একেবারে লেস মোবাইল, মুভ করতে চাইবে না। অ্যাডাল্টদের ক্ষেত্রে কমনলি হতে পারে ভার্টেব্রাল কলামে, এবং সেখানে ভার্টেব্রাল কলামের পেইন নিয়ে তারা প্রেজেন্ট করলো। ওকে, রেডিওগ্রাফ আপ টু 1 উইক নর্মাল থাকতে পারে, ডাব্লিউবিসি হোয়াইট সেল কাউন্ট এবং সিআরপি ইউজুয়ালি রেজ থাকে। Early diagnosis treated high dose intravenous antibiotic started empirically and modified with culture result. Late diagnosis, failure of medical treatment requires surgical debridement. Pediatric orthopedics, chapter 39 চলে আসেন। এখানে প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমন কজেস অফ রিকেটস। 566 পেজে দেখেন, 566 পেজ, কিছু কমন কজেস আছে রিকেটসের, আমরা সেটা একটু দেখে নেই। কমন কজেস অফ রিকেটস হেডলাইনগুলো হচ্ছে নিউট্রিশনাল, এনভায়রনমেন্টাল, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, জেনেটিক এবং রেনাল ডিজিজ। শুধু কারণগুলো একটু মনে রাখা। পরে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে লেগ ক্যালভি পার্থেজ ডিজিজ, 571 নম্বর পেজেস। ফ্যাক্টরস, হোয়াট আর দ্য ফ্যাক্টরস, 571 নম্বর পেজে এই পার্থেজ ডিজিজ বা ইউজুয়ালি চিলড্রেনদের এক ধরনের ডিজিজ হয় পার্থেজ ডিজিজ, যেটা ইউজুয়ালি ইডিওপ্যাথিক একটা কজ থাকে, এবং সেটা হচ্ছে যদি কোনো কারণে বাচ্চাদের যে হিপ জয়েন্টের হেড অফ দ্য ফিমার এর ভাস্কুলারিটি কম্প্রোমাইজড হয়, তাহলে সেখানে অ্যাভাস্কুলার নেক্রোটিক চেঞ্জ হয়, সেই কন্ডিশনটাকে আমরা পার্থেজ ডিজিজ বলি। এটার কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে দেখেন 571 পেজের 39.6 টেবিল। লো বার্থ ওয়েট, ডিলেড বোন এজ, শর্ট স্ট্রেচার অ্যাসোসিয়েটেড উইথ কনজেনিটাল ইউরোজেনিটাল অ্যাবনর্মালিটি অ্যান্ড সোশিও ইকোনমিক ডেপ্রাইভেশন অলসো। নিচের টেবিলটা আছে এভিয়ান অ্যান্ড ফিমোরাল হেড এর কমন কজগুলো।
খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার টপিক এটা। স্টেরয়েড, ইনফেকশন, সার্জারি, প্রিভিয়াস ইঞ্জুরি, পার্থেস ডিজিজ, সিকেল সেল ডিজিজ, হাইপোথাইরয়েডিজম এবং স্কেলিটাল ডিসপ্লাসিয়া। এই চ্যাপ্টার থেকে আমরা এখন যেটা পড়বো সেটা ক্লাব ফুট, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। ক্লাব ফুটের যে ডিফর্মিটিটা হয় একটু খেয়াল করেন প্লিজ। এই যে ডিফর্মিটি যে ছবিটা আমরা দেখছি এটাকে মাল্টিপ্লেনার ডিফর্মিটি বলে। এটা যে ডিফর্মিটিগুলো আছে সেটা হচ্ছে যে হাইন্ড ফুট যেটা, অর্থাৎ যেখানে টেলাস অ্যান্ড ক্যালকেনিয়াস আছে হাইন্ড ফুট, সেটাতে ডিফর্মিটি দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইকুইনাস অ্যান্ড ভেরাস। অর্থাৎ এই ডিফর্মিটি অঞ্চলটা হাইন্ড ফুটের এইটুকুকে আমরা বলবো ইকুইনাস অ্যান্ড ভেরাস, মিড ফুটের অংশটুকুকে আমরা বলবো ক্যাভাস, অ্যান্ড ফোর ফুটের মিড ফুটের অংশটুকু বললাম ক্যাভাস, অ্যান্ড ফোর ফুট যেটা মেটাটার্সাল বোন অ্যান্ড দ্য ফ্ল্যাঞ্জেস নিয়ে অংশটুকু, এই ডিফর্মিটিটাকে আমরা বলবো অ্যাডাক্টেড অ্যান্ড অ্যাপারেন্টলি supinated, adducted and apparently supinated, although actually pronated relative to the hind foot. So what are the treatment of club foot? এটাকে আমরা বলি পন্সেটি মেথড অফ সিরিয়াল কাস্টিং। 95% ক্ষেত্রে সাধারণত এটা দিয়ে ইমপ্রুভ করে, যদি ফেইলিউর হয় দেন সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। 579 নম্বর পেজে দেখেন সামারি বক্স ট্রিটমেন্ট অফ দ্য ক্লাব ফুট, অ্যান্ড 578 নম্বর পেজে হচ্ছে সামারি বক্স 39.12 ক্লাব ফুট সম্পর্কে 3টা তথ্য আছে যেগুলো আমরা আগে ডিসকাস করেছি। মাল্টিপ্ল্যানার ডিফর্মিটি থাকে সাধারণত 1 থেকে 6টা হতে পারে পার 1000 লাইভ বার্থ, এবং মোস্ট কেসেস ইডিওপ্যাথিক, কিছু নিউরোভাস্কুলার কজ থাকতে পারে। ওকে, ইলেকটিভ অর্থোপেডিক্স থেকে আমরা লাস্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। 587 নম্বর পেজে চলে আসেন। 587 সেপটিক আর্থ্রাইটিস সম্পর্কে একটা বক্স দিয়ে আমরা ইলেকটিভ অর্থোপেডিক্স শেষ করব। সেপটিক আর্থ্রাইটিস প্রথম হচ্ছে ডায়াগনোসিস ডিফিকাল্ট ইন নিউনেট অ্যান্ড ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের, টিপিক্যাল প্রেজেন্টেশন পেইন, ফিভার অ্যান্ড রিলাক্টেন্স টু মুভ অফ দ্য জয়েন্ট। ইনভেস্টিগেশনে আমরা ফুল ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি, ব্লাড কালচার এগুলো করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট ইমেজিং স্টাডিজ, অ্যান্ড পাস ইন দ্য জয়েন্ট ক্যান ডিস্ট্রয় দ্য আর্টিকুলার কার্টিলেজ, কজেস এভিয়ান, ট্রিটমেন্ট প্রম্পট রিমুভাল অফ দ্য পাস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক থেরাপি অ্যান্ড পেইন রিলিফ অ্যান্ড স্প্লিন্টেজ। এই পয়েন্টগুলোকে একটা স্টার দিয়ে দাগায় রাখি। ওকে, আমরা ইলেকটিভ অর্থোপেডিক্স শেষ করলাম। আমরা এখন ট্রমা নিয়ে একটু আলোচনা করব। ইন্ট্রোডাকশন অফ ট্রমা, বেলিলাভের ট্রমা চ্যাপ্টার আমরা এখন শুরু করব। এই চ্যাপ্টার শুরুতেই আমরা প্রথমে জেনে নিই যে বেসিক্যালি হোয়াট ইজ ট্রমা। কোনো একটা ফিজিক্যাল ফোর্স যদি একটা পেশেন্টের, একটা পার্সনের উপর ইম্পোজ করা হয় তাহলে তার কিছু ফিজিক্যাল ড্যামেজ যদি সংঘটিত হয় সেটাকে আমরা ট্রমা বলবো সহজ কথায়। অবশ্য অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজি মেন্টাল ট্রমা ওয়ান টাইপস অফ ট্রমা, বাট আমাদের আজকের ডিসকাশনে শুধু ফিজিক্যাল ট্রমা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমরা যখন প্রিন্সিপালস অফ সার্জারি চ্যাপ্টার পড়েছিলাম তখন আমরা দেখেছি যে বডিতে যখন কোনো ট্রমা হয় তখন সেখানে একটা মেটাবলিক রেসপন্স টু ট্রমা, মেটাবলিক রেসপন্স টু শক এগুলো হয়। ট্রমার গ্রেডের উপরে, ট্রমার গ্রেড এবং সিভিয়ারিটির উপরে এই মেটাবলিক রেসপন্সটা ডিপেন্ড করে। ওকে, আমরা এখানে জানবো ট্রমার একটা ইনজুরি সিভিয়ারিটি স্কোর আছে। এই স্কোরে যদি কোনো ট্রমা ক্যান বি রিটেন অ্যাজ মোর দেন 15 তখন আমরা সেটাকে বলবো মেজর ট্রমা। এখানে দেখেন একটা ছোট্ট লাইন আছে, আন্ডারলাইন করে রাখেন প্লিজ, এখানে ট্রমার ডেফিনেশনটা আছে। ওকে, নেক্সট পেজ আমরা দেখব এখানে ট্রমার টাইম লাইন কনসেপ্ট বলে আমরা একটা কথা এখানে পাবো। বেসিক্যালি টাইম লাইন কনসেপ্ট ট্রমা ম্যানেজমেন্টের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা ট্রমাটাইজ পেশেন্টকে অ্যাসেসমেন্ট অ্যান্ড এটার রেসপন্স পাওয়া, এইটার টাইম লিমিটেশন আছে। ওকে, অ্যাসেসমেন্ট এবং রেসপন্স এর টাইম লিমিটেশন আছে। পেজ নম্বর 313-তে দেখেন সামারি বক্স 22.2। Both assessment and response should take place in the time window prior to irreversible damage. অর্থাৎ আপনি অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে এর রেসপন্স এবং এরপরে ইরিভার্সিবল ড্যামেজ যাওয়ার আগ পর্যন্ত টাইম উইন্ডো বা পিরিয়ড অফ টাইমটা সিলেক্টিভ। একটা চার্ট থেকে আমরা উদাহরণটা দেখি। এখানে যে চার্টটা আছে খেয়াল করেন 313 নম্বর পেজে এক্সট্রাডুরাল হ্যামাটোমার ক্ষেত্রে একটা পেশেন্টকে যদি আমরা অ্যাসেস করি, এই পেশেন্টের প্রথমে একটা এক্সরে করে তার কিন্তু ফ্র্যাকচার মার্কটা দেখা যায়, লেটার অন তার কিছু হেমাটোমা ইমেজিংয়ে আসতে পারে, এরপরে কিছু ক্লিনিক্যালি ইল ডিফাইন্ড সিমটম আসতে পারে এবং আরও পরবর্তীতে তার অবভিয়াস ক্লিনিক্যাল সিমটম আসবে। নিচের যে সারিটা আছে সেখানে খেয়াল করে দেখেন ওভারঅল টাইম অফ এক্সট্রাডুরাল হ্যামাটোমা। আমরা এখানে দেখছি যে ওভারঅল টাইম এখানে যদি শুরু হয় এখানে তার ডে, অর্থাৎ এখানে ডেথ। খেয়াল করে দেখেন তার একেবারেই প্রথমে যখন আমরা একটা এক্সরে করে ফ্র্যাকচার লাইন দেখেছিলাম ইনিশিয়াল স্টেজ অফ অ্যাসেসমেন্ট, সেখান থেকে কিন্তু তার মৃত্যুর যে সার্কেলটা ছিল অনেক দূরে, বাট যখন অবভিয়াস ক্লিনিক্যাল কোনো সিমটম চলে আসে দ্যাট ইজ ভেরি নিয়ারার টু ডেথ। সো
আমরা কি পেশেন্টকে ম্যানেজ করার ক্ষেত্রে তার অবভিয়াস সিমটম আসা পর্যন্ত ওয়েট করব? টাইমলাইন কনসেপ্ট আমাদেরকে সেটা বলে না। ওকে, টাইমলাইন কনসেপ্ট হচ্ছে পেশেন্টের অ্যাসেসমেন্ট এবং এর রেসপন্স, এইটা হচ্ছে টাইম লিমিটেড। এরপরেই পেশেন্ট যদি ইরিভার্সিবল ড্যামেজ স্টেজে চলে যায় তখন আসলে অনেক কিছুই করার থাকে না। সো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এখানে আমাদের জন্য মেসেজ। এই পেশেন্টের ট্রমা রেসপন্সের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে যে প্যাটার্ন অফ ইনজুরি একটা ফ্যাক্টর। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন দেখেন এখানে একটা অ্যাক্সিডেন্টের উদাহরণ আছে। গাড়ির ড্যাশবোর্ডে এই পেশেন্টের, এই পার্সনের নিটা হচ্ছে ইনজুর ডিরেক্ট ভায়োলেন্সের কারণে, এবং তার এটা হচ্ছে অবভিয়াস ফিচার নি ইনজুরি, বাট তার পরবর্তীতে হিপ ডিসলোকেশনটা কিন্তু হচ্ছে কোভার্ট ফিচার। সো ইউ শুড নট মিস দিস কোভার্ট ফিচার, কোভার্ট ইনজুরি। 314 নম্বর পেজে দেখেন টেবল 22.1, এখানে আরো কিছু উদাহরণ এরকম দেওয়া আছে। নাও অবভিয়াস ইনজুরি, আমাদের এই ইনজুরি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিছু পেশেন্ট ফ্যাক্টর আছে। সে ফর এক্সাম্পল একটা পেশেন্ট যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নিয়ে আসে এবং সেটা হচ্ছে ফ্রিকশন উইথ রানিং কার, এবং আমরা যদি অন এক্সামিনেশন এই পেশেন্টের স্ক্রোটামে কোনো ব্রুইজিং পাই তাহলে ইন্ডিকেট করবে তার পেলভিক ফ্র্যাকচার। 315 নম্বর পেজে দেখেন অবভিয়াস ইনজুরি, এখানে মাঝখানে 3-4 লাইন পড়েন, এরকম দুইটা ইনফরমেশন দেওয়া আছে। নিচে আসেন হিডেন ফ্যাক্টর। হিডেন ফ্যাক্টর এখানে যে মূল কথাটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা যখন পেশেন্টকে কোনো বিষয় হিস্ট্রি নেই তখন আমরা ধরে নিই যে পেশেন্ট ইউজুয়ালি ডাক্তারকে ইনফরমেশন যেটা দেয় সেটা ট্রু, ওকে। বাট যদি সাবসিকুয়েন্ট বা থার্ড পার্টির কাছ থেকে কোনো ইনফরমেশন আসে এবং এই ইনফরমেশনগুলো কন্ট্রাডিক্টরি হয়, সন্দেহের উদ্বেগ হয়, তখন আপনাকে কিন্তু অ্যাকচুয়াল তথ্যটা বের করে নিতে হবে। কারণ যদি মিস লিড তারা করে হিস্ট্রি দিয়ে তাহলে আপনার ডায়াগনোসিস মিস হতে পারে, ম্যানেজমেন্ট মিস হতে পারে, পেশেন্টের ট্রিটমেন্ট কোনো কমপ্লিকেটেড অবস্থায় চলে যেতে পারে। 319 নম্বর পেজে চলে আসেন। আমরা এখানে দুটো টার্ম দেখব নতুন করে, একটা হচ্ছে ডিসিএস বা ড্যামেজ কন্ট্রোল সার্জারি, অ্যানাদার ওয়ান ইজ আর্লি টোটাল কেয়ার। তাহলে হোয়াট ইজ ড্যামেজ কন্ট্রোল সার্জারি? একটা ট্রমাটাইজ পেশেন্ট যখন আসবে তখন তাকে আমরা ফার্স্ট রিসাসিটেট করি, রাইট? যদি এমন হয় যে এই পেশেন্টের অ্যালং উইথ রিসাসিটেশন এই পেশেন্টের কোনো সিমুলটেনিয়াস লাইফ সেভিং অর লিম্ব সেভিং অপারেশন লাগে অ্যালং উইথ রিসাসিটেশন, সেইটুকু সার্জারি আমরা যেটুকু লাইফ সেভিংয়ের জন্য দরকার, লিম্ব সেভিংয়ের জন্য দরকার, সেটাকে আমরা বলছি ড্যামেজ কন্ট্রোল সার্জারি। আর আর্লি টোটাল কেয়ার হচ্ছে যে আমরা কোনো পেশেন্ট ট্রমাটাইজড আসলো এবং এই পেশেন্টকে প্রথমেই কোনো সার্জারিতে আমরা গেলাম না, রিসাসিটেট করলাম ফার্স্ট, এবং ইনিশিয়াল রিসাসিটেশনের পরে অ্যাসেসমেন্টের পরে 36 আওয়ার্স, উইদিন 36 আওয়ার্স আমরা তার ডেফিনেটিভ সার্জারিতে চলে গেলাম, তাহলে সেটা হচ্ছে আর্লি টোটাল কেয়ার, ওকে। এখন এই যে ড্যামেজ কন্ট্রোল সার্জারির কয়েকটা স্টেজ আছে। 318 নম্বর পেজে দেখেন, একটা হচ্ছে রিসাসিটেশন, 318 পেজে দ্বিতীয় কলামে রিসাসিটেশন, দেন hemorrhage control, decompression, decontamination and fracture splintage, ওকে। আমরা শিখলাম ড্যামেজ কন্ট্রোল সার্জারি এবং আর্লি টোটাল কেয়ার। এখন কোন পেশেন্টকে সেই ড্যামেজ কন্ট্রোল সার্জারি আমরা করব? বেসিক্যালি এই দিজ আর দ্য ফলোইং ক্রাইটেরিয়া, যাদের এই ক্রাইটেরিয়াগুলো থাকবে তাদের ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে যেতে হবে পেশেন্টের লাইফ সেভিংয়ের জন্য। কী ক্রাইটেরিয়া সেগুলো? যদি পেশেন্ট হাইপোথার্মিক হয়, যদি অ্যাসিডোসিস থাকে, যদি পেশেন্টের সেরাম ল্যাকটেট লেভেলটা বেশি থাকে, যদি কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, অথবা পেশেন্ট হাইপোটেনসিভ হয়ে যায়, সিস্টোলিকটা 70 অর বিলো মিলিমিটার অফ মার্কারি চলে আসে, এবং ট্রান্সফিউশন অ্যাপ্রোচিং মোর দেন 15 ইউনিট অর্থাৎ মেসিভ ব্লাড ট্রান্সফিউশন পেশেন্টের লেগে যায়, অ্যান্ড লাস্ট অফ অল ইঞ্জুরি সিভিয়ারিটি স্কোর মোর দেন 36, তখন আমরা ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে যাব। ইঞ্জুরি সিভিয়ারিটি স্কোরটা বেসিক্যালি একটা পেশেন্টের সাইট অফ ইঞ্জুরি কোথায়, আইদার হেড নেকে অর থ্রোটে অর টর্সোট্রমা যদি আমরা বলি যে বডি ট্রাঙ্কে, চেস্ট অ্যান্ড অ্যাবডোমেনে অর পেরিনিয়ামে, লিম্বে, অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইঞ্জুরি আমরা পেশেন্টকে স্কোরে মার্কিং করি, সেটা হচ্ছে ইঞ্জুরি সিভিয়ারিটি স্কোর। 36 এর বেশি যদি হয় তাহলে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ ড্যামেজ কন্ট্রোল সার্জারি। নাও চ্যাপ্টার 23, আর্লি অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সিভিয়ার ট্রমা। প্রাইমারি সার্ভে, আমরা একটা পেশেন্টকে অ্যাসেস করার ক্ষেত্রে যেটা প্রথমেই করি প্রাইমারি সার্ভে, সেটা হচ্ছে মানে হোয়াট ইজ দ্য মোর ডেঞ্জারাস ফ্যাক্টর মে লিড টু ডেথ, ওকে, লাইফ থ্রেটেনিং ফ্যাক্টর কোনটা সেটাকে সর্ট আউট করার জন্য প্রাইমারি সার্ভে করি। খেয়াল করে দেখেন এই প্রাইমারি সার্ভের ক্ষেত্রে আমরা ATLS প্রোটোকল যদি জিজ্ঞেস করি সবাই পারবেন, ABCD প্রোটোকলে আমরা যাই, বাট খেয়াল করে দেখেন এখানে ABCD সামনে ছোট্ট করে সি বসানো, সি, ওকে। তো হোয়াট ডাজ দিস সি ইন্ডিকেট? এক্সস্যাঙ্গুইনেশন। এক্সস্যাঙ্গুইনেশন মানে হচ্ছে রক্তপাতকে বন্ধ করা। একটা পেশেন্ট যদি অ্যাক্টিভলি ব্লিড হতে থাকে স্পাউট ইন জেড প্যাটার্নে, আরেকটা পেশেন্ট পাশেই পড়ে আছে যার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সো আপনি কাকে প্রথমে অ্যাটেন্ড করবেন?
বেলিলা বলে ইউ হ্যাভ টু এক্সস্যাঙ্গুইনেট ফার্স্ট। ওকে, আপনাকে এই রক্তপাত অ্যাক্টিভ ব্লিডিংটা প্রথমে বন্ধ করতে হবে, যেটাই হচ্ছে বেসিক্যালি এবিসিডির শুরুতে যে সিটা এক্সস্যাঙ্গুইনেশন। সেটা কিভাবে করবেন? আপনি একটা ব্যাটল ফিল্ডে হোক, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, সেখানে ইউ হ্যাভ নো এক্সট্রা ফেসিলিটিস, এক্সট্রা ইনস্ট্রুমেন্ট টু স্টপ দ্য ব্লিডিং। সো হোয়াট শুড উই ডু? আমরা সেখানে যেটা করি, টর্নিকোয়েট ইউজ করি কমনলি। ওকে, টর্নিকোয়েটটার আসলে টাইম লিমিটেশন কত? এটা বেরিলাভে দেখা যায় না এরকম তথ্য, আমরা এপ্লিস থেকে নিয়েছি। হাইয়েস্ট টাইম হচ্ছে 3 আওয়ার্স, টর্নিকোয়েটের হাইয়েস্ট সেফ টাইম 3 আওয়ার্স, এবং এটা উইদিন 2 আওয়ার্স করে ফেলতে পারলে বেটার। এটা অ্যাপ্লি রেফারেন্সে লিখে রাখেন আপনারা ছোট করে। ওকে, এরপর আমরা এয়ারওয়ে ক্লিয়ারেন্স করতে পারি, ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন, সার্কুলেশন অ্যান্ড হেমোরেজ, এবং 324 নম্বর পেজে চলে আসেন। আমরা সেখানে পারমিসিভ হাইপোটেনশন, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ট্রানিকজেমিক অ্যাসিড, আমরা এই তিনটা টপিক একটু ব্যাখ্যা করব। পারমিসিভ হাইপোটেনশন, একটা ট্রমাটাইজ পেশেন্ট আসলো, সেটার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দেখেন আমাদের একটা ব্যাপক ভুল প্র্যাকটিস হয়ে থাকে হেয়ার অ্যান্ড দেয়ার। এটা আমরা আজকে কনসেপশন ক্লিয়ার হলে ইনশাল্লাহ আমরা রাইট প্র্যাকটিস করব সবাই। পারমিসিভ হাইপোটেনশন আমরা কাকে বলি? একটা ট্রমাটাইজ পেশেন্ট যদি আসে অ্যাক্টিভ ব্লিডিং নিয়ে, অথবা পেশেন্টের ফিচার্স অফ শক, ফিচার্স লাইক শক নিয়ে পেশেন্ট আসলো, এখন সেই পেশেন্টকে আমরা কমনলি কী করি? হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে, রানিং ফ্লুইড দিয়ে, এটাই তো প্র্যাকটিস হয়ে থাকে। বাট এটা করা উচিত হবে না। বেলিলা বলছে এখানে পারমিসিভ হাইপোটেনশন একটা কনসেপশন। আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেলে আপনারাও নিশ্চয়ই পরিবর্তন আপনাদের প্রেসক্রিপশনে দেখা যাবে। মনোযোগ দিয়ে শোনেন, পারমিসিভ হাইপোটেনশন হচ্ছে একটা কনসেপশন। বেসিক্যালি আমাদের যে যখন একটা পেশেন্ট শকে যায়, তখন পেশেন্টের হাইপোপারফিউশন হয়ে ভাস্কুলার অর্গানগুলো খুব থ্রেটে পড়ে, ভাইটাল অর্গানগুলো খুব থ্রেটে পড়ে, ব্রেন, কিডনি, লাংস, হার্ট। ওকে, সো আমরা যদি কোনো পেশেন্টের সিস্টোলিক প্রেশার 70 থেকে 120-এর মধ্যে 70 থেকে 90-এর মধ্যে মেনটেন করতে পারি, 70 to 90 সিস্টোলিক প্রেশার মেনটেন করতে পারি, তাহলে ওই পেশেন্টের রেডিয়াল পালসটা অ্যাপিয়ার করবে এবং তার ভাইটালস অর্গানগুলো সাফিসিয়েন্ট পারফিউশন পাবে। ঠিক আছে, ভাইটালস অর্গানগুলো সেভ হবে। তাহলে শক লাইক ফিচারে আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে ব্লাড, 250 ml ব্লাড ব্লাইন্ডলি দেওয়া, ও নেগেটিভ ব্লাড যদি অ্যারেঞ্জ করা যায় দিয়ে দেওয়া, অথবা ব্লাড আসার আগ পর্যন্ত অ্যাটলিস্ট 250 ml নর্মাল স্যালাইন তাকে বোলাস ডোজে দিয়ে দেওয়া। এইটুক দিলে আশা করা যায় যে এই পেশেন্টের সিস্টোলিক প্রেশারটা 70 to 90 পর্যন্ত উঠবে, আপনি পেশেন্টের রেডিয়াল পালস পাবেন এবং এই পেশেন্টের ভাইটাল অর্গানগুলো উইল বি সেভ। সো এই যে আমরা একটা মিনিমাম হাইপোটেনসিভ স্টেজে পেশেন্টকে রিসাসিটেট করছি, দ্যাট ইজ কল্ড পারমিসিভ হাইপোটেনশন। ওকে, তাহলে সমস্যা হচ্ছে যে আমরা যদি রানিং ফ্লুইড দিতেই থাকি, ক্রিস্টালয়েড ফ্লুইড রানিং দিতেই থাকি, এটার দুইটা অসুবিধা। এক হচ্ছে এই ক্রিস্টালয়েড ফ্লুইড যতই দিই, কলয়েড যতই দিই, এগুলোর কোনো অক্সিজেন ক্যারিং ভ্যালু নাই, অক্সিজেন ক্যারি করে না। ওকে, তাহলে সমস্যাটা কি হয়? তিনটা সমস্যা হয়। নাম্বার 1 হেমোডাইলেশন, নাম্বার 2 কোয়াগুলোপ্যাথি, অ্যান্ড নাম্বার 2 অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এগুলো নিয়ে পেশেন্ট মারা যায়। খেয়াল করে দেখেন 324 নম্বর পেজের এই প্যারাটা পড়ে ফেলেন, ভেরি ইম্পর্টেন্ট, একটা ট্রিপল স্টার দিয়ে। নাও ট্রানিকজেমিক অ্যাসিড, আমরা ট্রানিকজেমিক অ্যাসিডের কথা জেনেছি। ট্রানিকজেমিক অ্যাসিডটা ট্রমাটাইজ পেশেন্টের মর্টালিটি এবং মরবিডিটিকে কমায়, এবং এটা বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি পেশেন্ট হ্যাভিং সিগনিফিক্যান্ট লস অফ ব্লাড ফলোইং ট্রমা শুড রিসিভ ট্রানিকজেমিক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট লাইন, 324 নম্বর পেজে সামারি বক্স 23 দেখেন, প্রথম পয়েন্টটা মর্টালিটি এবং মর্টালিটি কমাবে আফটার ট্রমা। অল ট্রমাটাইজ পেশেন্ট উইথ সাইন অফ শক শুড রিসিভ ট্রানিকজেমিক অ্যাসিড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার ইনজুরি। ওকে, এই বক্সের লাস্ট পয়েন্টটা দেখেন, দ্য অনলি রোল ফর ক্রিস্টালয়েড ইন দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ সিভিয়ারলি হাইপোভলিমিক পেশেন্ট is for the administration of a small quantities of maintain blood pressure while waiting for blood products to arrive. এখানে দেখেন হোল বডি সিটি স্ক্যান কথা গোল্ড স্ট্যান্ডার্ড, মাল্টি ট্রমার পেশেন্টের ক্ষেত্রে, পলিট্রমার পেশেন্টের ক্ষেত্রে হোল বডি সিটি স্ক্যান ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। ওকে, নেক্সট পেজ 325। আমরা এখানে দেখছি গ্লাসগো কোমা স্কেল। একটা হেড ইঞ্জুরি পেশেন্টকে তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের গ্লাসগো কোমা স্কেলটা দেখতে হয়। আমরা জানি এখানে 3টা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে বেস্ট আই রেসপন্স, এটাকে পয়েন্ট হচ্ছে আমরা দিব 4, বেস্ট ভার্বাল রেসপন্সকে 5 এবং বেস্ট মোটর রেসপন্সকে দিব হচ্ছে 6। আমরা এটা জানি মিনিমাম স্কেল হতে পারে 3 অ্যান্ড হাইয়েস্ট হতে পারে 15। পরের পেজে আসেন 326। এখানে আমরা একটা নতুন পয়েন্ট শিখবো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারির ব্যাপারে আমরা একটু আগে শুনলাম। ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা আমরা খুব জাস্ট যেই সার্জারির যে অংশটুকু তার লাইফ সেভিং, অর্থাৎ কন্ট্রোল হ্যামোরেজ, জাস্ট কন্ট্রোল হ্যামোরেজ, এটা ডেফিনিটিভ সার্জারি না। লাইফ সেভিং
পারপাসে যেটুকু করা দরকার। তো এই ড্যামেজ কন্ট্রোল সার্জারিকে যদি আমরা প্রলং করি, লম্বা সময় ধরে করি, তাহলে পেশেন্টের অ্যানাদার ট্রমা হবে, অর্থাৎ একে তো ট্রমাটাইজ, দ্বিতীয় আমরা জানি যে সার্জারি ইটসেলফ আর ট্রমা। এই ট্রমাটা যদি প্রলং হয় তাহলে পেশেন্টের 3টা কারণে পেশেন্ট মারা যায়, যেটাকে আমরা বলি ট্রায়াড অফ ডেথ। খেয়াল করে দেখেন 326 নম্বর পেজের এই নিচের দিকে। একটা হচ্ছে এই পেশেন্টের ট্রায়াড অফ ডেথে প্রথমটা হচ্ছে অ্যাসিডোসিস, কোয়াগুলোপ্যাথি অ্যান্ড হাইপোথার্মিয়া। এই 3টা কারণ নিয়ে পেশেন্ট মারা যায়। এবং ফাইনালি 3টা কারণ যদি পেশেন্টের মধ্যে অ্যাপিয়ার করে, পেশেন্টের দ্যাট উইল লিড দ্য মাল্টি অর্গান ফেইলিউর। মাল্টি অর্গান ফেইলিউর তখন আমরা কাকে বলবো আসলে? যদি কোনো পেশেন্টের 2 or more অর্গান ফেইলিউরের সিমটম থাকে, লাইক ক্রিটিনিন বেশি অথবা পিটিআইএনআর বেশি, এনজিপিটি বেশি, তাহলে আমরা তো 2টা অর্গান, লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউর বলতে পারি। এবং মাল্টি অর্গান ফেইলিউর যদি হয়, পেশেন্টের মর্টালিটি রেট 60%। ট্রমাটিক ব্রেইন ইনজুরি, চ্যাপ্টার 24। এখান থেকে প্রথমেই আমরা জানবো হেড ইনজুরির পেশেন্টকে আমরা ক্যাটাগরাইজ করব অ্যাকর্ডিং টু গ্লাসগো কোমা স্কেল। প্রথমেই দেখেন একটা পেশেন্টের গ্লাসগো কোমা স্কেল হেড ইনজুরি হিস্ট্রি আছে, গ্লাসগো কোমা স্কেলে তার স্কোরিং হচ্ছে 15, তাকে মাইনর হেড ইনজুরি বলবো, উইথ নো লস অফ ইভেন নো লস অফ কনসাসনেস, মাইনর হেড ইনজুরি বলবো। ওকে, যদি 14 উইথ লস অফ 15 উইথ লস অফ কনসাসনেস অর জিসিএস যদি 14 হয় মাইল্ড হেড ইনজুরি, 9 থেকে 13 যদি হয় জিসিএস সেটা মডারেট হেড ইনজুরি, এবং যদি 3 থেকে 8 হয় জিসিএস সেটা হচ্ছে সিভিয়ার হেড ইনজুরি। 329 পেজের টেবিল 24.1 স্টার্ট দিয়ে রাখেন। 330 পেজে চলে আসেন। আমরা এখানে হেড ইনজুরি পেশেন্টকে সিটি স্ক্যান করাবো। সো কিছু ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করাই উইদিন 1 আওয়ার, কিছু ক্ষেত্রে উইদিন 8 আওয়ার্স। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশনস? 330 নম্বর পেজে দেখেন, ফার্স্ট আওয়ারে সিটি স্ক্যান করার ইন্ডিকেশনের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে জিসিএস যদি 13 নিচে কখনো যায়, প্রথম 2 ঘন্টায় 15 নিচে যায়, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, সাসপেক্টেড ওপেন অর ডিপ্রেসড অর বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার যদি থাকে, মোর দেন 1 এপিসোড পেশেন্টের যে ভমিটিংয়ের হিস্ট্রি থাকে, অ্যান্ড পোস্ট ট্রমাটিক সিজার যদি ডেভেলপ করে, তাহলে উইথিন 1 আওয়ার ফলোয়িং ইনজুরি সিটি স্ক্যান মাস্ট। ইন্ডিকেশন অফ সিটি স্ক্যান উইথিন 8 আওয়ার্স। আচ্ছা, এইজ যদি 65-এর বেশি হয়, পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি হিস্ট্রি থাকে, অ্যাসপিরিন, ওয়ারফেরিন এগুলো নিয়ে পেশেন্ট, এবং ডেঞ্জারাস মেকানিজম অফ ইনজুরি যদি থাকে, ফল ফ্রম হাইট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, পেশেন্ট তার পেছনের অতীত ভুলে যায় মোর দেন 30 মিনিটস, তখন তার সিটি স্ক্যান করার ইন্ডিকেশন আছে। 331 নম্বর পেজে দেখেন প্রাইমারি সার্ভের আমাদের যে বক্সটা আছে, আমরা প্রাইমারি সার্ভে কখন করি? ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কন্ডিশনকে শর্ট আউট করা হচ্ছে প্রাইমারি সার্ভের মূল উদ্দেশ্য। আরও কিছু পয়েন্ট আছে, এনশিওর এডিকুয়েট অক্সিজেনেশন অ্যান্ড সার্কুলেশন, এক্সক্লুড হাইপোগ্লাইসেমিয়া, চেক পিউপিল সাইজ অ্যান্ড রেসপন্স, গ্লাসগো কোমা স্কেল স্কোর অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যান্ড চেক ফর ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বিফোর ইনটিউবেশন। ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে গ্লাসগো কোমা স্কেল আমরা পড়েছি। ওকে, নাও 332 নম্বর পেজ। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা টপিক, সেটা হচ্ছে যে হেড সংক্রান্ত। আমরা সেকেন্ডারি সার্ভেতে হেড ইনজুরি স্পেশালি বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার, এখান থেকে অনেক কোশ্চেন আসে। আমি জাস্ট কি পয়েন্টসগুলো বলি। বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার আমরা কীভাবে ডায়াগনোসিস করব? পেশেন্টের বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচারে কিছু কমন ফিচার থাকে। একটা হচ্ছে যে তার রেকুন আই বলি অথবা পান্ডা আই বলি আমরা, অ্যারাউন্ড দ্য অরবিট দ্য ব্ল্যাকেনিং অফ দ্য অ্যাপিয়ারেন্স থাকে, যে বাইলেটারাল যদি থাকে আমরা বলি সেটাকে পান্ডা আই অথবা রেকুন আই অথবা ব্ল্যাক আই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই পেশেন্টের হেমোটিম্পেনাম থাকতে পারে, অথবা যদি টিম্পেনিক মেমব্রেন রাপচার হয় পেশেন্টের পার অরাল ব্লিডিং হতে পারে, অথবা পেশেন্টের পার অরাল ওয়াটারি ডিসচার্জ ও সিএসএফ লিকেজ হতে পারে, অথবা পান নেজাল ওয়াটারি ডিসচার্জ অথবা সিএসএফ লিকেজ হতে পারে। এই ফিচারগুলো নিয়ে যখন আসবে তখন আপনি ধরে নেবেন এই পেশেন্টের বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার আছে। সো প্রশ্ন আসে এভাবে অনেক সময়, আপনি কখন বলবেন অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা ফ্র্যাকচার, কখন পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা ফ্র্যাকচার? অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা ফ্র্যাকচারে যে হিস্ট্রিগুলো থাকবে, পেশেন্ট ট্রমার হিস্ট্রি নিয়ে আসলো, রেকুন আই অথবা পান্ডা আই অথবা ব্ল্যাক আই থাকবে, এবং পেশেন্টের পার নেজাল ওয়াটারি ডিসচার্জ অথবা ব্লাডি ডিসচার্জ থাকতে পারে, পার নেজাল। ওকে, এটা গেল। আর অ্যানাদার ওয়ান সাইন কখন আমরা বলবো মিডল ক্র্যানিয়াল ফোসা ফ্র্যাকচার। ট্রমার হিস্ট্রি নিয়ে পেশেন্টের আছে আইদার কনসাসনেস অথবা লস অফ কনসাসনেস হিস্ট্রি আছে, পেশেন্টের পার অরাল ওয়াটারি অথবা ব্লাডি ডিসচার্জ থাকবে, পেশেন্টের হেমোটিম্পেনিং থাকবে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইম্পর্টেন্ট ব্যাটলিস সাইন, যেটা হচ্ছে পেশেন্টের ওভার দ্য মাস্টার্ড প্রসেস আমরা অন এক্সামিনেশন ব্রুইজিং পাবো, এটাকে আমরা বলছি ব্যাটলিস সাইন। এটা পাওয়া যাবে হচ্ছে মিডল ক্র্যানিয়াল ফোসা ফ্র্যাকচারে। পেজ নম্বর 332। এখানের এই মাঝখানের কয়েকটা লাইন পড়তে হবে আপনাদেরকে। ক্লিনিক্যাল এভিডেন্স থেকে শুরু করে
অফ দ্য স্কাল দেখেন এই কথাগুলো লেখা আছে। ব্যাটলি সাইনকে একটা স্টার দিয়ে রাখেন। পরের পেজে চলে আসেন, 335 নম্বর পেজে দেখেন একিউট সাবডুরাল হেমাটোমা অ্যান্ড ক্রনিক সাবডুরাল হেমাটোমা। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা একটু এটা সম্পর্কে জেনে নিই। বক্সটা একটু খেয়াল করেন, 335 পেজের 24.7 এবং 24.8 এই দুইটা বক্স একটু খেয়াল করতে হবে। হাই এনার্জি ইনজুরি, এলডারলি অথবা অ্যান্টিকোয়াগুল্যান্ট খাওয়ার হিস্ট্রি পেশেন্টের আছে, অ্যান্ড জেনারেলি এই পেশেন্টের যদি একিউট সাবডুরাল হেমাটোমা হয় আর্জেন্ট ক্রেনিওটমি করতে হবে। ওকে, পরের পেজ বক্সে দেখেন 24.8 কমন হচ্ছে সেই এলডারলি পেশেন্টের যাদের হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট খাওয়ার হিস্ট্রি আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ক্লিনিক্যাল ডেফিসিট রেজাল্ট ফ্রম অসমোটিক এক্সপানশন অফ ডিগ্রেডেটিং ক্লট ওভার ডেজ অর উইকস। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে ডিফিউজ হাইপোটেন্স লেশন অন কমপ্লেক্স টোমোগ্রাফি, কম্পিউটার টোমোগ্রাফি অ্যান্ড বার হোল ড্রেনেজ ইজ ইউজুয়ালি প্রেফার্ড। ক্রনিক সাবডুরাল হেমাটোমার ক্ষেত্রে আমরা এটা পেতে পারি। পিটুইটারি ডিসফাংশন, এটা একটা টপিক, আমরা একটু বুঝে নিই। পিটুইটারি ডিসফাংশনটা হচ্ছে ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে কোনো পেশেন্টের পিটুইটারি ডিসফাংশনটা দুইভাবে হয়। নাম্বার ওয়ান, আইদার পেশেন্টের সিয়াদ হতে পারে, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস রিলিজ, অর্থাৎ সেখানে এডিএস সিক্রেশন বেশি হতে পারে, অ্যাজ এ রেজাল্ট কিডনি টিউবেলে অনেক বেশি ফ্লুইড রিঅ্যাবজর্ব হয়ে যাবে এবং পেশেন্টের ইউরিনেশন কমে যাবে। বা অন দ্য আদার হ্যান্ড, যেহেতু বেশি ফ্লুইড রিঅ্যাবজর্ব হচ্ছে, এই পেশেন্টের ইসিএফ ডাইলেশন হবে। ইসিএফ ডাইলিউটেশন হওয়ার কারণে পেশেন্টের রিলেটিভ হাইপোনাট্রেমিয়া হবে। সো সিয়াদ হয়ে এই ফিচারগুলো হতে পারে। আরেকটাভাবে এই পেশেন্টের এডিএস সিক্রেশন মে বি কম্প্রোমাইজ, তখন পেশেন্টের ফ্লুইড রিঅ্যাবজর্পশনটা রেনাল টিউবুলে কমে যাবে এবং পেশেন্টের ইউরিনেশন অনেক বেশি বেড়ে যাবে, আমরা সেটাকে ডায়াবেটিস ইনসিপিটাস বলতে পারি, এবং পেশেন্টের ইউজুয়ালি হেমো কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পারে। সো ট্রমাটিক ব্রেন ইঞ্জুরিতে যে কোনো একটা ঘটনাই ঘটতে পারে। যদি পেশেন্টের ফ্লুইড বেশি রিঅ্যাবজর্ব হয় তখন তার রিলেটিভ হাইপোনাট্রেমিয়া হতে পারে। ওকে, 337 নম্বর পেজের এই টপিকটা একটু আন্ডারলাইন করে ফেলেন, টপিকে এই কথাগুলো লেখা আছে। নেক এন্ড স্পাইন, চ্যাপ্টার 25, আমাদের নেক্সট টপিক হচ্ছে নেক এন্ড স্পাইন। প্রথমেই আমরা এখানে স্পাইনাল অ্যানাটমিটা একটু পড়বো। দেখেন এখানে আমাদের এই যে একটা স্পাইনাল কর্ডের যে আমরা স্যাজাইটাল ভিউটা দেখছি, অ্যান্টেরিয়র লঙ্গিচুডাল লিগামেন্ট, এখানে বডি অফ দ্য ভার্টিব্রা, এখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেখানে নিউক্লিয়াস পালপোসাস, অ্যানুলাস ফাইব্রোসাস চারপাশে আছে, পোস্টাল লঙ্গিচুডাল লিগামেন্ট, এখানে ফ্যাসেট জয়েন্ট। ওকে, নেক্সট আমরা এটা যেখানে দেখতে পাচ্ছি ফ্যাসেট জয়েন্ট ক্যাপসুল, এটা হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। ওকে, এখানে স্পাইনাল স্টেবিলিটির যে তিনটা কলাম আমরা দেখতে পাচ্ছি। ওকে, আপনারা পেজ নম্বর 339-এ খেয়াল করে দেখেন স্পাইনাল স্টেবিলিটি। অ্যান্টেরিয়র স্টেবিলিটি লাইনে আমরা দেখি কম্পোনেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডাল লিগামেন্ট এবং স্পাইনাল বডির হাফ ইন্টারভার্টিব্রাল ডিস্কের অর্ধেক আছে। মিডল বডির হাফ আইভিডি থাকবে এবং পোস্টাল লঙ্গিচুডাল লিগামেন্ট কম্পোনেন্ট। পোস্টেরিয়র কলামের মধ্যে ফ্যাসেট জয়েন্ট ক্যাপসুল, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট সবগুলো থাকবে। নাও চলে আসেন 352 পেজে। 352 পেজ দেখেন, যখন একটা পেশেন্টের স্পাইনাল ট্রমা হয় তখন সে তার তিন ধরনের শক ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে হাইপোভলিউমিক শক, একটা নিউরোজেনিক শক, একটা হচ্ছে স্পাইনাল শক। হাইপোভলিউমিক শক ডায়াগনোসিস করা তো সহজ, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকবে, ব্লাড প্রেশার কম থাকবে, পেশেন্টের আনকনসিয়াস হয়ে থাকতে পারে, ওকে, কোল্ড পেরিফেরি থাকবে। বাট নিউরোজেনিক শকের ক্ষেত্রে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন থাকতে পারে এবং ইউজুয়ালি ওয়ার্ম পেরিফেরি থাকতে পারে। আর হোয়াট অ্যাবাউট স্পাইনাল শক? ট্রমার পরবর্তীতেই, ফলোইং আফটার ট্রমা, ইমিডিয়েট আফটার ট্রমা, একটা পেশেন্টের স্পাইনাল যে ফিজিওলজি সেটা ডিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে এবং পেশেন্টের তিনটা ফিচার ডেভেলপ করে। সেখানে একটা হচ্ছে প্যারালাইসিস, একটা ডিক্রিজ টোন, একটা হাইপোরিফ্লেক্সিয়া। ওকে, এই ফিচারগুলো আমরা একটা স্পাইনাল ট্রমার পেশেন্টের মধ্যে পেতে পারি। এখন নিচে একটা রিফ্লেক্স আছে, বালবো ক্যাভার্নাস রিফ্লেক্স আমরা বলি। এখানে হচ্ছে ইন কেস অফ মেল গ্ল্যান্স পেনিসে অথবা ইন কেস অফ ফিমেল যদি ক্যাথেটার করা থাকে তাহলে ক্যাথেটারটা টানা অথবা ক্লাইটোরিসে ট্যাপিং করা, আর ইন কেস অফ মেলে গ্ল্যান্স পেনিসে স্কুইজ করা। যদি করি তাহলে পেশেন্টের অ্যানাল টোন উইল বি ইনক্রিজড এবং অ্যানাল স্ফিংটার উইল বি কন্ট্রাক্টেড। যদি এখানে প্রেস করার কারণে অ্যানাল টোন ইনক্রিজড হয়, অ্যানাল স্ফিংটার কন্ট্রাক্ট করে, দ্যাট ইন্ডিকেট দ্য স্পাইনাল শক হ্যাজ রিজলভ ফর দিস পেশেন্ট। 352 নম্বর পেজের আইডেন্টিফিকেশন অফ শক, এই পুরোটাকে আন্ডারলাইন করে পড়ে ফেলতে হবে। ওকে, 353 নম্বর পেজে আসেন। টাইপস অফ ইনকমপ্লিট স্পাইনাল ইনজুরি, জাস্ট 5টা কথা আছে, আমরা একটু জেনে নিব। সেন্ট্রাল কর্ড সিনড্রোম, ব্রাউন সিকোয়ার সিনড্রোম বা হেমিসেকশন যেটাকে বলি, অ্যান্টেরোস্পাইনাল
সিনড্রোম, পোস্টেরিয়র কর্ড সিনড্রোম অ্যান্ড কর্ড আইকুইনাস সিনড্রোম। কর্ড আইকুইনাস সিনড্রোম সম্পর্কে আমরা আগে পড়েছি। নাও কমপ্লিকেশন, স্পাইনাল কর্ড ইনজুরির সাথে অ্যাসোসিয়েটেড কিছু কমপ্লিকেশন আছে। প্রথমে হেডলাইনগুলো একটু আমি বলি। প্রেশার আলসার হতে পারে, পেইন এন্ড স্পাসিটি থাকতে পারে, এই পেশেন্টের অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া থাকতে পারে, নিউরোলজিক্যাল ডিটারিওরেশন হতে পারে, থ্রোম্বোএম্বোলিক ডিজঅর্ডার ডেভেলপ করতে পারে, এবং লাস্ট অফ অল অস্টিওপোরোসিস, হেটারোট্রপিক ওসিফিকেশন অ্যান্ড কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে। এই হেডলাইনগুলো একটু জানা, একটা স্টার দিয়ে রাখেন প্লিজ। দ্য কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ স্পাইনাল কর্ড ইনজুরি। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে ম্যাক্সিলোফেসিয়াল ট্রমা। এখান থেকে শুধু একটা টপিক আমরা পড়বো, ইউজুয়ালি জেনারেল সার্জারিতে লেস ইম্পর্টেন্ট টপিক, শুধু একটা জাস্ট পয়েন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে 359 নম্বর পেজে আপনারা দেখবেন ম্যান্ডিবল ফ্র্যাকচার অফ দ্য ম্যান্ডিবলের কী কী ফিচার্স আছে সেটা সম্পর্কে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডিবল ফ্র্যাকচার আর ডায়াগনোসড ক্লিনিক্যালি অফেন বিকজ ডিয়ারেন্স ডেন্টাল অক্লুশন, নামনেস ওভার দ্য ডিস্ট্রিবিউশন অফ মেন্টাল নার্ভ। তাহলে মেন্টাল নার্ভ কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন করে? একটা হচ্ছে চিন, একটা হচ্ছে লোয়ার লিপ, অ্যান্ড একটা হচ্ছে জিনজিভা। দিস আর দ্য ডিস্ট্রিবিউশন অফ মেন্টাল নার্ভ। এইসব এরিয়াতে নামনেস পাওয়া যাবে ইন কেস অফ ম্যান্ডিবুলার ফ্র্যাকচার, অ্যান্ড ট্রিটমেন্ট ইজ প্রাইমারিলি উইথ ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। এই চ্যাপ্টার থেকে আর কিছু আমরা দেখবো না। টর্সোট্রমা আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারে 27। সো টর্সোট্রমা বেসিক্যালি হোয়াট ইজ দ্য মিনিং অফ টর্সোট্রমা? টর্সো মিনস দ্য বডি ট্রাঙ্ক, অর্থাৎ এক্সক্লুডিং দ্য হেড, নেক অ্যান্ড লিমস। তাহলে থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন, পেরিনিয়াম, দিস ইজ দ্য টর্সোট্রমা। ওকে, এইসব অঞ্চলে যদি কোনো ট্রমা হয় আমরা সেটাকে টর্সোট্রমা বলি। প্রথম হচ্ছে 365 নম্বর পেজে দেখেন, একটা পেশেন্টের যদি টর্সোট্রমা হয় তাহলে তার পটেনশিয়াল অনগোয়িং ব্লিডিং আছে কিনা এটার কিছু ইন্ডিকেটর আছে। কিছু আছে ফিজিওলজিক্যাল, কিছু অ্যানাটমিক্যাল। খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে দেওয়া আছে। হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল ইন্ডিকেটর? রেসপিরেটরি রেট বেড়ে যাবে, পালস রেট বাড়বে, ব্লাড প্রেশার কমবে, এবং সেরাম লেকটেট বাড়বে। যেহেতু ব্লাড প্রেশার কমে, হাইপোপারফিউশন হয়, সো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে এবং লেকটেট লেভেলটা বাড়বে। কারণ আমরা জানি অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইন প্রোডাক্ট হচ্ছে লেকটেট। অ্যানাটমিক্যাল কিছু ইন্ডিকেটর আছে, ভিজিবল ব্লিডিং, ইঞ্জুরি টু দ্য ক্লোজ প্রক্সিমিটি টু মেজর ভেসেলস এন্ড পেনিট্রেটিং ইঞ্জুরি উইথ আ রিটেন্ড মিসাইল। পরের পেজে চলে আসেন 366। সেখানে আমরা জাস্ট ইনভেস্টিগেশন অফ চেস্ট ইঞ্জুরি পড়ব। চেস্ট ইঞ্জুরির ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে চেস্ট এক্সরে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পেশেন্টগুলো সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়, সাধারণত দেখা যায় যে প্রায় মোর দেন 50% হ্যাভিং চেস্ট ট্রমা, এবং এর 80% চেস্ট ট্রমাই নন অপারেটিভলি ম্যানেজ করা যায়। সামারি বক্স 27.2-এ দেখেন 366 নম্বর পেজে। এরপরে চেস্ট রেডিওগ্রাফ ইনভেস্টিগেশন অফ চয়েস বলেছি। চেস্ট ড্রেন ক্যান ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল এজ থেরাপিউটিক, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের পেজে দেখেন 367 নম্বর পেজ, সামারি বক্স 27.3। About 80% of chest injury can be managed by insertion of intercostal chest drain. Very important information. Okay. Do not close the suckling chest. Suckling chest কি জিনিস একটু পরে বলছি। Owned until a drain tube is placed. If bleeding persists, the chest will need to be opened and direct hemostatic control is obtained. অর্থাৎ একটা চেস্ট ইনজুরি পেশেন্টের 80% ক্ষেত্রে আমরা একটা ওয়াটার সিল ড্রেন দিয়ে তাকে ম্যানেজ করতে পারি, এবং যদি সাকলিং চেস্ট হয় তাহলে তাকে ড্রেন টিউব প্লেস করার আগে ওইটাকে ক্লোজ করা যাবে না, এবং এই পেশেন্টের যদি ব্লিডিংটা পারসিস্ট করে তাহলে এটাকে ওপেন করে হেমোরেজিক স্টেবল করতে হবে। ওকে, 367 নম্বর পেজে দেখেন ডেডলি ডজন, অর্থাৎ এখানে কিছু চেস্ট ইনজুরির পেশেন্টের কিছু লাইফ থ্রেটেনিং 12টা কারণ এখানে দেওয়া আছে, কিছু ইমিডিয়েট অ্যান্ড কিছু পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। একটু একটা স্টার্ট দিয়ে রাখেন। পরের পেজে দুইটা টপিক দেখছি আমরা, একটা হচ্ছে সাকলিং চেস্ট, একটা হচ্ছে ফ্লাইল চেস্ট। চেস্ট ইনজুরির কোনো পেশেন্টের যদি 3 সেন্টিমিটার বা এর চেয়ে বড় কোনো চেস্ট ইনজুরি হোল থেকে যায়, এবং এছাড়াও যদি এই পেশেন্টের এমন একটা ইনজুরি থাকে যেটার ডায়ামিটার ট্রাকিয়ার 2/3 মতো, তাহলে এই পেশেন্ট যখন নিঃশ্বাস নেবে তখন পেশেন্টের বাতাসটা ট্রাকিয়ে দিয়ে নেয় যে রেদার এই চ্যানেল দিয়ে পেশেন্টের বাতাসটা যাবে, এবং এটা পেশেন্টের একটা ওপেন টেনশন নিউমোথোরাক্সের মতো কাজ করবে। বাতাসটা যাবে ভেতরে, এনট্র্যাপড হবে, আবার যাবে, এনট্র্যাপড হবে, এবং টেনশন নিউমোথোরাক্সের মতো কাজ করবে। এই কন্ডিশনটাকে আমরা বলছি, এটা পটেনশিয়ালি ফাটাল অ্যান্ড সার্জিক্যাল ইমার্জেন্সি। এটা টেনশন নিউমোথোরাক্সের মতো কাজ করে। 368 নম্বর পেজের এই অংশটুকুতে আপনারা আন্ডারলাইন করে পড়ে ফেলেন। পাশে হচ্ছে ফ্লাইল চেস্ট। ফ্লাইল চেস্টের কম্পোনেন্টের মধ্যে 3 or more রিব ফ্র্যাকচার, 2 or more ফ্র্যাগমেন্ট। তাতে কি হবে, যখন প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হবে, যখন আপনি ইন্সপিরেশন নেবেন
চেস্ট ওয়াল এক্সপান্ড করবে বাট ওই ফ্রেগমেন্টটা নিচে যাবে, আবার যখন এক্সপিরেশন করবেন চেস্ট ওয়াল এর ডায়ামিটার কমবে, ওই ফ্রেগমেন্টটা বাইরের দিকে আসবে, অর্থাৎ প্যারাডক্সিক্যাল মুভমেন্ট টু দ্য চেস্ট ওয়াল। এটা হচ্ছে ফ্লায়াল চেস্ট। মোর দেন 3 or more রিব ফ্র্যাকচার হবে 2 or more প্লেসেস, এটা হচ্ছে ফ্লায়াল চেস্ট। ওকে, আরেকটা বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি পেরিকার্ডিয়াল টেম্পোনেট নিয়ে। বেসিক্যালি পেরিকার্ডিয়াল টেম্পোনেট এর পেশেন্টগুলো টেনশন নিউমোথোরাক্সের মতোই ফিচার নিয়ে প্রেজেন্ট করে, এবং এটার ফার্স্ট এস্টিমেশন অফ ফোকাসড অ্যাসেসমেন্ট সোনোগ্রাফি অফ ট্রমা, এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারি, এবং এটা সেন্ট্রাল ভেনাস প্রেশার মে নট বি এলিভেটেড, এবং পেরিকার্ডিওসেন্টেসিস আমরা আর্লিয়ার করতে পারি টেম্পোরারি মেজার হিসেবে উইথ আ হাই কমপ্লিকেশন রেট অ্যান্ড নট সাবস্টিটিউট ফর ইমিডিয়েট অপারেটিভ ইন্টারভেনশন। এই টপিকটা একটা স্টার্ট দিয়ে রাখেন, পেরিকার্ডিয়াল টেম্পোনেট। পরে চলে আসে ইন্ডিভিজুয়াল অর্গান ইনজুরি, 373 নম্বর পেজ। ইন্ডিভিজুয়াল অর্গান ইনজুরি, টর্সোট্রমার ইন্ডিভিজুয়াল অর্গান ইনজুরি টপিকগুলো থেকে কিছু কিছু লাইন আমাদেরকে জানতে হবে। যেমন একটা পেশেন্টের যে ব্লান্ট ট্রমা হয় অথবা পেনিট্রেটিং ট্রমা হয়, তার অ্যাবডোমেনে যে সফট টিস্যু অর্গানগুলো আছে এগুলো ইনজুরি হওয়ার খুব প্রমিনেন্ট চান্স থাকে। প্রথমে হচ্ছে লিভার ইনজুরি যদি থাকে, আইদার ব্লান্ট ইনজুরি হতে পারে অর পেনিট্রেটিং ইনজুরি হতে পারে। লিভার ইনজুরি থেকে এখানে একটা লাইন আছে দেখেন, পেনিট্রেটিং ইনজুরি ইজ মোর কমন, পেনিট্রেটিং ইনজুরি মোর আন্ডারলাইন করে ফেলেন। নিচে সিটি স্ক্যান ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, আন্ডারলাইন করে ফেলেন। পরের পেজে চলে আসেন। লিভার ইনজুরির ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে সামারি বক্স 27.6 আপনারা তাকাবেন, 27.6 সামারি বক্স এখানে। লিভার ট্রমা একটু দেখেন আমার সাথে পড়ে ফেলেন। ব্লান্ট ট্রমা occurs as well the result of direct compression. Penetrating trauma of the upper abdomen and lower thorax can damage the liver. CT scan is the investigation of choice. Surgical management consists of push, Pringle, plug and pack. আচ্ছা, আইদার পুশ, প্রিঞ্জেল, প্লাগ অ্যান্ড প্যাক দিয়ে আমরা ব্লিডিং টেস্ট করতে পারি। প্রিঞ্জেলটা কি জিনিস দেখেন, যদি পেশেন্টের ব্লিডিংটা আমরা বাইরে থেকে করা না যায় তাহলে আমরা পেশেন্টের ডিরেক্ট কম্প্রেস করব ওভার দ্য পোর্টাল ট্রায়েড, আইদার বাই দ্য ম্যানুয়ালি বাই হ্যান্ড অর বাই দ্য হেমোস্ট্যাটিক ফোর্সে। ডিরেক্ট কম্প্রেস যদি করি ওভার দ্য পোর্টাল ট্রায়েড তখন তার লিভারের ইনজুরি থেকে ব্লিডিংটা কমে যায়, এটাকে বলা হচ্ছে প্রিঞ্জেল ম্যানোভার। ওকে, এটা একটা অপশন। Hepatic artery can be tied off but not the portal vein, and closed suction drain should be always placed there. লিভার ইনজুরি ক্ষেত্রে গেল। নাও প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের ক্ষেত্রে এখানে দুইটা লাইন দেওয়া আছে দেখেন, সিটি স্ক্যান ইজ দ্য মেইন স্টে অফ একুরেট ডায়াগনোসিস, আন্ডারলাইন করে রাখেন। আর প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যামাইলেজ এস্টিমেশন ইজ ইনসেনসিটিভ হেয়ার। ওকে, এই দুটো লাইন ইম্পর্টেন্ট। ডিউডেনাম থেকে এখান থেকে 3টা লাইন দাগাবেন, একটা হচ্ছে সিটি স্ক্যান ইজ দ্য ডায়াগনস্টিক অফ চয়েস, এবং আমাদের যদি পেরিডিউডেনাল কোনো কালেকশন থাকে অথবা লিকেজ অফ দ্য ফ্লুইড থাকে অথবা আমরা যেই ডাইটা পেশেন্টকে খাওয়াবো সেই কন্ট্রাস্ট ডাইটা যদি একটু এক্সট্রিট আউট হয়ে থাকে দ্যাট ইন্ডিকেট করে ডিউডেনাম পারফোরেশন, আন্ডারলাইন করে রাখেন। স্মল বাউল, স্মল বাউলের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যদি আমরা ওপেন বা ল্যাপারটমি করে দেখি যে এন্টিমেজেন্টিক বর্ডারে কোনো হেমাটোমা আছে তাহলে এটা ইন্ডিকেট করে হচ্ছে স্মল বাউল পারফোরেশন, এটাকে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, আন্ডারলাইন করে রাখেন। 375 নম্বর পেজের স্মল বাউল হেডলাইনের নিঃশেষের দিকে আছে এই কথাটা। আসেন রেকটাম, অনলি 5% কোলন ইনজুরি ইনভলভ দ্য রেকটাম, জাস্ট আন্ডারলাইন ইট। 376 নম্বর পেজে চলে আসেন, আমরা একটা বক্স পড়ব। ইনজুরি টু দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাবডোমেন, এই বক্স থেকে কয়েকটা পয়েন্ট আমরা একটু জানবো। প্রথম পয়েন্ট হচ্ছে ইন চিলড্রেন স্প্লেনিক ইনজুরি ক্যান বি ম্যানেজড নন অপারেটিভলি ইন মোস্ট কেসেস, বাট যদি হেমোডিনামিক্যালি পেশেন্ট আনস্টেবল থাকে তাহলে না। হেমোডিনামিক্যালি স্টেবল থাকলেই আমরা পেশেন্টকে নন অপারেটিভ ম্যানেজ করতে পারবো। ডিউডেনাল ইনজুরি অফেন অ্যাসোসিয়েটেড উইথ প্যানক্রিয়াটিক ট্রমা, স্টার্ট দিয়ে রাখেন। বাউল ইনজুরি নিড আর্জেন্ট ডেফিনেটিভ রিপেয়ার অর আইসোলেশন ইউজিং রিসেকশন বাই স্ট্যাপলিং। রেকটাল ইনজুরি মে বি বেস্ট ম্যানেজ বাই ইনিশিয়ালি উইথ ডাইভার্টিং কোলোস্টমি, অর্থাৎ কোনো যদি রেকটাল ইনজুরি হয় আপনি সেটাকে রিপেয়ার করলেন, এরপরে এই রেকটামকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার জন্য তার একটা ডাইভার্টিভ টেম্পোরারি কোলোস্টমি করে রাখতে হবে, অ্যান্ড লেটার অন যখন ওই রিপেয়ার হিল্ড হলো তখন আমরা ইন টু এন্ড কোলোস্টমি ক্লোজ করে দিলাম। আবার
কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইঞ্জুরি বেস্ট ডায়াগনোসড উইথ এনহ্যান্স সিটি স্ক্যানিং, অ্যান্ড সবার নিচে ইন্টারপেরিটোনিয়াল ব্লাডার টিয়ার নিড ফর্মাল রিপেয়ার অ্যান্ড ড্রেনেজ। পেলভিক ইঞ্জুরির একটা বক্স আমরা এখানে পড়ব। প্রথম কথা হচ্ছে এনি টাইপ অফ পেলভিক ইঞ্জুরি আপনার মেইন স্টেপ অফ ম্যানেজমেন্ট হচ্ছে এক্সটার্নাল স্টেবিলাইজেশন। পেলভিক ইঞ্জুরি সাসপেক্ট করতেছেন, এক্সটার্নাল স্টেবিলাইজেশন হচ্ছে আপনার প্রথম কাজ। 378 নম্বর পেজের 27.8 এই বক্সে খেয়াল করেন, অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি ক্যান অনলি বি ম্যানেজড ওয়ান্স পেশেন্ট হ্যামোডাইনামিক্যালি স্টেবল। পেলভিক ইঞ্জুরি সাসপেক্ট করতেছেন, অন্যান্য ইঞ্জুরি আপনি ম্যানেজ করার দিকে নজর দিতে পারবেন তখনই যখন পেশেন্ট হ্যামোডাইনামিক্যালি স্টেবল থাকবে। ফার্স্ট শর্ত এটা। ডিসিশন on the stability is paramount of importance. Procedure for damage control may be the only available option. External stabilization of the pelvic ring is the basis of all treatment. খুবই দামি ইনফরমেশন। If necessary, further bleeding control can be achieved either by angioembolization or extraperitoneal packing. Last of all, most associated injury can be managed once the patient is hemodynamically stable. Okay, এই তথ্যগুলো একটু জেনে রাখা। এক্সট্রিমিটি ট্রমা, আমাদের ট্রমা চ্যাপ্টারের অন্যতম মূল কনসেন্ট্রেশন হচ্ছে এক্সট্রিমিটি ট্রমা সম্পর্কে। আমরা এখন সেটা সম্পর্কে পড়ব। এক্সট্রিমিটি ট্রমা মজার চ্যাপ্টার। আমরা এটা শুরুতেই একটা পেশেন্টকে লুক, ফিল, মুভ এর ব্যাখ্যা আমরা আগে একটু পড়েছি। স্পেশাল টেস্ট এবং স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আছে, এগুলো আমরা সম্পর্কে পড়ব। লুক, ফিল অ্যান্ড মুভ এই অ্যাপ্রোচ এই পেশেন্টকে এক্সামিন করতে হবে। আচ্ছা, প্রথমে আসেন এই পেশেন্টের স্পেশাল ইনভেস্টিগেশন। ওকে, রেডিওগ্রাফি। রেডিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে রুলস অফ টু। প্রথম হচ্ছে টু ভিউ, অর্থাৎ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অর ল্যাটারাল ভিউ, এগুলো আমরা করতে পারি। দুই ভিউ থেকে দেখলে না দেখলে অনেক সময় লিনিয়ার ফ্র্যাকচার বোঝা যায় না। প্রথম টু ভিউ। এরপর হচ্ছে টু সাইডস, অর্থাৎ একটা বাচ্চা পেশেন্ট আসছে ইঞ্জুরি নিয়ে, আপনি এক পাশের এক্স রে করলেন, এক্স রে অফ ফোর আর্ম ইনক্লুডিং হ্যান্ড করলেন, বাট দেখা গেল যে তার এপিফেশিয়াল কার্টিলেজ যেগুলো যেগুলো ডিফিসিয়েন্ট, দ্যাট উইল মেক কনফিউশন। সো ইউ হ্যাভ টু ডু বেটার টু এক্স-রে ফর দ্য বোথ হ্যান্ড টু মেক আ কম্পারিজন। ওকে, টু সাইডস। দেন হচ্ছে টু অকেশন। কিছু কিছু ফ্র্যাকচার আছে, যেমন ফ্র্যাকচার স্কেফয়েড যদি হয়, আপনি ফলোইং আফটার ট্রমা ডে ওয়ানে যদি এক্স-রে করেন তাহলে এক্স-রে লাইনটা দেখা যাবে না, কিছুই আসবে না, ফাইন্ডিংস নর্মাল। বাট 1 week or 2 weeks লেটার আপনি যদি আবার রিপিট এক্স-রে করেন তাহলে দেখবেন যে এক্স-রে ফ্র্যাকচার মার্জিন উইল বি ভিজিবল। সো দ্যাট ইজ কল্ড টু অকেশন। প্রথম একবার করা এবং 7 days or 2 weeks লেটার অ্যানাদার এক্স-রে করা। টু জয়েন্টস। এক্স-রের আরেকটা রুলস হচ্ছে, প্রিন্সিপালস হচ্ছে দুইটা জয়েন্টকে ইনভলভ করা। সাপোজ একটা পেশেন্টের যদি ইঞ্জুরি থাকে ফোর আর্মে, ইউ হ্যাভ টু ইনক্লুড ইন ইউর রেডিওগ্রাফ এলবো জয়েন্ট অ্যালং উইথ রিস্ট জয়েন্ট। দাগায় ফেলেন প্রতিটা পয়েন্ট। ওকে, আমরা এখানে 385 নম্বর পেজে দেখব, যদি পেশেন্টের সফট টিস্যু ইঞ্জুরি হয় তাহলে সেটার ক্লাসিফিকেশনটা কীভাবে করি। যদি ক্লোজড ইঞ্জুরি হয় আমরা টিশারিন ক্লাসিফিকেশন আছে, এবং ওপেন ইঞ্জুরি যদি হয় তাহলে দুইটা ক্লাসিফিকেশন। একটা হচ্ছে তার গাস্টিলো এবং অ্যান্ডারসন ক্লাসিফিকেশন, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ গঙ্গা ক্লাসিফিকেশন। 385 নম্বর পেজের সফট টিস্যু ইঞ্জুরি হেডলাইনের জাস্ট নিচে এটা লেখা আছে 385, এই 3-4 লাইনের মধ্যে। ওকে, নাও এই কয়েকটা ছবি একটু দেখে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরবর্তীতে মেল ইউনিয়ন এবং নন ইউনিয়ন বা ইউনিয়নের যে টাইম রেগুলেশন সেটার সূত্রটা আমরা এখান থেকে বলবো। এখানে প্রথম চিত্রটাকে দেখেন, দ্যাট ইজ স্পাইরাল ফ্র্যাকচার। ওকে, এরপরটা দেখেন অবলিক ফ্র্যাকচার, এটাকে আমরা বলছি ট্রান্সভার্স ফ্র্যাকচার, এবং এটা হচ্ছে সেগমেন্টাল ফ্র্যাকচার। জাস্ট ছবিটা মনে রাখেন। পরের পেজে আসেন। ফ্র্যাকচার হিলিং, দুইটা ওয়ে আছে ফ্র্যাকচার, আইদার ডিরেক্ট বোন হিলিং অর ইনডিরেক্ট বোন হিলিং। একটা বোনস ভেঙে গেল, আমরা সেটাকে অপারেশন করে অরিফ করে দিলাম, অর্থাৎ ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন করে দিলাম একটা প্লেট এন্ড স্ক্রু দিয়ে, তাহলে তাদের ওর যে ফ্র্যাকচার মার্জিনটা খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে এবং স্টিফলি অ্যাডহারেন্ট টু ওয়ান অ্যানাদার। এখানে বেসিক্যালি কোনো মুভমেন্ট হচ্ছে না। সো এই ধরনের ফ্র্যাকচার হিলিংটা হবে হচ্ছে ডিরেক্ট বোন হিলিং। এখানে যেহেতু কোনো মুভমেন্ট হচ্ছে না, কোনো ক্যালাস ফর্মেশন হবে না, এটাকে আমরা ডিরেক্ট বোন হিলিং বলি। আবার কোথাও আমরা ফ্র্যাকচার হলো একটা এক্সটার্নাল কাস্ট দিয়ে দিলাম, ওইখানে ফ্র্যাকচার মার্জিনটা একটু মুভেবল হয়, সেখানে ক্যালাস ফর্মেশন হয়, দ্যাট ইজ কল্ড ইনডিরেক্ট বোন হিলিং।
পৃষ্ঠা নম্বর 388, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট বোন হিলিং। ওকে, নাও কিছু টার্মিনোলজি পড়তে হবে বোন হিলিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে ইউনিয়ন, একটা মেল ইউনিয়ন, একটা ডিলেইড ইউনিয়ন, নন ইউনিয়ন, অ্যানাদার ওয়ান ইজ কনসলিডেশন অ্যান্ড রিমডেলিং। ওকে, তাহলে ইউনিয়ন আমরা কখন বলবো? একটা পেশেন্টের ফ্র্যাকচার হওয়ার পরে আপনি তাকে ধরেন 1 মাস পরে একটা এক্সরে করলেন, সেখানে দেখা গেল যে রেডিওলজিক্যালি তার ক্যালাস ফর্মেশন আছে, ক্যালাসটা দেখা যাচ্ছে এবং সেই ক্যালাসটা হচ্ছে ক্যালসিফাইড এবং ফ্র্যাকচার মার্জিনটাও হয়তো বোঝা যেতে পারে এবং সেই জায়গাটায় চাপ দিলেন ফ্র্যাকচার জোনে, সেটা টেন্ডার। তাহলে কয়টা পয়েন্ট বললাম? একটা হচ্ছে জায়গাটা টেন্ডার, রেডিওগ্রাফে ফ্র্যাকচার মার্জিনটা বোঝা যাচ্ছে, বাট ক্যালাস ফর্মেশন হচ্ছে যে ক্যালাসটা তার ফ্র্যাকচার মার্জিনকে ব্রিজিং করে ফেলেছে, সেই ক্লাসটাকে আমরা বলছি ক্যালসিফাইড এবং জায়গাটা টেন্ডার। তাহলে দিজ আর দ্য ফিচার্স অফ ইউনিয়ন। আপনি সেটাকে রেডিওলজিক্যালি বোন ইউনিয়ন বলতে পারেন, যেহেতু ক্যালাস ফ্র্যাকচার মার্জিনকে ব্রিজিং করেছে, সো ইউনিয়ন বলতে পারেন। ডিলেইড ইউনিয়ন, ডিলেইড ইউনিয়ন আমরা কখন বলবো? বেসিক্যালি এই বোন ইউনিয়ন আইদার আপার লিম্ব এক ধরনের সময় নেয়, লোয়ার লিম্বে এক ধরনের সময় নেয়, বোন ফ্র্যাকচারটা যদি স্পাইরাল হয় এক ধরনের সময় নেয়, যদি ট্রান্সভার্স হয় এক ধরনের সময় নেয়। ওই সময়সীমা আমাদের তো জানা আছে, আমি একটু পরে রুলসটা বলবো। ওই সময়সীমার পরে যদি পেশেন্টের আমরা দেখি রেডিওলজিক্যালি ইমপ্রুভমেন্ট নাই, ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট নাই, আমরা মেল ইউনিয়ন বলতে পারি। ওকে, আমরা ডিলেড ইউনিয়ন বলতে পারি। এখন আসে নন ইউনিয়ন। একটা পেশেন্টকে ফ্র্যাকচারের পর 3 মাস পরে এক্সরে করলাম, রেডিওলজিক্যাল কোনো এভিডেন্স নাই, ওকে, আপনি সেটাকে নন ইউনিয়ন বলতে পারেন। বেলি ল্যাবে পরে লেখা এটাও আছে যে 6 মাস পরেও আপনি এটা বলতে পারেন। অর্থাৎ দুইটা কথা বলা, একটা হচ্ছে নন ইউনিয়ন ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ এ ফ্র্যাকচার দ্যাট ফেইলস টু ডেমনস্ট্রেট ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট ওভার 3 মান্থস। ইন জেনারেল ইউ ডু নট ডেসক্রাইব আ ফ্র্যাকচার অ্যাজ নন ইউনিয়ন আনটিল 6 মান্থ আফটার ইনজুরি। কনসলিডেশন, কনসলিডেশন এবং ইউনিয়নের তফাৎটা স্পষ্টভাবে বুঝতে হবে। ইউনিয়নে আমরা বলেছিলাম যে পেশেন্টকে আমরা যখন এক্সরে করব আমরা সেইটাতে পেশেন্টকে ক্যালাসটা দেখব, আপনি কনসলিডেশনও ক্যালাস দেখবেন, বাট ইউনিয়নের ক্যালাসটা ছিল ক্যালসিফাইড, কনসলিডেশনের ক্যালাসটা থাকবে অসিফাইড, এটার চেহারাটা থাকবে অন্য কম্প্যাক্ট বোনের মতোই অসিফাইড, নাম্বার 1। নাম্বার 2, ইউনিয়নের ক্ষেত্রে এক্সরেতে ফ্র্যাকচার মার্জিনটা ভিজিবল, বোঝা যাবে যে এখানে ভেঙেছিল, বাট কনসলিডেশনে নো ফ্র্যাকচার মার্জিন ইজ ভিজিবল, অলমোস্ট অবলিটারেটেড হয়ে যাবে, ফ্র্যাকচার মার্জিনটা বোঝাটা খুব ডিফিকাল্ট হবে। ওকে, ইউনিয়নের ক্ষেত্রে আপনি ওভার দ্য সাইট অফ ফ্র্যাকচার বাইরে থেকে চাপ দিলে এরিয়াটা টেন্ডার হবে, বাট কনসলিডেশনের ক্ষেত্রে বাইরে থেকে চাপ দিলে এরিয়াটা নন টেন্ডার হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড কনসলিডেশন। রিমডেলিং কি জিনিস? রিমডেলিং হচ্ছে বোনসটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। ওকে, বোনসের যে অস্টিওব্লাস্টিক অ্যান্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আছে, ওই অস্টিওক্লাস্ট যে বোনস সেলস আছে তারা বোন রিজেকশনের মাধ্যমে বোনসের চেহারাটাকে রিশেপে নিয়ে আসবে, এটা হচ্ছে রিমডেলিং। নাও আমরা এখন একটা সূত্র বলি, ছোট্ট করে আপনার কোথাও লিখে নেন। আমরা ইউনিয়নের কথা জেনেছি, কনসলিডেশন জেনেছি, ওকে, আমরা এখানে দেখলাম স্পাইরাল ফ্র্যাকচার, এখানে দেখলাম ট্রান্সভার ফ্র্যাকচার। সূত্রটা একটু বুঝে নেন। যদি কোনো পেশেন্টের স্পাইরাল ফ্র্যাকচার হয়, ওকে, স্পাইরাল ফ্র্যাকচার আপার লিম্বে স্পাইরাল ফ্র্যাকচার, সাপোজ এটা আপার লিম্ব, এখানে স্পাইরাল ফ্র্যাকচার অর্থাৎ এই ধরনের ফ্র্যাকচার হলো। আপার লিম্বে স্পাইরাল ফ্র্যাকচারটা ইউনিয়ন হতে ইউজুয়ালি 3 উইক সময় লাগে। তাহলে স্পাইরাল ফ্র্যাকচার ইন আপার লিম্ব ফর ইউনিয়ন নিডস 3 উইকস অফ টাইমস। ওকে, তাহলে যদি লোয়ার লিম্বের ক্ষেত্রে হয় তাহলে এর দ্বিগুণ সময় লাগবে, 6 সপ্তাহ। ওকে, ইউনিয়ন হতে লাগে 3 সপ্তাহ, কনসলিডেশন হতে এর দ্বিগুণ সময় লাগবে অর্থাৎ 6 সপ্তাহ। তাহলে কি বললাম? স্পাইরাল ফ্র্যাকচার আপার লিম্বে ইউনিয়ন হতে লাগে 3 সপ্তাহ, কনসলিডেশন হতে লাগে দ্বিগুণ সময় 6 সপ্তাহ। আপার লিম্বের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে লাগে 3 সপ্তাহ, লোয়ার লিম্ব হলে এর দ্বিগুণ সময় অর্থাৎ 6 সপ্তাহ। এটা হলো সূত্রের প্রথম কনসেপশন। সেকেন্ড কনসেপশন হচ্ছে, এটা আমরা স্পাইরাল ফ্র্যাকচারের ক্ষেত্রে বললাম। সেকেন্ড হচ্ছে যদি এটা ট্রান্সভার্স ফ্র্যাকচার হয় তাহলে সময় লাগবে আরও দ্বিগুণ। অর্থাৎ সূত্রের 4টা লাইন লিখবেন। নাম্বার 1, স্পাইরাল ফ্র্যাকচার ইন আপার লিম্ব টু বি ইউনাইটেড নিডস 3 উইকস, টু বি কনসলিডেট নিডস 6 উইকস অর্থাৎ এর দ্বিগুণ সময়। স্পাইরাল ফ্র্যাকচার ইন লোয়ার লিম্ব ইউনিয়ন হতেই লাগবে 6 সপ্তাহ, কারণ 3 এর দ্বিগুণ সময়, আবার কনসলিডেশন হতে লাগবে এর দ্বিগুণ সময়। এটা স্পাইরাল ফ্র্যাকচারের ক্ষেত্রে। অ্যান্ড ট্রান্সভার্স ফ্র্যাকচারের ক্ষেত্রে লাগবে টোটালি দ্বিগুণ সময়, অর্থাৎ ট্রান্সভার্স স্পাইরাল ফ্র্যাকচার
আপার লিম্বে ইউনিয়ন হতে 3 সপ্তাহ লাগে, যদি লাগে তাহলে ট্রান্সভার্স ফ্র্যাকচার আপার লিম্বে ইউনিয়ন হতে লাগবে 6 সপ্তাহ। অর্থাৎ সূত্রটা হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। আমি সূত্রটা একটু লিখে দিই, তাহলে আপনাদের সহজ হবে। So that is indicate rules. স্পাইরাল ফ্র্যাকচার আপার লিম্বের ক্ষেত্রে ইউনিয়ন হতে 3 সপ্তাহ সময় লাগবে, কনসলিডেশন হতে এর দ্বিগুণ সময় লাগবে। আপার লিম্বে যা সময় লাগে লোয়ার লিম্বে তার দ্বিগুণ সময় লাগবে। স্পাইরাল ফ্র্যাকচারের ক্ষেত্রে যা সময় লাগে ট্রান্সভার্স ফ্র্যাকচারের ক্ষেত্রে তার দ্বিগুণ সময় লাগবে। এটাই হচ্ছে সূত্রের মূল কথা। ওকে, নাও 389 নম্বর পেজে দেখেন, 389 পেজে আমরা এখন ট্রিটমেন্ট অপশনে আসি। ট্রিটমেন্টের ক্ষেত্রে 5টা অপশন দেখেন, রিডিউস, হোল্ড, হিল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ওকে, রিডিউস, বেসিক্যালি রিডিউস মিনস হচ্ছে একটা ফ্র্যাকচার সাইটকে আপনি তার আগের পজিশনে নিয়ে গেলেন, এটা হচ্ছে রিডাকশন বেসিক্যালি। যদি কোনো ফ্র্যাকচার ইন্ট্রা আর্টিকুলার ইনভলভমেন্ট হয় তাহলে তার হাইয়েস্ট অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট বা রিডাকশন প্রয়োজন হয়, বাট যদি ইন্ট্রা আর্টিকুলার ইনভলভমেন্ট না থাকে তাহলে তার হাইয়েস্ট অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট অথবা রিডাকশন ইজ নট সো ইম্পর্টেন্ট, কারণ সেটা আপনি একটু এদিক সেদিক থাকলেও রিমডেলিং হয়ে মিশে যাবে। বাট ইন্ট্রা আর্টিকুলার ইনভলভমেন্ট থাকলে হাইয়েস্ট অ্যানাটমিক্যাল রিডাকশন ইজ নেসেসারি। 389 পেজের এই প্রথম দিকে দুটো লাইন আছে, আন্ডারলাইন করে রাখেন। ওকে, হোল্ড আমরা কি কি মেথডে করি দেখেন, এই যে 6টা-7টা কথা আছে। একটা হচ্ছে প্লাস্টার কাস্ট দিতে পারি, ট্র্যাকশন দিতে পারি, সারফেস অথবা স্কেলেটাল ট্র্যাকশন, এরপর কে ওয়্যার ইউজ করতে পারি, এক্সটার্নাল ফিক্সেশন, প্লেটস অ্যান্ড স্ক্রু এবং ইন্ট্রামেরুলারি নেইল। দিজ আর দ্য অপশন। এখানে ছবি দেখা যাচ্ছে দেখেন, এখানে আমাদের কম্প্রেশন প্লেট অ্যান্ড স্ক্রু দেখা যাচ্ছে, কম্প্রেশন প্লেট অ্যান্ড স্ক্রু, এখানে রিং ফিক্সেটর দেখা যাচ্ছে। দিজ আর দ্য অ্যানাদার এক্সটার্নাল ডিভাইস অফ। ওকে, 391 নম্বর পেজে আসেন দেখেন, এখানে আমরা যেই পেশেন্টকে সেভারাল মেথড ইউজ করি ফ্র্যাকচার হোল্ড করার ক্ষেত্রে, কোনো প্রত্যেকটারই কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, একটু জাস্ট দাগিয়ে রাখা। 391 নম্বর পেজে দেখেন, আমরা যে কাস্ট বা স্প্লিন্ট ইউজ করি সেইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা টিক মার্ক। এরপরে 391 পেজ টেবিল 28.5, আমরা যেই ট্র্যাকশন ইউজ করি সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। 392 নম্বর পেজে কে ওয়্যারের ক্ষেত্রে আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। 393 নম্বর পেজে আছে হচ্ছে প্লেট স্ক্রুর ক্ষেত্রে এবং ইন্টারমেরুলারি নেইলের ক্ষেত্রে, একটু জাস্ট দাগায় রাখেন 393 নম্বর পেজের এগুলো। ওকে, 394 হিল। ওকে, আমরা ওউন্ড হিলিং এর কথা জেনেছি। আ লট অফ ফ্যাক্টর ইউজুয়ালি ইনফ্লুয়েন্স দ্য ওউন্ড হিলিং। ঠিক বোনস হিলিং এর ক্ষেত্রেও কিছু ফ্যাক্টর কাজ করে, এখানে বলা আছে, আমি একটু বলি, আন্ডারলাইন করে রাখেন আপনারা। সেটা হচ্ছে এজ অফ দ্য পেশেন্ট, বোন ইনভলভমেন্ট, আপার লিম্ব নাকি লোয়ার লিম্ব। আপনারা দেখেছি আপার লিম্বের চেয়ে লোয়ার লিম্বে দ্বিগুণ সময় লাগে হিল হতে। ওকে, এরপরে পেশেন্ট ফ্যাক্টর, ডায়াবেটিস আছে কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে ব্লাড সাপ্লাই নিচে দেখেন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি থাকে, পেশেন্ট যদি স্মোক করে, পেশেন্টের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, পেশেন্টের যদি স্টেরয়েড নিতে থাকে, তাহলে ওউন্ড হিলিংটা ডিলেইড হয়। নিচে রিহ্যাবিলিটেশন, এখান থেকে একটা কথা, রিহ্যাবিলিটেশন বেসিক্যালি পেশেন্টকে তার কাজে ফিরিয়ে নেওয়া, পেশেন্টকে কর্মক্ষম অবস্থায় আবার ফিরিয়ে নেওয়া। অর্থোপেডিক্স এবং রিহ্যাবিলিটেশন এখন পার্ট অ্যান্ড পার্সেল। রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেশেন্টকে রিহ্যাবিলিটেশনে পাঠাতে হবে অ্যাজ সুন অ্যাজ ফিজিবল। ইভেন পেশেন্টের ইউনিয়ন হয়েছে এই অবস্থায় বা ইউনিয়ন হওয়া শুরু হয়েছে, বা অনেক সময় ইউনিয়ন হওয়ার জন্য আপনি অপেক্ষাও করার দরকার নেই, আপনি সেটাকে রিডাকশন করে দিলেন, ট্রিটমেন্ট অপশনে চলে গেলেন, দেন পেশেন্টকে আপনি রিহ্যাবিলিটেশনে পাঠাতে পারেন। ইউনিয়ন হওয়া পর্যন্ত অপেক্ষাও করা লাগে না সবসময়। এই পয়েন্টটা একটু পড়ে দেখেন, রিহ্যাবিলিটেশন। Rehabilitation begins as soon as feasible. It is often not necessary to wait until bone union before beginning rehabilitation. অর্থাৎ সব সময় এটা দরকার নাই যে রিহ্যাবিলিটেশন শুরু করার আগে পেশেন্টের বোন ইউনিয়ন হতেই হবে, নট নেসেসারি। আপনি কাস্ট দিয়েছেন, অরিফ করেছেন বা এক্সটার্নাল স্প্লিন্টার দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট হয়ে গিয়েছে, তাকে আপনি রিহ্যাবে পাঠাতে পারেন। 396 নম্বর পেজে আসেন, এখানে আমরা স্কেফয়েড ফ্র্যাকচারের একটা টপিক আছে, এখান থেকে জাস্ট
একটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কেফয়েড ফ্র্যাকচারের পেশেন্টের পেইনটা হবে অ্যানাটমিক্যাল স্ন্যাপ পক্সে, যেটা 397 নম্বর পেজে একটা তথ্য আছে অ্যানাটমিক্যাল স্ন্যাপ পক্স, এবং স্কেফয়েড ফ্র্যাকচার হলে পেশেন্টের এভাস্কুলার নেক্রোসিস হতে পারে। সো কিছু আদার্স বোনস আছে যাদের এভাস্কুলার নেক্রোসিস হয়, বেলি লাভে একটার তথ্যই পাওয়া যায়, আরও কিছু তথ্য আমরা অ্যাপ্লিস থেকে দিচ্ছি, এই খালি জায়গাটাতে লিখে রাখতে পারেন। প্রথম হচ্ছে লিখেন হেড অফ ফিমার, অর্থাৎ হোয়াট আর দ্য বোনস এভাস্কুলার নেক্রোসিস মে অকার্স, এটা অ্যাপ্লিস থেকে দিচ্ছি। প্রথম হচ্ছে হেড অফ ফিমার, নম্বর 2 হেড অফ হিউমেরাস, নম্বর 3 হচ্ছে মেডিয়াল কন্ডাইল অফ দ্য ফিমার, নোট ডাউন প্লিজ। নেক্সট টেলাস, ক্যাপিচুলাম, অ্যান্ড এখানে যেটা পেলাম স্কেফয়েড। আমরা লাস্ট টপিক পড়বো এই চ্যাপ্টার থেকে, কম্পার্টমেন্ট সিনড্রোম। এটা খুবই দামি একটা ইনফিনিট স্টার টপিক। আমাদের যে মাসকুলার কম্পার্টমেন্টগুলো আছে আপার লিম্ব লোয়ার লিম্বে, সেখানে কিছু অসিওফাসাল কম্পার্টমেন্ট থাকে আলাদা আলাদাভাবে, অ্যান্টেরিয়র গ্রুপের, পোস্টেরিয়র গ্রুপের, মিডল গ্রুপের। যদি কোনো কারণে এই অসিওফাসাল কম্পার্টমেন্টের মধ্যে তার প্রেশারটা বেড়ে যায় এবং এইটুকু পরিমাণ বাড়ে যেটা এর মাইক্রোভাস্কুলাচার এবং মাইক্রো ব্লাড সাপ্লাইকে হ্যাম্পার করে, কম্প্রোমাইজ করে, তখন এখানে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করবে। এই কম্পার্টমেন্ট সিনড্রোম ইউজুয়ালি ফ্র্যাকচারের ক্ষেত্রে 70% ডেভেলপ করে। আরও কিছু কজ আছে, যেমন বার্ন যদি হয়, তারপরে হচ্ছে আরও পেশেন্টের যদি পোস্ট ইসকেমিক সোয়েলিং হয়, পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেশন নিয়ে থাকে, তাহলে হতে পারে পেশেন্টের কম্পার্টমেন্ট সিনড্রোম। 5 P's আমরা এর সিমটমের ক্ষেত্রে বলি 5 P's। 5 P's, প্রথম পিস একটা হচ্ছে পেইন, নাম্বার 2 হচ্ছে প্যালোর, নাম্বার 3 হচ্ছে প্যারাস্থেশিয়া, নাম্বার 4 প্যারালাইসিস, অ্যান্ড নাম্বার 5 pulselessness. Point to be noted, pulselessness is the extreme late feature for compartment syndrome. Please read page 408, compartment syndrome. একেবারে উপর থেকে শুরু করে এই পর্যন্ত ইম্পর্টেন্ট, সবগুলো আন্ডারলাইন করে পড়েন। নিচে আছে ট্রিটমেন্ট, ফ্রেশিওটমি, একটা আন্ডারলাইন করে রাখেন। ওকে, নাও চ্যাপ্টার 29 ডিজাস্টার সার্জারি। আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়বো হচ্ছে ট্রায়ালস। 412 নম্বর পেজে দেখেন, যদি কখনো মাস ক্যাজুয়ালিটি হয় কোথাও, এ লট অফ পেশেন্ট, আমাদের ঢাকাতেও তো প্রায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় শোনা যায় ম্যাস ক্যাজুয়ালিটি, সেখানে একজন মেডিকেল টিম যদি যায়, তাদের কাজটা কী হবে? সেখানে প্রথম কাজ হচ্ছে ট্রায়াস করা, অর্থাৎ কোন পেশেন্টের কাছে ইমিডিয়েটলি যাওয়া উচিত, কোনটা আর্জেন্টলি যাওয়া উচিত, কোনটার পাশে একটু পরে গেলেও হবে এবং কোনটার পাশে আসলে যে কোনো লাভ নাই, এবার পেশেন্টকে সর্ট আউট করে ফেলা, যাতে করে টোটাল ট্রিটমেন্টের আউটকামটা বেটার হয়। এই সর্ট আউট করে ফেলার যে সিস্টেম, সেটা হচ্ছে ট্রায়াস। আমরা এটাকে কয়েকটা ক্যাটাগরি করি। নাম্বার 1 হচ্ছে রেড মার্ক, আমরা যেটাকে দিই, যেটাকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করা উচিত, যে পেশেন্টগুলো বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যান্ড বাট লাইকলি টু সার্ভাইভ ইফ ট্রিটমেন্ট গিভ ভেরি আর্লি, সেটাকে আমরা রেড মার্কিং করি। ক্রিটিক্যাল বাট লাইকলি টু সার্ভাইভ ইফ ট্রিটমেন্ট গিভেন উইদিন আওয়ার্স। গ্রিন বা থার্ড ক্যাটাগরি যাদেরকে করি স্টেবল, লাইকলি টু সার্ভাইভ ইভেন ট্রিটমেন্ট ইজ ডিলেড আওয়ার্স টু ডেজ, কয়েক ঘন্টা থেকে 2 দিন পরও আপনি ট্রিটমেন্ট দিলে তারা হয়তো বাঁচবে। আরেকটা গ্রুপকে ব্ল্যাক করি, যারা আসলে ব্ল্যাক ট্যাগ দেওয়া হয়, যারা আসলে উদ্ধারযোগ্য নয়। ওকে, নট ব্রিদিং, পালসলেস, সো সিভিয়ারলি ইনজুর্ড দ্যাট নো মেডিকেল কেয়ার ইজ লাইকলি টু হেল্প, এদেরকে ব্ল্যাক ট্যাগ দেওয়া হয়। নেক্সট টপিক 416 নম্বর পেজে দেখেন, প্রিন্সিপাল অফ ডেব্রাইভমেন্ট অ্যান্ড ইনিশিয়াল ওন কেয়ার। একটা স্টার দিয়ে রাখেন বক্সটাকে। আমরা এখন পড়বো 419 নম্বর পেজের, রাখবেন টিটেনাস। আমরা এই অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলো বা ম্যাস ক্যাজুয়ালিটির পেশেন্টগুলোর মেসিভ অ্যাক্সিডেন্ট নিয়ে যারা আসে বেসিক্যালি, তাদের ক্ষেত্রে খুব ভয় থাকি টিটেনাসের ইনফেকশন নিয়ে, নেক্রোটাইজিং ফাসাইটিস অথবা গ্যাস গ্যাংগ্রিনাস অর্গানিজমগুলো ইনফেকশন নিয়ে এই পেশেন্টগুলোর আউটকাম আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো টিটেনাস আমরা জানি একটা স্পোর বেয়ারিং অর্গানিজম, যেটা বেসিক্যালি টিটেনোস্পাজমিন এবং টিটেনোলাইসিন নামে যেটা টক্সিন রিলিজ করে। এদের কাজ আসলে কি? এরা বেসিক্যালি আমাদের টিটেনোলাইসিন এবং টিটেনোস্পাজমিন, এরা আমাদের যেই এসিটাইলকোলিন এস্টারেজ এনজাইমটা আছে সেটাকে ডিগ্রেড করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট এসিটাইলকোলিন রিলিজ হবে এবং এর ফাংশন চলতেই থাকবে। এসিটাইলকোলিনের ফাংশন হচ্ছে মাসলকে কন্ট্রাক্ট করা। সো টিটেনাসের পেশেন্টগুলো এই কন্ট্রাক্টিং, যেমন অপিস্থোটোনাস ব্যান্ড, রাইসাস সার্ডোনিকাস, লক জ, এই ফিচারগুলো নিয়ে প্রেজেন্ট করে। সো আমরা এখানে সামারি বক্স 29.7-এ দেখেন, প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। কজ বাই ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, স্পোর বেয়ারিং অর্গানিজম, সয়েলে থাকে এবং কন্টামিনেটেড টিস্যু, প্রডিউস টিটেনোস্পাজমিন অ্যান্ড টক্সিন, প্রডিউস স্পাজম অফ দ্য মাসল, মেক শিওর পেশেন্ট আর ইমিউনাইজড। আপনাকে এনশিওর করতে হবে এই ধরনের পেশেন্ট আসলে যে পেশেন্টের ইমিউনাইজড কিনা। এক্ষেত্রে যেটা মনে রাখা উচিত, যদি এই পেশেন্ট এরকম ডার্টি ওন নিয়ে আসে এবং পেশেন্টের প্রিভিয়াস 5 বছরের মধ্যে
টিটেনাস তার ইমিউনাইজেশনের হিস্ট্রি থাকে, তাহলে আপনি শুধু তাকে একটা টিআইজি দিয়ে দিলেই হবে। ওকে, সরি, আপনি তাকে একটা টিটি ইনজেকশন দিবেন অ্যাজ এ বুস্টার ডোজ। যে 5 বছরের মধ্যে তার টিটি শিডিউল কমপ্লিট ছিল, আপনি এই ক্ষেত্রে তাকে একটা টিটি ইনজেকশন দিবেন ফর বুস্টার ডোজ। ওকে, যদি বলে যে তার ইমিউনাইজেশন হিস্ট্রি আছে 5 থেকে 10 বছরের মধ্যে, তাহলে অ্যালং উইথ টিটি আপনাকে একটা টিআইজি দিতে হবে। যদি বলা হয় যে তার 10 বছরের বেশি হয়ে গিয়েছে, তাহলে আপনাকে একটা টিটি দিতে হবে এক হাতে, একটা টিআইজি দিতে হবে এক হাতে, এবং পরবর্তী টিটির আরও 4টা ডোজ অ্যাকর্ডিং টু শিডিউল কমপ্লিট করতে হবে। এর নিচে দেখেন নেক্রোরাইজিং ফাসাইটিস, বেসিক্যালি এটা করে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই অ্যাসোসিয়েটেড আরও কিছু ইনফেকশন থাকে, এটাকে মাল্টি অর্গানিজম ইনফেকশন বলা যায়। এই ইনফেকশনটা যদি অ্যাবডোমেনে হয় তাহলে আমরা সেটাকে মেলিনিয়াস গ্যাংগ্রিনি বলি, এবং যদি স্ক্রোটামে হয় সেটাকে ফর্নিয়াস গ্যাংগ্রিনি বলি। 420 নম্বর পেজের এই সামারি বক্স 29.8 5 স্টার টপিক, সরি, caused by beta hemolytic streptococcus also called Fournier's or Melanese gangrene, আমরা বলেছি progress in rapid and renal failure is early complication. Treat with radical surgical excision repeated in every 24 hours. Give oxygen and penicillin. 5 স্টার দিয়ে রাখেন। নিচে গ্যাস গ্যাংগ্রিন যে টপিকটা আছে 420 নম্বর পেজে, গ্যাস গ্যাংগ্রিন Clostridium perfringens করে, spore are present in the soil, thrives in anaerobic condition and produce many exotoxin. Treat with radical and regular surgical excision. Give oxygen and penicillin. Early amputation even may be life saving. আমরা এখন ক্রাশ সিনড্রোম সম্পর্কে একটু পড়ব। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই রানা প্লাজার কথা মনে আছে, সেখানে লট অফ পেশেন্ট ছিল যারা দীর্ঘক্ষণ ধরে চাপা পড়েছিল। আচ্ছা, এই ধরনের পেশেন্টগুলো ক্রাশ সিনড্রোম ডেভেলপ করে কিভাবে? যখন সেখান থেকে পেশেন্টগুলোকে রেস্কিউ করা হয়, তখন ওই পেশেন্টের রিপারফিউশন ইনজুরি হয়, এবং সেই রিপারফিউশন ইনজুরির ফলে পেশেন্টের ফ্রি রেডিকেল তৈরি হয়, এবং ওই পেশেন্টের র্যাবডোমায়োলিসিস হয়ে মায়োগ্লোবিন রিলিজ হয়, এবং এই মায়োগ্লোবিনটা পরবর্তীতে মিথোমায়োগ্লোবিনে কনভার্ট হয়। দিস আর দ্য টক্সিক ফর দ্য সেলস। ওরা যে কাজটা করে, প্রিসিপিটেট হয়ে রেনাল টিউবিলকে অবস্ট্রাকশন করে এবং আমাদের বডির ফ্লুইডকে সিকোয়েস্ট্রেট করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট হাইপোপারফিউশন হয়ে ভাইটাল অর্গান ফেইলিউর হয়, কমনলি রেনাল ফেইলিউর হয়ে যায়। এই পেশেন্টকে ট্রিট করার ক্ষেত্রে বলা হয় যে অ্যাগ্রেসিভ ফ্লুইড থেরাপি দিতে হয়। এখানে যেটা আছে 1 থেকে 1,500 ml পার আওয়ার শুড বি ইনিশিয়েটেড, স্যালাইন ইনফিউশন দিতে হয় 1 থেকে 1,500 ml পার আওয়ার ইনিশিয়ালি দিতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত ইউরিনে এই যে মায়োগ্লোবিনটা ক্লিয়ার হয়ে যায় সেই পর্যন্ত এই ফ্লুইড দিয়ে যেতে হয়। আপনার 421 নম্বর পেজের এই প্যারাটুকু আন্ডারলাইন করে ফেলেন এবং পড়ে ফেলেন প্লিজ। পরবর্তী পেজে ক্রাশ সিনড্রোমের একটা বক্স আছে, একটা স্টার দিয়ে রাখেন। আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে, কনফ্লিক্ট সার্জারি। এই চ্যাপ্টার থেকে প্রথম লাইনটা প্লিজ, কনফ্লিক্ট সার্জারির প্রথম লাইনটা একটু মনোযোগ দিয়ে পড়েন, ভেরি ইন্টারেস্টিং লাইন। এখান থেকে একটা টপিক পড়বো আমরা 430 নম্বর পেজ থেকে। ক্লাসিফিকেশন অফ আ ব্লাস্ট ইনজুরি, প্রাইমারি ব্লাস্ট, কোনটা সেকেন্ডারি ব্লাস্ট, কোনটা টার্সিয়ারি, কোনটা কোয়াটার্নারি অ্যান্ড কোনটা কুইনারি ব্লাস্ট। এটা একটা জাস্ট ফর ইন্টারেস্ট, সাধারণত কোশ্চেন কম আসে, বাট আমরা একটু জানার জন্য পড়ে রাখলাম। ওকে, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ টপিক্স, ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স। আমরা আজকে টপিক রিলেটেড বেশ কিছু পড়াশোনা যেগুলো করলাম, কিছু ছবি ছিল বাইরের বিভিন্ন জায়গা থেকে, আমার অ্যাপ্লি থেকে অথবা উইকিপিডিয়া থেকে অথবা অন্য কোনো সোর্স থেকে কালেকশন করা, যেগুলো আজকে রিলেভেন্ট টু দিস টপিক। আমি একটু এক নজরে ওই ছবিগুলো একটু আপনাদেরকে দেখাই নিচ্ছি। আপনারা ছবিটা দেখলে, ছবিগুলো বেরিলাভে নাই কোনোটাই, ম্যাক্সিমাম বাইরে থেকে নেওয়া, আপনাদের কনসেপশনগুলো একটু ক্লিয়ার হবে সেই পারপাসে আমি একটু দেখাই নিচ্ছি। কিছু ছবি বেরিলাভেরও। ওকে, থ্যাঙ্কস টু অল। আচ্ছা ডিয়ার অডিয়েন্স, আমরা লিগামেন্ট ইনজুরির কথা পড়েছিলাম, ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি অ্যান্ড মেনিসকাস ইনজুরি। এখানে অ্যাট এ গ্ল্যান্স আমরা চার্টে নিয়ে এসেছি, দেখেন ক্রুশিয়েট লিগামেন্ট যে হোয়েন নি ইজ বেন্ট স্ট্রেট থ্রাস্ট, অর্থাৎ এটা যদি টিবিয়া হয়, এটা ফিমার হয়, যদি স্ট্রেট থ্রাস্ট পড়ে তখন ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হতে পারে। ডিউরিং ফুটবল ট্যাকেল লাউড পপ অর ক্র্যাক সাউন্ড শোনা যায়, সিভিয়ার পেইন হয় এবং জয়েন্ট ইনস্টেবিলিটি থাকে, র্যাপিড নি সোয়েলিং হয়, এবং এই সোয়েলিং থেকে যদি আমরা অ্যাসপিরেট করি ইউজুয়ালি হেমার্থ্রোসিস, ব্লাড আসবে, এবং লস অফ রেঞ্জ অফ দ্য মোশন। ACL is more common than PCL. Okay, now meniscus, দেখেন rotational grinding force when knee is flexed and twisted, delayed knee swelling, এই সোয়েলিং থেকে যদি আমরা অ্যাসপিরেট করি, আমি বলেছি এখানে আমরা ক্লিয়ার ফ্লুইড পাবো। জয়েন্ট লকিং এর হিস্ট্রি থাকে মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে, ক্লিকিং ফিল অন মুভিং, রিকারেন্ট পেইন অ্যান্ড ইনফিউশনের হিস্ট্রি থাকে, অর্থাৎ পেশেন্ট ট্রমা পেয়েছিল, এরপরে ওষুধ খেলো, কমে গেল, কয়েক সপ্তাহ ভালো, পরবর্তীতে আবার পেইন হতে পারে, আবার নি সোয়েলিং হতে পারে, ওষুধ খাওয়ার পরে আবার রেসপন্স করে, এগেইন হতে পারে। সো দ্যাট ইজ রিকারেন্ট পেইন অ্যান্ড ইনফিউশন।
মিডিয়াল মেনিসকাসের ইনজুরিটা মোর কমন দেন ল্যাটারাল মেনিসকাস। ওকে, এখানে দেখেন একটা কলিস ফ্র্যাকচারের ছবি। এগুলো বেলি ল্যাবের টপিক না, বাইরে থেকে। কলিস ফ্র্যাকচারটা ছবি আমরা বলি হচ্ছে ডিনার ফর্ক ডিফর্মিটি হয়, কাঁটা চামচের মতো। দেখেন লাইক কলিস ফ্র্যাকচারে ডিনার ফর্ক ডিফর্মিটি। এর সাথে আরেকটা ফ্র্যাকচার আছে, আমরা বলি হচ্ছে স্মিথ ফ্র্যাকচার, সেটার ছবি আছে, আমরা পরে দেখব। এখানে দেখেন একটা বেনেট ফ্র্যাকচার ছবি। বেনেট হচ্ছে বেজ অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল বোন ফ্র্যাকচার হলে আমরা বেনেট ফ্র্যাকচার বলি। এটা হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচারের একটা পিকচার। মন্টেজিয়া দেখেন আপার এন্ড অফ দ্য আলনাতে, ফ্র্যাকচারটা হচ্ছে আলনাতে, আপার এন্ড অফ দ্য আলনাতে, এবং সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট ডিসলোকেশন হয় এর সাথে। ওকে, এটা গেলিয়েজি ফ্র্যাকচারের একটা ছবি। দেখেন লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসে ফ্র্যাকচার এবং লোয়ার রেডিয়াল নার্ভ জয়েন্ট ডিসলোকেশন হয়। এই পিকচার আপনারা দেখেছেন, প্রাইমারি সার্ভিক্স এক্সামিনেশন, ব্যাটলি সাইন। একটা ফিল্ড হসপিটালের ছবি দেখেন, টেম্পোরারি রাষ্ট্রীয় কোনো পারপাসে, যেমন আমাদের দেশে এখন করার একটা সময় আছে, ফিল্ড টেম্পোরারি একটা হসপিটাল সেট আপ, কোনো ফিল্ড হসপিটাল, পারপাস শেষ হলে এটা আবার উইথড্র করা। ওকে, অস্টিওমাইলাইটিসের ব্যাখ্যা আমরা করেছিলাম, একটু খেয়াল করে দেখেন। এটা একটা লং বোনের এন্ড, সাপোজ এটা হচ্ছে এপিফাইসিস, এটা হচ্ছে তার ডায়াফাইসিস, এখানে মেটাফাইসিস এন্ড এপিফাইসিয়াল কার্টিলেজ, এখানে মেটাফাইসিস, এর উপরে এপিফাইসিয়াল কার্টিলেজ। খেয়াল করে দেখেন, একটা আমাদের বোনসের যে ব্লাড সাপ্লাই, সেটা নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে আসে আর হচ্ছে পেরিওস্টিয়াল আর্টারি দিয়ে আসলো। এই যে আসার পরে উপরে চলে যায় এবং নিচেও ডিসেন্ডিং ব্রাঞ্চ হয়। পরবর্তীতে এটার যেই হেয়ার পিন টাইপ ডিস্ট্রিবিউশন থাকে, এবং খেয়াল করে দেখেন এটার যে আমাদের একটা ব্লাডের আর্টারিওল থেকে শুরু করে এসে যে সাইনোসয়েডে গেল, সেইটার ডায়ামিটারটা এর তুলনায় অনেক বেশি মোটা। সো ব্লাড যখন এই চিকন ভেসেল থেকে লার্জ ভেসেলে পড়ে, সেখানে একটা টার্বুলেন্স ফোর্স হয়। সো হোয়ার দেয়ার ইজ টার্বুলেন্স ফোর্স, এখানে যদি কোনো অর্গানিজম চলে আসে, তাহলে এর খুব চান্স থাকে যে এই যে কোনো সারফেসে বসে যাওয়া। এই জন্য এই আমাদের যে মেটাফাইসিস, সেখানে এই অর্গানিজমগুলো বসে যেয়ে অস্টিওমাইলাইটিসটা ডেভেলপ করে, এবং আলটিমেটলি যখন অস্টিওমাইলাইটিস হয়, তখন এই মাইক্রো অর্গানিজমগুলো মানে প্রলিফারেশন হতে হতে তাদের এই ভাস্কুলারিটিতে ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হবে। অ্যাজ এ রেজাল্ট এখানের ব্লাড সাপ্লাইটা কাট আপ হবে, এটা ব্লাড সাপ্লাই কাট আপ হবে, এবং একটা ইসকেমিক জোন তৈরি হবে, নেক্রোজড পিচ অফ ডেড পিচ অফ বোন তৈরি হবে, যেটাকে আমরা বলবো সিকোস্ট্রাম। এবং এর চারপাশে যেইটাকে সিল ডাউন করার জন্য যেই নিউ বোন ফর্মেশন হয় বাই অস্টিওব্লাস্ট কামিং ফ্রম দ্য প্রোজিনেটর সেলস ফ্রম পেরিওস্টিয়াম, সেখানে যে নিউ বোন ফর্মেশন হয় সেটাকে আমরা বলছি ইনভলিওগ্রাম, আমরা দেখিয়েছি আগে। ওকে, এটা দেখেন আমরা দেখেছিলাম ইয়ং সার্কোমাতে, আমরা বলেছিলাম যে অনিয়ন লাইক অ্যাপিয়ারেন্স। ইয়ং সার্কোমার এই যে ফিচারটা অনিয়ন লাইক অ্যাপিয়ারেন্স, লেয়ার লাইক অনিয়ন, লেয়ার অনিয়ন লাইক অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে অস্টিওসার্কোমাতে আমরা বলেছিলাম যে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স। দিস ইজ দ্য পিকচার, টিপিক্যাল পিকচার, সানবার্স্ট অ্যাপিয়ারেন্স। এটা একটা অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্টের ছবি দেখেন। আমরা অস্টিও আর্থ্রাইটিসের চারটা টিপিক্যাল ফিচার বলেছি। একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের জয়েন্ট স্পেস ন্যারোয়িং, সাবকন্ডাল স্ক্লেরোসিস ও সাবকন্ডাল সিস্ট, তারপর হচ্ছে মার্জিনাল অস্টিওফাইট প্রোডাকশন। ওকে, এখানে দেখেন জয়েন্ট স্পেস, এটা একটা নর্মাল জয়েন্ট, বাট হেয়ার দেয়ার ইজ নো জয়েন্ট স্পেস। বেসিক্যালি জয়েন্ট স্পেস অলমোস্ট মিলে গেছে, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, অস্টিও আর্থ্রাইটিসের ফিটার, সাবকন্ডাল স্ক্লেরোসিস, থিকেনিং, সাবকন্ডাল স্ক্লেরোসিস, সাবকন্ডাল সিস্ট, সাবকন্ডাল সিস্টের ছবি দেখা যাচ্ছে এখানে। কডম্যান ট্রায়াঙ্গেলের কথা আমরা বলেছি যে অস্টিওসার্কোমাতে যখন অস্টিওসার্কোমার এই প্রলিফারেশন হয় ম্যালিগন্যান্ট সেলগুলোর, তখন সেটা পেরিওস্টিয়ামকে ইলিভেট করে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি করে, যেটা হচ্ছে কডম্যান ট্রায়াঙ্গেল আমরা বলি। ওকে, জায়ান্ট সেল টিউমারের এক্সরেতে আমরা বলেছি যে এক্সরে করলে, রেডিওগ্রাফি করলে আমরা সোপ বাবল অ্যাপিয়ারেন্স পাবো, লাইক দ্যাট। দ্যাট ইজ দ্য রেডিওগ্রাফিক পিকচার অফ জায়ান্ট সেল টিউমার, সোপ বাবল অ্যাপিয়ারেন্স, অ্যান্ড দ্যাট ইজ সিকোস্টাম। অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে সিকোস্টাম। থ্যাংকস টু অল।